2026 আরও খারাপ হতে চলেছে। তার কারণ জাতক জাতিকার উপর প্রচণ্ড পরিমাণে তন্ত্রক্রিয়া হতে পারে এবং তন্ত্রের দ্বারা তারা কিছু ক্ষতিগ্রস্ত জায়গায় আসতে পারে এবং সেটা খুব পরিচিত লোকের মধ্যে হবে। ছেলেদের মধ্যে আস্তে আস্তে মেয়েদের উপর ভালোবাসাটা কমে তারা সমকামিতার দিকে এগোবে। এটা একটা প্রবলেম কিন্তু শনি দেবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য 2026 একটু চ্যালেঞ্জিং হতে পারে। 26-এর শেষ হতে হতে গোল্ড প্রায় ছুঁয়ে যাবে। হ্যাঁ, এটা আমি তোমার চ্যানেলে বলে গেলাম। 2026 নিয়ে আমরা অনেক মাতামাতি করছি, বাট 2026-এ ভূমিকম্প আরও বাড়বে, প্লেটলেট বাড়বে, সুনামি হতে পারে, সমুদ্রের জলস্ফীতি, প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ড ঠান্ডা পড়বে, প্রচণ্ড বর্ষণ হবে। কেরিয়ার ওয়াইজ কোন তিনটে রাশি সব থেকে এগিয়ে থাকবে? 3 নম্বরে কে থাকবে, 2 নম্বরে কে থাকবে, 1 নম্বরে কে থাকবে? আমি বলবো মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য 2026 জাস্ট অপূর্ব। শুধু কাজে লাগাতে হবে। এই বছরটা জবের জন্য ভালো নাকি বিজনেসের জন্য ভালো? যদি তুমি বলো যে না আমি ডেডিকেটেডলি কাজ করবো, তাহলে শনি তোমাকে গভর্নমেন্ট সার্ভিস দেবে, কারণ সে কর্মপতি। 2026-এ ইলেকশন আছে, কি মনে হয় কি হবে? টান টান উত্তেজনা। 2026-এ কোন কোন রাশির নতুন রিলেশনশিপ স্টার্ট হতে চলেছে? 2026 সাল অ্যাক্সিডেন্টের বছর। 2026 সাল কোনো না কোনো শরীর খারাপের বছর। এই মিথুন রাশির 2026 এই সালটা কেমন যাবে? কারণ বছরটা হচ্ছে সূর্যের। এটা যদি হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, তাহলে 2026 আর 27-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খারাপ হতে চলেছে এবং যারা মা বাবারা আমাদের এই পডকাস্ট দেখছে তাদের একটু সাবধান হয়ে যাওয়া উচিত। কি কি কালার অ্যাভয়েড করা উচিত, কি কি পড়া উচিত? তার মানে আমি যদি কোনো ভুল করি, তার মানে আমার সফলতা জ্বলে পড়ে ছাই হয়ে যেতে পারে। কৌস্তবের আড্ডার অনবদ্য একটা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে আমি কৌস্তব। 2025 একদমই শেষের দিকে এবং 2026 শুরু হতে চলেছে। আজকে কালচক্রের যে 12টি রাশি রয়েছে সেই 12টি রাশির অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন আমরা জানতে চলেছি। আমাদের সাথে আছেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। আর আজকে এই যে এপিসোডটা আপনারা দেখতে চলেছেন, সেই এপিসোডটা দেখার সাথে সাথে আপনারা কমেন্ট করুন আপনাদের নিজেদের কোন রাশি, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আপনাদের প্রশ্নগুলোর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং প্রশ্নগুলো নিয়ে আমরা সম্রাটদার সাথে আরও একটি এপিসোড তৈরি করতে চলেছি খুবই তাড়াতাড়ি। তো এক্ষুনি কমেন্ট করে ফেলুন। আর আরেকটা জিনিস আমি জানি, সবার সাথে আজকের এই এপিসোডটা কিন্তু শেয়ার করবেন। আজকে এই 12টি রাশির প্রেডিকশনের সাথে সাথে পডকাস্টের একদম শেষে এমন কিছু ইন্টারেস্টিং অধ্যায় থাকছে যা জেনে আপনারা শিহরিত হয়ে উঠবেন। একটা র্যাপিড ফায়ার রাউন্ড তৈরি তো আজকের এই এপিসোডের জন্য। তাহলে একটাই কথা বলবো, নিজেদের সিট বেল্টগুলোকে ভালো করে টাইট করে নিন। আমরা আজকে জানতে চলেছি 2026-এর বার্ষিক রাশিফল। আমাদের সাথে রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। তাহলে চলুন শুরু করা যাক এই অনবদ্য অ্যাস্ট্রোলজিক্যাল পডকাস্ট, শুধুমাত্র কৌস্তবের আড্ডাতে। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আছেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। হ্যালো সম্রাটদা, কেমন আছো বলো? বাস খুব ভালো আছি। আবারও তোমার ডাক, আর আমি তো জানি তোমার জন্য তুমি যখনই ডাকবে আমি তো চলে আসবো। আজকে কি নিয়ে আলোচনা বলো? বেসিক্যালি এই বছরের এটা আমাদের প্রথম পডকাস্ট, আর বছরটা একদম শেষের দিকে। 2026 আসছে। 2026 কেমন হতে চলেছে, কোয়ালিটি অফ টাইম, ইয়ারটা কীরকম, এবং 12টা রাশির এই বছরে কি হতে চলেছে, কি হবে এই 2026টা। কারণ আমি যা শুনেছি সেটা হচ্ছে যে 2023 কেতুর বছর ছিল, 7 ফিরে আসার বছর ছিল। 2024 8 সেটা শনির বছর এবং অনেকেই সাফার করেছে সেটাতে। এবং 2025 মঙ্গলের বছর ছিল। 2026 সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1, অর্থাৎ সূর্যের বছর। সবার মনে একটাই প্রশ্ন, এই 2026 এই বছরটা কেমন যাবে? আমি 2026কে নিয়ে আগে তোমার কাছ থেকে জানতে চাই, তারপর আমরা একে একে 12টা রাশির ব্যাপারে জানবো। 2026 কেমন যেতে চলেছে? ডেফিনেটলি। তার মানে তুমি এবারে রাশিফলে কনসেন্ট্রেট করতে চাইছো, যদিও আমি থ্যাংক ইউ জানাবো তোমার যারা ভিউয়ার্স এবং আমাকে যারা আশীর্বাদ করেছেন, তোমাকে যারা আশীর্বাদ করেছেন, এবং আমাদের গত বছরের পডকাস্টটা একটা মাইলস্টোন হয়েছে। একদম। প্রত্যেকে সাদরে গ্রহণ করেছে পুরো পডকাস্টটাকে।
আমার খুব ভালো লেগেছে, তার কারণে এত খাটাখাটনির পরে যখন মানুষ যখন সেটাকে সাদর অভ্যর্থনা জানায় বা সেটাকে গ্রহণ করে নেয়, একটা খাটনির একটা মনে হয় যেন বাহ সুন্দরভাবে খাটলাম। তো তার মানে এবার তুমি রাশিতে কনসেন্ট্রেট করছো, এবার সংখ্যাতত্ত্ব থেকে আমরা একটু বেরোচ্ছি। গুড। তার মানে 12টা রাশি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, মেষ থেকে মীন পর্যন্ত। বাট ওভারঅল আমরা 2025-এ দাঁড়িয়ে প্রোগ্রামটা করছি, অর্থাৎ 9-এর বছরে দাঁড়িয়ে আমরা 1-এর প্রেডিকশন করব। কেন 1? তার কারণ 2, 2 আর 6, 2 আর 2 4, 4 আর 6 10, যোগ করলে 10 আসছে। তার মানে 1 আর 0 যোগ করলেও 1 আসছে, তার মানে বছরটা 1-এর বছর। যদি আমরা সংখ্যাতত্ত্বের বা নিউমেরিক সিরিজে যদি আমরা আসি, তাহলে 9 একটা সিরিজ শেষ করছে, দেন 1 আর একটা সিরিজের শুরু করছে। তার মানে আমরা একটা কোথাও না কোথাও বুঝতে পারি যে এটা কোথাও না কোথাও একটা শুরুর বছর। বাট এবার ভিউয়ার্সের প্রশ্ন হতে হবে, তাহলে কি আবার নতুন করে শুরু করতে হবে? না, একটা নিউ রেজলিউশন, আমরা নতুন করে আবার একটা বাঁচার একটা তাগিদ, আমরা কি কি করব, বা আমরা এই পাস্ট লাইফ থেকে বা পাস্ট ইয়ার থেকে আমরা কি শিখলাম, বা হয়তো তুমি যখন অন ইয়ার করবে তখন হয়তো 2025-ই থাকবে, আমরা 25-এ দাঁড়িয়ে 26-এর প্রেডিকশন শুনবে। তার মানে আমরা 9 অবধি যে শেষ করলাম, আমরা 1 থেকে 9 যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি ভুল করলাম লাইফে, আমরা কোথায় কোথায় আটকে গেছি, আমরা কেন আটকেছি, এই প্রশ্নগুলো সবার আগে দরকার। তার মানে 1-এর বছর, 1 মানে কি লিডারশিপ, 1 কাকে রিপ্রেজেন্ট করে? সান, সূর্যকে রিপ্রেজেন্ট করে। এবার ব্যাপার হচ্ছে সূর্যদেব তিনি তো ডেডিকেটেড, তার কারণ শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে যাক না কেন, তিনি ভোরবেলা 5টা 20-তে উঠে যাবেই, এবং তার যখন অস্ত যাওয়ার টাইম তিনি অস্ত চলে যাবেন। তার মানে এই যে ডেডিকেশন, তার মানে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, আমি আমার সময় মতো আমি ঠিক উঠে পড়বো, সে কখনো থামে না। তার মানে এটা একটা লিডারশিপ, বা আমরা 1-কে কিং এর নাম্বার বলি, তার মানে নাম্বার অফ দ্য ইয়ার অফ কিং বলা যেতে পারে। তার মানে আমরা এই বছর অনেক নতুন রাজাকে দেখতে পাবো, এবং শুধু তাই না, আজকে যদি 1-কে আমরা দেখি, 1 ভীষণ ইগোয়েস্টিক, 1 ভীষণ লিডারশিপ কোয়ালিটি রয়েছে, 1-এর মধ্যে একটা ডমিনেশন রয়েছে, 1 খুব একটা কারোর পেছনে লাগে না। বাট হ্যাঁ, তুমি যদি 1-এর পেছনে লাগো, তাহলে 1 তোমাকে ছেড়ে কথা বলবে না। তার মানে 1-এর মধ্যে এই কোয়ালিটিসগুলো রয়েছে। তার মানে আজকে আমরা যখন 2026-এ আমরা যখন পদার্পণ করব, আমরা সূর্যকে নিয়ে আমরা পদার্পণ করছি। আমরা কি বলেছি, 2025 হনুমানজির বছর ছিল, তার কারণ নাম্বার 9। তো আমরা যদি সূর্যদেবের যদি বছর হয় 2026, তাহলে আমরা কি দেখব? রামের বছর, তাই তো? তার কারণ সূর্যবংশী তিনি, আর চন্দ্রবংশীকে সে হচ্ছে কৃষ্ণ, এবং পরের বছরই কিন্তু কৃষ্ণের বছর আসছে, তাই তো? তার মানে এখন আমরা রামের বছর, হনুমানের বছর শেষ করলাম, এবার আমরা রামের বছরের মধ্যে দিয়ে পদার্পণ করব। এবার বিষয়টা হচ্ছে যে এখানে আমাদেরকে দেখতে হবে, আমাদের একটা নতুন একটা কিছু রেজলিউশন আমাদেরকে তৈরি করতে হবে, আমরা কি কি করতে পারবো। তার মানে ডেডিকেশন ফার্স্ট। তার মানে তোমাকে 1-এর বছরে দেখো, 1-এর বছর আসছে মানে অনেকে না খুব বলবো খুব হ্যাপি মুডে রয়েছে, যে আহা একটা দারুণ বছর আসছে, দারুণ বছর আসছে, এই বছরে আমরা লিড করব, এই বছর সে 1 থেকে নাম্বার 8 যাই হোক না কেন, 9, বা তোমার মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটা রাশি ভাবছে যে বাহ আমরা হয়তো লিড করব, আমাদের জীবনে নতুন কিছু আসবে। বাট দেখো, নাম্বার 1 নাম্বারটাকে যদি তুমি দেখো, তাহলে একটা স্ট্রেট নাম্বার, তার মানে তোমাকে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কাজ করতে হবে। আর রাজা যদি বলো, তার মানে রাজার মধ্যে লজিক রয়েছে, তার মানে রাজা লজিক ছাড়া কিছু বুঝবে না। তার মানে কুসংস্কার তোমাকে এই বছর ছাড়তে হবে। ভাই আমার প্রথম কথা, এখন অনেক অ্যাস্ট্রোলজার রেগে যাবে যে মীন রাশিকে নিয়ে এখন অনেক কথা চলছে, যে 7.5 চলছে, 7.5 চলছে, 7.5 চলছে। তার মানে এগুলো আমাদের মধ্যে একটা কুসংস্কার, তার কারণ 7.5 বলে কিছু হয় না। শনি আজকে তোমার রাশির মধ্যে এসছে, এরপরে তোমার রাশি থেকে 3 নম্বরে যাবে, 4 নম্বরে যাবে, 5 নম্বরে যাবে, তখন কি সে ফল দেবে না? ডেফিনেটলি ফল দেবে। আজকে অনেকে কালসর্প নিয়ে ভাবে, আজকে অনেকে মাঙ্গলিক নিয়ে ভাবে, আজকে অনেকে নানা রকম খারাপ খারাপ যোগ নিয়ে ভাবে। বাট আজকে আমরা যখন নাম্বার 1-এর বছরে এসছি, তার মানে আমাকে ডেডিকেটেডলি কাজ করতে হবে, কুসংস্কার আমার জীবন থেকে শেষ করতে হবে। আমি যে ফিল্ডে আছি না কেন, আমি সে সার্ভিস লাইফে থাকি, আমি বিজনেস ওয়ার্ল্ডে থাকি, আমি সেলফ মেড প্রফেশনে থাকতে পারি, আমি ছাত্রাবস্থায় আছি, আমি হয়তো ক্লাস 10 ক্লাস 12 দিচ্ছি, কেউ হয়তো জয়েন্টের জন্য প্রিপারেশান নেবে, নিট দেবে, কেউ হয়তো IITর জন্য প্রিপারেশান নেবে, কেউ হয়তো পোস্ট ডক করার জন্য বিদেশের জন্য প্রিপারেশান নেবে। তার মানে সেখানে তার ডেডিকেশনটা মাস্ট। আজকে তুমি যদি ডেডিকেটেডলি কাজ করতে পারো, তাহলে 2026 তোমার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম খুলে দেবে। এটা প্রথম কথা, কারণ নাম্বার 1-এর বছর দিয়ে তুমি যাচ্ছ। এবার আমি যেটা বিভিন্ন পডকাস্ট চ্যানেলে বা তোমার চ্যানেলেও আমি এর আগে বলে রেখেছি, যখন সংখ্যাতত্ত্ব নিয়ে বলেছিলাম, এবং যে বছর 2025 কিন্তু ডেঞ্জারাস একটা বছর, এবং 2026 নিয়ে মানুষের মধ্যে যে মাতামাতিটা চলছে আহা দারুণ তা কিন্তু নয়। তার কারণ 2026
আরও খারাপ হতে চলেছে। তার কারণ রাজার স্বভাব কি? রাজা হচ্ছে যদি তুমি কিছু ভুল করো তাহলে কি করবে? তোমাকে দণ্ড দেবে। ক্রূর। রাজা কিন্তু ভীষণ ক্রূর। তার মানে তুমি একটা ক্রুয়েল ইয়ারের মধ্যে প্রবেশ করছো। হনুমানজি যাই হোক সে রক্ষণাবেক্ষণ করে, তিনি রামের তিনি সেনাপতি বা রামের দুয়ার রক্ষী, কারণ হনুমানজিকে খুশি করে তবে তুমি রামের প্রাসাদে পৌঁছতে পারবে। বাট দুয়ার রক্ষী হনুমানজি অনেক সফট হার্টেড, রাম অত তো সফট হার্টেড না, কারণ রাম তার স্ত্রীকে ছাড়েনি যদি আমি বলি, তার কারণ তার স্ত্রীকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তার মানে তুমি কোন ইয়ারে প্রবেশ করছো? তার মানে একটা অগ্নি পরীক্ষার ইয়ারে তুমি প্রবেশ করছো। সে যে ফিল্ডেই থাকে না কেন, অর্থাৎ তুমি পডকাস্ট করছো তাহলে তোমাকে পডকাস্টের মধ্যে নতুন কিছু আনতে হবে। তার মানে একটা প্রচণ্ড ক্রিয়েটিভ। তার মানে আমি বলবো 2026 কিন্তু একটা ক্রিয়েটিভিটির বছর। তার মানে তুমি যে আজকে তুমি কেন, আমরা প্রত্যেকে যে জায়গায় দাঁড়িয়ে আছি কিনা কেন, আমাকে কিছু নতুন শিখতে হবে। আমি যেখানে ছিলাম আমাকে নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে একের ইয়ারে আমি সাস্টেন করবো। শুধু তাই না, আমি আলাদা কিছু উইংস বা আলাদা কিছু ডোমেন বা আলাদা কিছু প্ল্যাটফর্মকে আমি ওপেন করতে পারবো। তার মানে একের বছরটা কিন্তু একটা অগ্নি পরীক্ষার বছর। তার মানে মেষ থেকে মিন পর্যন্ত যারা আছো প্রত্যেকে ওই সিট বেল্টটা চেক করে নাও বা সিট বেল্টটা টাইট করে বেঁধে নাও। আর 1 থেকে 9 সংখ্যা যারাই আছে না কেন বা 1 থেকে 31 তারিখের মধ্যে যাদেরই জন্ম হচ্ছে না কেন, তাদের প্রত্যেককেই কিন্তু একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, তা কিন্তু বলা বাহুল্য। আজকে যদিও আমরা আলোচনা করবো কি রাশি নিয়ে আলোচনা করবো, যে মেষ থেকে মিন পর্যন্ত আজকে কারা কি পজিশনে থাকবে বা কে গেইন করবে, কে লস করবে, বা কাদের জন্য একটা অপরচুনিটিস আসতে চলেছে। তো আজকে আমরা সেসব নিয়ে আজকে আমরা অনেক কিছু আলোচনা করবো। বাট দ্য নাম্বার 1 খুব ভালো নাম্বার, আবার খুব ক্রুর নাম্বার। তার মানে তোমাকে খুব স্ট্রেট ওয়েতে দাঁড়িয়ে থাকতে হবে, তোমাকে তোমার প্রতি বিলিফ রাখতে হবে যে না আমি পারবই, এবং তোমাকে তোমার কাজের মধ্যে একটা সিস্টেম মেনটেন করতে হবে। কেন বললাম? ভোরবেলা 5:20 সূর্যদেব উঠে যাবেন, বিকেলবেলা 5টা 5:30 তিনি আবার ডুবে যাবেন বা 6:10 ডুবে যাবেন। তার মানে সূর্যদেব ডিসিপ্লিনকে সিম্বলাইজ করে। তার মানে আজকে আমরা যেখানেই দাঁড়িয়ে আছি না কেন, আমাদের প্রত্যেককে একটা সিস্টেমেটিক লাইফ লিড করতে হবে। যারা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করবে তারা 2026-এ টপে পৌঁছে যাবে। এবং তার সাথে কিছু নিউ আইডিয়াস, নিউ কিছু ক্রিয়েট করবে এবং তা ইমপ্লিমেন্ট করবে, তারা টপে পৌঁছে যাবে। আর যারা ভাববে যে না আমার পেছনে লেগেছে, ও লেগেছে, শনি লেগেছে, গ্রহ লেগেছে, আমার পাশের বাড়ির লোক লেগেছে, তারা কিন্তু একে বছরে আস্তে আস্তে পিছোতে আরম্ভ করবে। তো এই হলো মোদ্দা কথা, হারিয়ে যাবে। তো 2026 আর একটা কথা আমার এখানে বলার আছে। দেখো, যে বছরে আমরা যাই সে বছরের একটা তো সংখ্যা আছে। আমরা 2026 যখন উচ্চারণ, কটা নাম্বার দেখতে পাচ্ছি? 3টে নাম্বার দেখতে পাচ্ছি, যদিও 0টাও একটা নাম্বার, কারণ 0 যত পড়বে তার তো ভালো হবে। তো যাই হোক, তো 0টাকে আমরা ডান দিকে, তো এবার 0টাকে আমরা যদি বন্ধ করে রাখি, আমরা এখানে 3টে নাম্বারকে এখানে আমরা রিফ্লেক্ট করছি আমাদের সামনে। এখানে আমরা 2 পাচ্ছি, তার মানে 2 চন্দ্রের সংখ্যা। আর একটা কার সংখ্যা? 6, শুক্রের সংখ্যা। তার মানে চন্দ্র মানে এখানে বুঝতে হবে যে ভীষণ ইমোশনাল একটা ইয়ার, 2খানা চন্দ্র রয়েছে। ইমোশনালের পাশাপাশি লাস্ট নাম্বারটা কোথায় শেষ হচ্ছে? 6। তার মানে লাক্সারি। তার মানে শুধু লাক্সারি না, তার মানে তোমার জীবনের আমোদ প্রমোদ, বা তুমি জীবনে বড়লোক হবে কিনা, কত টাকা পয়সা রোজগার করবে, কত ব্যয় করবে, তুমি ভালো ফ্ল্যাটে থাকবে কিনা, ভালো গাড়ি কিনবে কিনা, দামি জায়গায় ঘুরতে যাবে কিনা, পশ লাইফ লিড করবে কিনা, সবটাই ডিপেন্ড করছে নাম্বার 6-এর উপর। তার মানে ইমোশনাল আবার লাক্সারি, ইমোশনাল আবার টাকা পয়সা, ইমোশনাল প্লাস অপরচুনিটিস। শুক্র তো অপরচুনিটিস ক্রিয়েট করবে, নইলে টাকা আসবে কি করে? তো এই দুটোর ভ্যারিয়েশনে কিন্তু, তার মানে 2টো চন্দ্র, তার মানে তোমাকে সেন্টিমেন্টাল ওয়েতে, আমি কেন বললাম লজিকের ইয়ার, কারণ 2026 এখন 2 আমরা কিন্তু অনেকবার পাবো। এবার 2026 এবার 2027-এও আসবে 2খানা 2। তার মানে ইমোশন কিন্তু আমাদের ছাড়ছে না একদম, তাই তো? এটা আমরা কখন থেকে শুরু করলাম ইমোশনের জায়গা? 2020 থেকে। 2খানা 2 ছিল, সেখানে বাকিটা ছিল পুরোটাই শূন্য। তার মানে 2টো চন্দ্রের বছর। আমরা কি পেয়েছি? 2020-তে করোনা পেয়েছি। তারপর থেকে দেখো আস্তে আস্তে আমাদের কিন্তু জার্নিটা চলছে, এবং 2002 শেষ হবে কোথায়? 2029-এ গিয়ে শেষ হবে। তার মানে ইমোশনাল জার্নি আমরা কিন্তু এই 2020 যেটা আমরা আলোচনা করছি, তার মানে 2 আর 2 যেখানে কানেক্ট করছে, 2টো চন্দ্রকে সামলাতে হবে তোমাকে। যদি তুমি সামলাতে পারো তাহলে তুমি জীবনে বড়লোক হবে, আর যদি সামলাতে না পারো তাহলে বারবার হোঁচট খেতে হবে। একদম। 2026-এর নিউমোলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক সেটা তুমি বললে, বাট আমি একটু প্ল্যানেটারি কন্ডিশনটাও জানতে চাইবো। দেখো, আমরা যখন 2026-এ এন্টার করবো, এবার আমি যদি 1 জানুয়ারি 2026 যদি আমি দেখি, তাহলে আমরা ভোর 6টা থেকে বা রাত 12টা থেকেও যদি আমি দেখি, তাহলে আমরা দেখব যে কি শনিদেব মীন রাশিতে অবস্থান করবে। সে হয়
থ্রু আউট দ্য ইয়ার, মানে সারাটা বছরই। সে হয়তো নক্ষত্র চেঞ্জ করবে, বাট রাশি সে মীন রাশিতেই বসে থাকবে, এবং সেটা জলের তত্ত্ব। বৃহস্পতিকে আমরা যখন আলোচনা শুরু করছি, বৃহস্পতিকে আমরা মিথুন রাশিতে পাবো, এবং মিথুন রাশিতে বৃহস্পতি মোটামুটি মে মাস অবধি থাকবে। তারপর জুন থেকে আমরা বৃহস্পতিকে কর্কট রাশিতে ফাইনালি সে চলে আসছে। তার মানে বৃহস্পতির একটা ট্রানজিটারি পজিশনে থাকছে, কখনো সে বায়ুতে যাবে, অগ্নিকারক প্ল্যানেট, সে আবার কখনো জলে চলে আসবে, এবং কর্কট রাশিতে সে উচ্চস্থ হয়ে যায় 5 ডিগ্রি পর্যন্ত। তার মানে বৃহস্পতির সব থেকে বেস্ট প্লেসমেন্ট আমরা 2026-এ খুঁজে পাচ্ছি। বৃহস্পতিকে নৈসর্গিক শুভগ্রহ, বৃহস্পতিকে প্রজ্ঞার দেবতা, বা বৃহস্পতিকে জ্ঞানের একটা গ্রহ, দেবগুরু, এবং জ্ঞান যার যত পয়সা তার তত। বা অ্যাকচুয়ালি বৃহস্পতি মানে হচ্ছে লার্নিং, তুমি কি শিখছো জীবন থেকে। তার মানে বৃহস্পতি তোমাকে সেই শিক্ষার ব্যাপারটা দেখছে। সে যখন রাশিচক্রের চতুর্থে আসছে, সে যখন শিক্ষার, তার মানে 4th হাউস কানেক্ট করবে জুন মাস থেকে, সফলতার জায়গা কোথায় দৃষ্টি দেবে, দশমে দৃষ্টি দেবে, আবার কোথায় দৃষ্টি দেবে, রাশির দ্বাদশে দৃষ্টি দেবে। তার মানে বুঝতে হবে মোক্ষের জায়গায় দৃষ্টি দিচ্ছে, শুধু তাই না অষ্টমে দৃষ্টি দিচ্ছে, আবার শুধু তাই না দশমেও দৃষ্টি দিচ্ছে। তার মানে দেখো কত ফ্যান্টাস্টিক একটা জায়গা আসছে জুন মাস থেকে বৃহস্পতির জন্য, যে বৃহস্পতির মতো প্ল্যানেট সে যখন অষ্টমকে কানেক্ট করে, অষ্টম থেকে আমরা কি দেখি, অষ্টম থেকে আমরা নিগূঢ় তত্ত্ব, আমরা আমাদের অ্যাসেট আমরা কোথা থেকে আমরা ক্যালকুলেট করি। আমি যখন, তুমি যখন যদি আমাকে বলো যে সম্রাটদা আমার অ্যাসেট আমি কোথা থেকে ক্যালকুলেট করবো, আমি তো বলবো 8th হাউস, লগ্ন থেকে, লগ্নের 8th হাউস। তো তার মানে আজকে যদি রাশিচক্রের প্রথম মাথা যদি মেষ রাশি হয়, তাহলে তার 8th তো বৃশ্চিক, তাহলে বৃশ্চিক যদি হয়ে থাকে, তাহলে কর্কটে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেয়, বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখান থেকে 5-এ, সেখান থেকে 7-এ, সেখান থেকে 9। তার মানে আমরা কোথায় কোথায় দৃষ্টি পেলাম, বৃহস্পতি কর্কট রাশিতে আসবে, সে 3টে জলকে কানেক্ট করে নেবে। তার মানে কর্কট, বৃশ্চিক, আবার মীন, আর তার সপ্তম কোনটা, মকর। তাহলে মকরেও সে হিট করছে। তার মানে দেখো কোন কোন জায়গা। আজকে যদি কালপুরুষকে তুমি দেখো, তাহলে কালপুরুষের চতুর্থ থেকে সফলতা, চতুর্থ থেকে আমার মাতৃভাব, চতুর্থ থেকে আমার বাহন, চতুর্থ থেকে আমার সুখ, চতুর্থ থেকে আমার গৃহসুখ, চতুর্থ থেকে আমার বন্ধু বান্ধব, চতুর্থ থেকে আমার জমি জমা। ঠিকই বলেছো। তার মানে এই যে এই জায়গাগুলো, তার মানে বৃহস্পতি কর্কট থেকে, তার মানে কালপুরুষের কর্কট হচ্ছে আমাদের জমি জমার জায়গা, আমাদের সফলতার জায়গা, সেখানে বৃহস্পতি হিট করছে জুন থেকে। তারপর সে অষ্টমে দৃষ্টি দিতে, তার মানে জমি জমা, তার মানে তার সফলতা কোথায়, তার পঞ্চম তো, তার মানে রাশির অষ্টম, তার মানে মেষ রাশির অষ্টম বৃশ্চিক, তাহলে সেখানে দৃষ্টি দিচ্ছে। তার মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অপরচুনিটিস আসছে কি, তার অ্যাসেট ক্রিয়েট করার জন্য। কোথায় দৃষ্টি দিচ্ছে, দশম। অ্যাসেট কীভাবে ক্রিয়েট করবো, আমাকে তো চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, কাজ করতে হবে, যে যাই করি না কেন কাজ করে পয়সা রোজগার করব, সেই পয়সাটা জমাবো, জমিয়ে আমি একটা কিছু করব। তাহলে কোথায় দৃষ্টি, রাশির দশমে। তাহলে আমার কাজের জায়গাকে এনহ্যান্স করছে, কাজের জায়গাকে সে বাড়িয়ে তুলছে, গুরুত্বপূর্ণ জায়গায় আমি চলে যেতে পারি। তার মানে বৃহস্পতি জুন মাস থেকে যখনই দৃষ্টি দেবে রাশির দশমে, তার মানে প্রত্যেকটা রাশির জন্য তার, মানে কালপুরুষকে তো আমাদের আগে ধরতে হবে, তাহলে প্রত্যেকটা রাশির জন্য তার কর্মের যোগ্যতা বাড়ানোর একটা জায়গা আসতে চলেছে 2026 জুন। এবং সেটা 5 তারিখ থেকে, তো জুন মাসের 5 তারিখ থেকে তো এটা অবধারিত ফলিত হবে যে, এবং বৃহস্পতি সেই সময় থেকে ম্যাসিভ ফল দিতে আরম্ভ করবে। এবং দ্বাদশ মানে মোক্ষ। তার মানে শুধু তাই না, স্পিরিচুয়াল ইনক্লাইনেশন বাড়াবে, বিদেশের যাত্রাকে বৃহস্পতি বাড়াতে আরম্ভ করবে। এবং বৃহস্পতি নিজেও দ্বাদশ ভাবের কারক গ্রহ, মীন রাশির কারক গ্রহ। তার মানে বৃহস্পতি নিজের রাশিতেও দৃষ্টি ফেলে রাখছে। তার মানে দ্বাদশের একটা জায়গা আমাদের কিন্তু আসছে। হ্যাঁ, আমি প্রথমেই শুরু করেছি কি, শৃঙ্খলাবদ্ধ জীবন। তার মানে বৃহস্পতি যদি দেখবে যে তুমি শৃঙ্খলাবদ্ধ নও, তার মানে দ্বাদশ মানে আমার অপচয়, তার মানে তোমার জীবনে কিছু অপচয় বা লাইবিলিটিস সে নিয়ে আসতে চলেছে। এবার রাহুকে দেখো তুমি কোথায়, রাহু বায়ুতত্ত্বে বসে থাকবে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বসে থাকবে নভেম্বর পর্যন্ত, তারপরে তার ট্রানজিট। তার মানে আমরা মোটামুটি থ্রু আউট দ্য ইয়ার রাহু আর কেতুকে কুম্ভ আর সিংহতেই পাচ্ছি, এবং রাশির একাদশে রাহু বসে রয়েছে। তাহলে কুম্ভ রাশি কার ঘর, শনির ঘর, শনিবাত রাহু কুজুবাত কেতু। তাহলে শনির ঘরে যখন রাহু অবস্থান করে, আর রাহু নিজে বায়ুতত্ত্বের কারক গ্রহ, এবং সে আছেও বায়ুতত্ত্বে, তার মানে সে তো একটা সুইটেবল, মানে তুমি যদি তোমার পছন্দের জায়গায় থাকো, তার মানে তুমি তো সেই জায়গায় ভীষণ আনন্দ করবে, সবাই প্রতি একটা ভালো ব্যবহার করবে। তার মানে রাহু প্রত্যেকটা রাশির জাতকের জন্য কিন্তু একটা ভালো ব্যবহার আরম্ভ করবে। তার মানে কিছু সে প্রফিট, তার মানে কিছু সে ব্লেসিংস বা কিছু সে গেইন করার অপরচুনিটি ক্রিয়েট করবে প্রত্যেকটা রাশির জন্য। কেতু 5th হাউসে বসে রয়েছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কেতু রাশিচক্রের শিরদাঁড়ায় বসে রয়েছে। তার মানে তোমাকে সাইকোলজিক্যাল এফেক্টের মধ্যে দিয়ে কেতু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ কেতুর তো কোনো কাজ নেই, কেতু তো মাথা নেই, কেতু মন থেকে ভাবে, কেতু মাথা দিয়ে ভাবে না। তার মানে মন থেকে ভেবে যদি আমি আবেগপ্রবণ হয়ে গিয়ে যদি কোনো ক্ষতি করি, তাহলে আমার সমস্যা হতে পারে, তাহলে আমার প্রতিষ্ঠায় সমস্যা হতে পারে, আমার স্টেবিলিটিতে দাগ আসতে পারে, বা স্টেবিলিটি কমে যেতে পারে। মানে ইমোশনাল ব্যাপারটাকে কম রাখতে হবে। একদমই তাই, ইমোশনাল ব্যাপারটাকে আস্তে আস্তে তোমাকে কমিয়ে ফেলতে হবে।
মাথা দিয়ে ভাবতে হবে। আমি আগেও বলেছি লজিক, দেখো নাম্বার 1-এর বছর, তার মানে তোমাকে লজিক দিয়ে ভাই বোঝাতে হবে। কারণ রাজা আবেগ তাড়িত হয়ে কিছু করবেন না। তিনি যদি দেখেন যে হ্যাঁ ভাই তুমি দোষী, তাহলে তুমি ভাই দোষী, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি বলে যে না তুমি দোষী না, তুমি তো ভালো কাজ করেছো, তাহলে তোমাকে ইনাম দেওয়া হবে, তার মানে তোমাকে গিফট করা হবে। তো কেতু কিন্তু থ্রু আউট দ্য বছর নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল গেম খেলতে থাকবে। বাকি যেসব গ্রহগুলো আছে তারা তো এক মাস করে বা ওই অল্প অল্প দিন ধরে যেতে যেতে যাবে। তো মোটামুটি আমরা 4টে প্ল্যানেটকে আমরা ধরবো, শনি, বৃহস্পতি, রাহু আর কেতু। এই 4টে প্ল্যানেট কি করবে, আমাদের ম্যাসিভ ফলগুলো প্রদান করতে আরম্ভ করবে। তো তার স্ট্রাকচার আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এরপরে আমরা আসবো কালপুরুষের একদম প্রথম রাশি মেষ, অগ্নিতত্ত্ব, মঙ্গল হচ্ছে লর্ড। এই মেষ রাশির 2026 কেমন যেতে চলেছে? তুমি যখন প্রশ্ন করলে মেষ রাশির, আমি বলবো দেখো কৌস্তব, বহুদিন বাদে 2026 সাল মেষ রাশির জন্য জ্যাকপটের একটা ইয়ার হতে চলেছে। তার কারণ রাশির নবমপতি দ্বাদশপতি সে চতুর্থে আসছে, প্রথমে 3-এ থাকবে, তারপর চতুর্থে আসবে। প্রথমে 3-এ থেকে ভাগ্যে দৃষ্টি, নবমে দৃষ্টি, তারপর চতুর্থে এসে দশমে দৃষ্টি। তার মানে বোঝাই যাচ্ছে যে ভাগ্যের প্যারামিটারকে তুলবে, তারপর তুলে কর্মের প্যারামিটারকেও বাড়াতে আরম্ভ করবে। তার মানে পয়সা বাড়তে চলেছে মেষ রাশির পক্ষে। এবং শুধু তাই না, মেষ রাশিকে সাপ্রেস করে দেওয়া হচ্ছে বিভিন্ন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা বলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সাড়ে সাথী। দেখো, আমি মেষ রাশির জাতক এবং জাতিকাদের একটাই কথা বলবো, সাড়ে সাথীর ভয় পাওয়া উচিত না। কেন? তার কারণ মেষ রাশির ক্যারেক্টার কি? মেষ রাশির ক্যারেক্টার হচ্ছে, যদি তুমি দেখো তার সিম্বল, তাহলে একটি র্যাম, সে পাহাড়ের দিকে উঠছে। সে কিন্তু পাহাড়ের নিচের দিকে নামছে না, সে পাহাড়ের দিকে উঠছে। এবং সেটা খুব স্টিফ পাহাড়, মানে অত্যন্ত কঠিন একটা রাফ একটা পাহাড়। মানে আমরা যেরকম আমরা ওই মাউন্টেন ক্লাইম্বিং করি, ঠিক সেরকম টাইপের। এবং সেখানে তার 2টো পা বেশি ইউজ হচ্ছে। এদের পক্ষে কিন্তু সম্ভব পাহাড়কে চড়া, কিন্তু তার মধ্যে সেই আত্মবিশ্বাস রাখতে হবে, যেটা মেষ রাশি পারে না। কেন? মেষ রাশির মধ্যে ডমিনেশন আছে, মেষ রাশির মধ্যে অ্যাডভেঞ্চারাস কোয়ালিটি রয়েছে। কেন? তার কারণ মঙ্গলের একটা রাশি, এবং সেটা অগ্নিতত্ত্বের রাশি। তার মানে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। মানে তুমি যদি মনে করো যে না আমার কোনো খারাপ নেই, আমি আর 5টা রাশির থেকে এগিয়ে যাব, তাহলে তুমি পারো ভাই। শুধু তোমাকে ভেতরে তোমার সেই ব্যাপারটা ইনপুট করতে হবে। বাট মঙ্গল তো দেখো, একটা যোদ্ধা যেমন যুদ্ধও করতে ভালোবাসে, সে কিন্তু আবার ভীষণ ইমোশনালও বটে। তার কারণ একজন যোদ্ধাকে তুমি যদি জিজ্ঞেস করো যে তোমার অন্য লোককে মেরে কেমন লাগছে, সে কিন্তু তার দেশের জন্য তাকে মারছে, তার সিকিউরিটির জন্য মারছে। বাট তাকে যদি তুমি পার্সোনালি প্রশ্ন করো, সে কিন্তু বলবে যে না, আমি মৃত্যু চাই না। তার মানে তার একটা ইমোশনাল জায়গা আছে। আজকে হনুমানজি যদি মঙ্গলে হয়, তার মানে হনুমানজি দেখো তার মধ্যে কত শক্তি, বাট তিনি রামের সামনে বসে থাকেন হাত জোর করে। তার মানে এটা মেষ রাশির কোয়ালিটি। তার মানে মেষ রাশির এই কোয়ালিটিটা দরকার, অবশ্যই দরকার। বাট সাবমিশন বা আমি অ্যাকসেপ্ট করা বা আমি রেসপেক্ট দেবো, এটা তো রেসপেক্ট দেওয়া। কিন্তু আজকে আমার মধ্যে ক্ষমতা রয়েছে, আমি যদি সেই ক্ষমতাকে আমি আন্ডার এস্টিমেট করি, তাহলে আমি কি হব? আমি তলিয়ে যাব। আজকে মেষ রাশিকে সেই তলানিতে ফেলা হচ্ছে। কেন? শনি দ্বাদশে বসে রয়েছে, আপনার রাশির কাছাকাছি এসে গেছে, আপনাকে সাড়ে সাতির প্রকোপে ফেলবে না ভাই। শনি দ্বাদশে চলে এসে রাশি সাপেক্ষে শনি দশমপতি, রাশি সাপেক্ষে শনি একাদশপতি। দশম মানে কর্ম, তার মানে তুমি কর্মের কারক গ্রহ তোমার রাশির দ্বাদশে বসে রয়েছে, সে একাদশপতি। তার মানে আমি কর্ম করব, কর্ম থেকে তো ইনকাম করব, তাহলে ইনকাম আমি কোথা থেকে জেনারেট করি? একাদশ। তাহলে আমি কর্ম করলে তাহলে কর্মের দ্বিতীয় ভাব তো, আমরা 2 থেকে আমরা অর্থ ধরি, তাহলে আমি যদি 10কে 1 ধরি, তাহলে 1-এর 2-কে একাদশ। তার মানে একাদশ থেকে আমার নৈসর্গিক সফলতা, আমার ইনকাম, আমার ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমার জেনারেট হচ্ছে। তার মানে শনি কোথায় বসে আছে? দ্বাদশে। কোন জায়গা? মোক্ষ। তার মানে মোক্ষ মানে কি? শব্দটা কি? তার মানে তুমি মোক্ষ প্রাপ্তি করলে, তার মানে তুমি একটা গিফট দেওয়া হলো। আজকে যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিলেন, তিনি স্বর্গে গিয়ে যখন বললেন যে আরে কৌরবরা এখানে কি করছে, তখন উপরওয়ালা কি বললেন যে ভাই তোমার তো এটা দেখার দরকার নেই কৌরবরা এখানে কি করছে, তুমি তোমার প্রশ্নটা করো, ওরা এখানে কেন সেটা তো আমি বিচার করার জন্য বসে রয়েছি। তো আজকে শনি যখন ওই মোক্ষে বসে রয়েছে, তার মানে সে গিফট দেওয়ার জন্য বসেছে। কাকে? মেষ রাশিকে। তো কোথা থেকে দৃষ্টি? সেখান থেকে দ্বাদশ থেকে সে দৃষ্টি দিচ্ছে কোথায়? রাশির ষষ্ঠে। তার মানে মেষ রাশির ষষ্ঠে যদি দৃষ্টি দিয়ে থাকে, মেষ রাশি কী কী জেনারেট করবে 2026-এ? ষষ্ঠ থেকে আমরা কি দেখি? ষষ্ঠ থেকে আমরা সরকারি চাকরি, ষষ্ঠ থেকে আমরা বিদেশ যাত্রা, ষষ্ঠ থেকে আমরা প্রাইভেট সার্ভিস, ষষ্ঠ থেকে আমরা রোগ, ঋণ, রিপু, জ্বালা ইত্যাদি ইত্যাদি বিচার করে থাকি। তার মানে দশমপতি একাদশপতি দ্বাদশে বসে মোক্ষের জায়গায় বসে ষষ্ঠে দৃষ্টি দিয়ে রেখেছে। তার মানে তোমাকে তো সে
তোমার পালস তো টিপে টিপে দেখবে ভাই। হুম। যদি তুমি বলো যে না আমি ডেডিকেটেডলি কাজ করবো, তাহলে শনি তোমাকে গভর্নমেন্ট সার্ভিস দেবে, কারণ সে কর্মপতি, হুম হুম গভর্নমেন্ট সার্ভিস দেবে তোমাকে। তুমি এতদিন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলে, এবার তোমাকে বলে ভাই এবার তুমি কলকাতা ছাড়ো, এবার চলো আমার সাথে তুমি ইউরোপে, চলো আমার সাথে তুমি ইউএসএ, এবার তোমাকে ট্রাভেল করাই, এবার তোমাকে ওয়ার্ল্ড ট্যুর করাই, তাহলে তার অপরচুনিটিগুলো আসবে, প্রমোশন নেবে, প্রমোশন নিয়ে সে চাকরি করতে বিদেশে যাবে, তার মানে বিদেশের যাত্রা আসছে। আর যদি তুমি সেখানে দেখো যে না আমার তো ভাই আমার বস পিছনে লেগেছে, আমার কলিগ পিছনে লেগেছে, তাহলে কোথায় দৃষ্টি দিয়ে রেখেছে? ষষ্ঠে। কি দেবে? রোগ, ষড়রিপু। ঋণ, রিপু, জ্বালা। তার মানে তুমি কোনটা চাও? তার মানে আজকে মেষ রাশিকে এই টেম্পারামেন্টটা আজকে বুঝতে হবে। মেষ রাশির কাছে এমন একটা, এবার দেখো তুমি যদি মনে করো সেই দশমপতির উপর কার দৃষ্টি, নবমপতির দৃষ্টি থাকবে জুন মাস থেকে, কেন বৃহস্পতি তো সেই শনির উপর দৃষ্টি ফেলবে। তার মানে বৃহস্পতির দৃষ্টি যখন ওর উপর পড়বে তখন থেকে আমরা কি দেখবো? গুরু শৈরী যোগ তৈরি হচ্ছে। তার মানে একটা ব্যাপক একটা যোগ, তার মানে সেখানে গুরুও আছে শৈরীও আছে। তার মানে তুমি যদি গুরুত্বপূর্ণ দাও তাহলে গুরুত্বপূর্ণ জায়গা পাবে, নতুবা তুমি শত্রুতায় চলে আসবে। তার মানে এই প্যারামিটারটা আজকে মেষ রাশিকে বুঝতে হবে। যদি মেষ রাশি বোঝে, মেষ রাশির জন্য 2026 জ্যাকপট হতে চলেছে। শুধু তাই না, মেডিকেল যারা ছাত্রছাত্রী রয়েছে তারা নিট ক্র্যাক করবে, যারা আইআইটি ক্র্যাক করতে চাইছে তাদের জন্য বেটার টাইম, যারা সার্ভিসে রয়েছে তারা নিউ সার্ভিস পাবে, তারা প্রমোশন গেইন করবে, তারা নতুন চাকরি পাবে, সরকারি চাকরি এতদিন ধরে প্ল্যান করছিল হচ্ছিল না, একের বছর তুমি ডেডিকেটেডলি কাজ করছো, বৃহস্পতি কর্কট রাশিতে যেই আসবে আফটার জুন তোমার সরকারি চাকরির কিছু প্যারামিটার উঠবে। হ্যাঁ, যদিও সরকারি চাকরি কমে গেছে, সরকারি চাকরি নিয়ে অনেক সমস্যা, বাট তাও কি সরকারি চাকরি হচ্ছে না? হচ্ছে তো একদম। তার মধ্যেও তো। এবং দেখো বৃহস্পতি চতুর্থে বসে দশমে দৃষ্টি, তার মানে শনি দ্বাদশে বসে ষষ্ঠে দৃষ্টি, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি হাই করবে। যারা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস ইত্যাদি ইত্যাদি ক্র্যাক করতে চাইছে তাদের জন্য বেটার টাইম কিন্তু এসে গেছে। শুধু শেয়ার মার্কেটে যদি তুমি থাকো তাহলে তোমাকে একটু আস্তে ধীরে কাজ করতে হবে। তার কারণ রাহু কোথায় বসে রয়েছে? রাহু একাদশে বসে একদম। রয়েছে। আবার রাহু সেখান থেকে দ্বাদশেও দৃষ্টি ফেলছে, তার মানে সে বিদেশের পয়সাকেও আনতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় মেষ রাশি জাতক জাতিকারা অভূতপূর্ব জায়গা কাজ করবে। শুধু মেষ রাশিকে আমি একটাই কথা বলবো, যদি লোন নিতে হয় বা লোন নিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করতে হয়, ব্যবসা বাড়ানো, বাড়ি কেনা, গাড়ি কেনা, তাহলে আফটার জুন যদি সেটা প্ল্যান করে তাহলে মেষ রাশির জন্য ব্যাপক একটা জায়গা আসতে চলেছে এবং সেখানে তার কোনো লস হবে না, লোন শোধ করতে তার কোনো অসুবিধা হবে না। বাট তার আগে প্ল্যান করলে একটু অসুবিধা হতে পারে। কিন্তু আমি বলবো মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য 2026 জাস্ট অপূর্ব। শুধু কাজে লাগাতে হবে, নো নেগেটিভিটি, নেগেটিভ কথা শুনবো না, নেগেটিভ কথা মানবো না, পজিটিভ কি করতে পারবো, নেগেটিভ কি আছে কোয়ালিটি সেটাকে দূরে সরাবো, দিয়ে পজিটিভিটিটাকে ইমপ্লিমেন্ট করলে বছরটা আমার জন্য হয়ে যেতে পারে। আর মেষ রাশিকে কালো এবং নীল আর সবুজ রং থেকে 2026 একটু দূরে থাকতে হবে। মেষ রাশির একটা ব্যাপার খুব বেশি পাই সম্রাট দা, সেটা হচ্ছে তারা বলে তাদের নাকি গুপ্ত শত্রু প্রচুর রয়েছে। গুপ্ত শত্রু যদি আমি কনসিডার করি 2026-এ কি এটা নিয়ে প্রবলেম থাকতে পারে? না, ওই যে বললাম তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তোমার গুপ্তশত্রু বেড়ে যাবে। অবশ্যই তোমার থেকে নিচু তলায় যারা কাজ করে তারাও তোমায় পোক করতে আরম্ভ করবে, তারা তোমার চাকরি খেয়ে নিতে পারে। তো সেই সমস্যাগুলো কাজেই তো ওই যে কী বললাম, তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে। শনি তোমার রাশির দ্বাদশে আছে, দশমপতি একাদশপতি, তার মানে সে কিছু অপরচুনিটি দেবে। তো সে তো বলছে কিছু ক্রিয়েট করো, আমি তো তোমার জন্য বসে রয়েছি ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে। কেন রোগ ঋণ রিপু জ্বালা? এবার ষষ্ঠ থেকে আরেকটা ব্যাপার দেখো, শুধু ষষ্ঠে জায়গাটা কার? ষষ্ঠটা কন্যা রাশি, কন্যা রাশির মালিককে বুধ। শনি জায়গাটা কি? পৃথ্বীতত্ত্ব। তার মানে শনি যখন জল তত্ত্ব থেকে পৃথ্বীতত্ত্বের উপর দৃষ্টি দেবে, কিছু সমস্যা আসবে ছেলেদের মধ্যে। কি ছেলেদের মধ্যে আস্তে আস্তে মেয়েদের উপর ভালোবাসাটা কমে তারা সমকামিতার দিকে এগোবে, এটা একটা প্রবলেম কিন্তু শনি দেবে। এই একটা, এবং তারাও সেটাও কিন্তু মেন্টাল জায়গা থেকে আসবে। কেন? তার কারণ সে মনে করবে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না। এবং তুমি আরও একটা ব্যাপার দেখো, তোমার দশমপতি একাদশপতি শনি দ্বাদশে বসেছে। শনি কোথায় কোথায় দৃষ্টি দেয়? 3-এ, 7-এ, 10-এ। তাহলে 3, 7, 10-এ যখন সে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তার মানে শনি মীন রাশিতে বসে বৃষ রাশির উপর পূর্ণ দৃষ্টি, তাহলে মেষের দ্বিতীয় ভাব, তার মানে অর্থভাব। তার মানে মেষ দশমপতি একাদশপতি যখন অর্থভাবে দৃষ্টি দিচ্ছে, তার মানে বুঝতেই হবে সে তোমার অর্থ জেনারেট করবে। বৃহস্পতি সাহায্য করবে জুন মাস থেকে। ভাই বছরটাকে লুটে নাও। কালপুরুষের দ্বিতীয় রাশি সেটা হচ্ছে বৃষ। বৃষর এই 2026 কেমন যেতে চলেছে? দেখো বৃষ রাশির ক্যারেক্টার কি? তারা হচ্ছে শৌখিন। হুম। লর্ডকে শুক্রদেব, শুক্র। তো ন্যাচারালি বুঝতেই পারছো যে তাদের মধ্যে শৌখিনতা থাকবে, তাদের মধ্যে ল্যাভিশ ব্যাপার থাকবে। আর বৃষর কোয়ালিটি কি? আবার বৃষর যদি তুমি সিম্বল দেখো তাহলে বুল, তার মানে তুমি যদি আবার একটা ষাঁড়কে যদি একটা লাল কাপড় দেখো, তার মানে সে তোমার পেছনে তাড়া করতে আরম্ভ করবে আর কি। তো ষাঁড়ের স্বভাব কীরকম? ষাঁড় নিজের মতো থাকে, আরামসে থাকে, তার মতো থাকে। তাকে তো যদি তুমি টর্চার না করো বা তাকে যদি তুমি না পোক করো, তাহলে সে তোমার দিকে কখনো ধাইবে না, তোমাকে তাড়া করবে না।
তাকে তার মতো থাকতে দিতে হবে। তো বৃষরাশিরা নিজের কাজের মধ্যে একটা ডুবে থাকার একটা নেচার তো থাকবেই, এবং আমি বলবো 2026 যদি মেষ রাশি জ্যাকপট হয়, তাহলে বৃষ রাশির সামনে মহাকাশ পড়ে রয়েছে, মানে জাস্ট লুটে নাও, মানে প্রচুর প্রচুর তারা, তার মানে তুমি এবার একটা সুপারস্টার হতে পারো, সেরকম একটা জায়গা বৃষ রাশির জন্য রয়েছে। কেন? তার কারণ হচ্ছে দেখো, নবমপতি দশমপতি একাদশে বসে রয়েছে শনিদেব। এবার আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করি, আমাদের গুরুরা একটাই কথা বলেন যে শনি যদি একাদশে বসে থাকে, তার মানে তাকে রাজ সম্মানে সম্মানিত হওয়া যেতে পারে, বা সে রাজ পুরস্কার পেতে পারে, রাজার হাত থেকে সে সম্মান নিতে পারে। তার মানে আজকে বৃষরাশির জন্য স্যাটার্নের যে পজিশন, একটা মার্ভেলাস পজিশন, এবং বৃষরাশির জন্য স্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট বহন করে, এবং রাজ্যকারী গ্রহ স্যাটার্ন, এবং সে যখন একাদশে বসে পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, তার মানে বুঝতেই হবে ভাগ্য এবং কর্ম যখন আমার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, একাদশে বসে নৈসর্গিক সফলতায়, তার মানে আমার ফুলে ফেপে ওঠার বছর। এবং বৃষরাশির উপর এখন রাশির উপরে শনি দৃষ্টিও পড়ে থাকবে, তার মানে বুঝতেই হবে ভাগ্যপতি তিনি একটা সদয়ের জায়গায় থাকবে, আমাকে বারংবার অপরচুনিটিস দেবে। তো বৃষরাশির জন্য 2026 তো একটা মার্ভেলাস বছর, এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা ক্রিয়েটিভ পার্টে রয়েছে, যেমন ধরো অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা স্পোর্টসে রয়েছে, তাদের জন্য বছরটা অনবদ্য। দেখো, আমি তোমাকে প্রথমে বলেছিলাম 2, 2 আর 6, তার মানে এখানে শুক্রর একটা কানেকশন আমরা পাচ্ছি নাম্বার 6-এর থ্রু দিয়ে। তার মানে এই বছরে বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তার একটা আপে ওঠার একটা জায়গা তো রয়েছে। রাহু কোথায়? দশমে বসে রয়েছে, কর্মের জায়গায়, এবং সেখান থেকে সে 4th হাউসকে দৃষ্টি দিচ্ছে। কেতু কোথায়? 4th হাউসে বসে রয়েছে। হ্যাঁ, কেতু একটু সমস্যা তৈরি করতে পারে। কেন? তার কারণ এই যে বৃষরাশির যে বলা যেতে পারে তারা খুব উদাসীন, তারা নিজের মধ্যে আত্মস্থ হয়ে বসে থাকে। ভাই, আর বৃষরাশির একটা ব্যাপার কি, না বলতে জানে না তারা। কিন্তু আমি বলবো 2026-এ বৃষরাশিকে একটু হলেও ট্রাই টু সে নো, মানে তুমি নো বলা এবার অভ্যাস করা শেখো। তার কারণ এবার তোমার জন্য মহাকাশ রয়েছে, তার মানে মহাকাশে তারাই উঠতে পারে যাদের মধ্যে বিচরণ করার ক্ষমতা রয়েছে, এবং যারা সঠিকটাকে সঠিক বলে আর বেঠিকটাকে বেঠিক বলে। বাট বৃষরাশি কি প্রচণ্ড ইমোশনাল, কাউকে না বলতে পারে না। বৃষরাশির মধ্যে ক্যালকুলেশনের ক্ষমতা প্রচণ্ড। হ্যাঁ, তারা পয়সাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয়, ল্যাভিশ লাইফকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয়, তারা হাই পোস্টে উঠতে চায়, এবং তারা সমাজের নিচে থাকতে চায় না। যারা নিচে দাঁড়িয়েও আছে তারা উপরে আস্তে আস্তে উঠতে চায়, বাই হুক অ্যান্ড কুক, অ্যাট এনি কস্ট। তার মানে বৃষরাশির জন্য আজকে আবার ধরো বৃহস্পতি, যে নাকি অষ্টমপতি, যে নাকি একাদশপতি, সে প্রথমে থাকবে দ্বিতীয়ভাবে, তার মানে অর্থের জায়গায় থাকবে, তারপরে সে উচ্চস্থ হয়ে যাবে। তার মানে একাদশপতি যখন উচ্চস্থ হয়, তার মানে তোমার তো ফুলে ফেপে ঢোলা হওয়ার জায়গা, তার মানে সে তো তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। তার মানে জুনের 5 তারিখের পর থেকে বৃষরাশির জন্য এক্সট্রা অর্ডিনারি একটা ইয়ার আসতে চলেছে। শিল্পকলায় যারা যুক্ত রয়েছে তারা নামি জায়গা পাবে, তাদের হাতে ভালো ভালো কাজ আসবে, তাদের হাতে ভালো ভালো রোজগার আসবে, তাদের জায়গায় ভালো ভালো অপরচুনিটিস আসবে, এবং সেটাকে তাকে ক্যারি করতে হবে। 4th হাউসে কেতু বসে রয়েছে, তার মানে তোমাকে তোমার সফলতাকে ধরে রাখতে জানতে হবে। বৃষরাশির এই একটা সমস্যা যে সে সফলতাকে ধরে রাখতে পারে না। কেন? তার কারণ তারা বায়াসড হয়ে যায়। আর এখন কি হয়েছে, আমরা যদি রাশি চক্র দেখি এবং সেখান থেকে যদি প্ল্যানেটারি পজিশন দেখি, তাহলে দেখবো কেতু কোথায়? 4th হাউসে। তার মানে 4th হাউসে কেতু মানে সফলতায় বাধা, মায়ের জায়গায় বাধা, তার মানে মায়ের জায়গা, তার মানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষরাশিকে একটু হলেও চিন্তা করতে হবে। বা যদি মা খুব বেশি অসুস্থ থাকে, তাহলে তাদের বাড়িতে কোনো শোকের ছায়া নামতে পারে, তার কারণ রাশি চন্দ্রের উপর, মানে আপনার রাশির উপর শনির দৃষ্টি পড়ে থাকছে। তো সেটা একটা মেলিফিক জায়গা। বাট ওভারঅল আমি যদি বলি, বৃষরাশির ক্ষেত্রে সার্ভিসের একটা বড় জায়গা আসতে চলেছে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে থাকবে তারা বড় জায়গা পাবে, এবং শুধু তাই না, শনি একাদশে বসে থাকছে, রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময়, রাহু দৃষ্টি ফেলে রাখবে। তার মানে বুঝতে হবে শেয়ার মার্কেটে বৃষরাশির জাতক জাতিকারা অত্যন্ত একটা ব্যাপক একটা জায়গা তৈরি করতে চলেছে। হ্যাঁ, ওই ইমোশনাল হয়ে কিছু করলে হবে না, তার কারণ আমি যখন যে শেয়ারে ইনভেস্ট করবো, তার মানে আমার এই শেয়ারটা সম্পর্কে আমার একটা রিসার্চ থাকা দরকার, যে এটার ভবিষ্যৎ কী হতে পারে, বা তার ব্যাকবোন কী আছে, বা তার ব্যাকড্রপ কী আছে। এগুলো যদি আমি জেনে ইনভেস্ট করতে পারি, তাহলে প্রফিটের জায়গা কিন্তু বৃষরাশির জন্য থাকছে। ছাত্রছাত্রীদের জন্য আমি একটাই কথা বলবো, যে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য 2026 একটু চ্যালেঞ্জিং হতে পারে। বাট ওভারঅল যারা হায়ার স্টাডি রিলেটেড জায়গায় থাকছে, যেমন বৃহস্পতি অষ্টমপতি, সে যখন 3rd হাউসে এসে রাশির কর্কট রাশিতে এসে উচ্চস্থ হয়ে যাবে, আফটার জুন কেউ যদি প্ল্যান করে আমি পোস্টডক বা আমি পিএইচডি রিলেটেড বা হায়ার স্টাডি বা কোনো রকম
টেকনিক্যাল কোনো পড়াশোনা আমি যদি করতে চাই তাহলে তার জন্য বেটারমেন্ট। যেমন তুমি ধরো MBA ইন ফিন্যান্স করলে বা তুমি AI নিয়ে কিছু পড়াশুনো করতে যাচ্ছ, তাহলে তোমার জন্য একটা বেটারমেন্ট। আর বৃষ রাশির জাতক জাতিকারা একটু শৌখিন হয় এবং তারা সেলফ মেড প্রফেশনে থাকতে ভালোবাসে বা নিজের কর্মে থাকতে ভালোবাসে, তার মানে বিজনেস, কারো আন্ডারে আমি থাকবো না, এরকম একটা ব্যাপার তো থাকেই। তো সেই জায়গায় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসার জন্য একটা রিমার্কেবল ইয়ার। শুধু আমি একটাই কথা বলবো, বৃহস্পতি অষ্টমপতি যতক্ষণ দ্বিতীয় আছে, ফিন্যান্সের জায়গা ভাই সাবধান, কারণ অষ্টম কিন্তু বাধক। দেখো আমরা যখন শাস্ত্র পড়ছি আমাদেরকে কি শেখানো হয়? আমাদের শেখানো হয় যে মানে তোমার হচ্ছে যে 2 আর 7 হচ্ছে মারক, 6, 8, 12 হচ্ছে বাধক। তার মানে অষ্টমপতি যখন দ্বিতীয়, মানে অষ্টম যেমন যদি বাধক হয়ে যায়, তার মানে বৃহস্পতি যখন দ্বিতীয় আছে, তার মানে তোমার কিছু না কিছু ফিন্যান্সের জায়গায় অল্প বিস্তর বাধা দেবে জুন পর্যন্ত, কারণ দ্বিতীয় আছে বাধকপতি। এবার সে যখন থার্ড হাউসে এসে উচ্চস্থ হবে, এবার দেখো বৃষরাশি আবার কিছু কিছু জিনিস পাল্টে যাবে। অষ্টমপতি দ্বিতীয় থাকছে, 2 থেকে আমরা কি দেখি? বিবাহ। তাহলে বৃষরাশির বিবাহ চটকে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কতক্ষণ পর্যন্ত? মানে মে পর্যন্ত, জুনের 5 তারিখ থেকে। আবার ধরো কেউ হয়তো বৃষরাশি জাতক জাতিকারা কোর্ট কেস নিয়ে ফেসে রয়েছে বা বিবাহের জন্য কোর্টে দাঁড়িয়ে রয়েছে, ডিভোর্সের জন্য, তাদের যখনই ব্যাপারটা সম্পর্কের জায়গায়, বৃহস্পতি সম্পর্কের জায়গায় চলে আসছে চন্দ্রের 3, সেখান থেকে কি হবে? সেখান থেকে হবে কি, তার কোর্ট কেসে জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আফটার জুন 5। এবং সেখানে শুধু তাই না, যারা প্রোডাকশানে রয়েছে, দেখুন যেমন ধরো যারা বিগ ইন্ডাস্ট্রিতে রয়েছে বা যারা বৃহৎ শিল্পে রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা হয়তো যাদের কারখানা রয়েছে, কলকারখানা রয়েছে, বড় বড় জিনিস যারা ম্যানুফ্যাকচারিং করে, তাদের জন্য একটা ব্যাপক সময় আসতে চলেছে। কেন? বৃহস্পতি অষ্টমপতি একাদশপতি, সে 3-এ আসছে, 3 থেকে আমরা কিন্তু প্রোডাকশান দেখি। আবার যারা রাখিমালের ব্যবসা করে, যেমন ধরো কেউ পাট, কেউ আলু, কেউ পেঁয়াজ, কেউ স্টোর করছে, তাদের জন্য জুনের পর থেকে তারা প্রচুর পয়সা কিন্তু ইনকাম করতে আরম্ভ করবে। যারা রাইস মিলের মালিক, তারা কিন্তু ব্যাপক একটা জায়গা পেতে পারে। আবার যারা রাইস মিলের মালিক রয়েছে, তারা মে মাস পর্যন্ত তাদের কিন্তু একটা সমস্যা, জুন থেকে তাদের আবার কিন্তু একটা বেটারমেন্টের জায়গা। তার মানে বৃষ রাশির কিন্তু জায়গাটা মোরললেস কীরকম একটা বোঝা গেল না? তার মানে একটা ব্যাট প্যাচও থাকছে, আবার একটা গুড টাইমও থাকছে। কিন্তু বৃষ রাশি যদি ইমোশনালি না ভেবে, কারণ বৃষরাশিতে একটু ইমোশনাল, শুক্র তো অবশ্যই ইমোশনাল হবে, উদার না হয়ে যদি কনসিস্টেন্টলি এবং লজিক্যালি সে যদি ভেবে যদি পথটাকে অতিক্রম করতে পারে, 2026-এ বৃষরাশির জাতক জাতিকারা অভূতপূর্ব রেজাল্ট পাবে এবং রিমার্কেবল জায়গায় থাকবে, প্রচুর প্রফিট করবে, প্রচুর অর্থ ইনকাম করবে এবং 2026-এর শেষে তোমার কমেন্ট বক্স ভরে যাবে, হ্যাঁ দাদা ঠিক বলেছেন, ভালো আছি। এবং শুধু তাই না, 2026-এর মে মাস পর্যন্ত আমরা যেটা দেখবো যে বৃষরাশির জাতক জাতিকারা যারা রয়েছে, যে বাড়িতে বৃষরাশির জাতক জাতিকারা যারা বিবাহ যোগ্য বা যোগ্যা, তাদের বাড়িতে প্যান্ডেল হতে পারে বা বিয়ের একটা অনুষ্ঠান আয়োজিত হতে পারে এবং বিয়ে কনফার্ম হতে পারে 2026-এর মে মাস পর্যন্ত। তাহলে সেই জায়গার তৎপরতা যদি দেখায়, তাহলে বৃষরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো একটা জায়গা পেতে চলেছে এবং ওভারঅল বৃষরাশির দারুণ একটা বছর। তবে হ্যাঁ, বৃষরাশিকে 2026-এ কালো জিনিস বর্জন করতে হবে, হলুদ জিনিস বর্জন করতে হবে, লাল জিনিস বর্জন করতে হবে। যদি এই 3টে রং তারা যদি না ইউজ করে, তাহলে তারা তাদের প্রফেশনাল জায়গায় সবথেকে ভালো থাকবে। আর যেহেতু বছরের মধ্যে 2 আর 6 কানেক্টেড, যত সাদা বেশি ইউজ করবে, যত পিঙ্ক বেশি ইউজ করবে, ক্রিম বা বেজ কালার যত ইউজ করবে, তত তাদের জন্য বেটারমেন্ট। এবং আরও অনেক কথা রয়েছে যেগুলো হয়তো একটা পডকাস্টে সত্যি আলোচনা করা সম্ভব নয়। আমি তো তোমাকে বলবো যে হ্যাঁ, এর পরের বছর যদি তুমি একটা আলোচনা করতে ভাবো, তাহলে আমার মনে হয় 6 ঘন্টার একটা পডকাস্ট যদি হয় খুব ভালো হয়। কারণ সেখানে আমরা শুধু তাই না, আমরা সেখানে রাশি আলোচনা করতে পারি, সেখানে আমরা তিথি আলোচনা করতে পারি, সেখানে আমরা নিউমোলজি আলোচনা করতে পারি, করণ আলোচনা করতে পারি, প্রত্যেক নক্ষত্র নিয়ে আলোচনা করতে পারি। টোটাল নিয়ে যদি একটা মানুষকে উপহার দেওয়া যায়, আমার মনে হয় বেস্ট ওয়ে হতে পারে। নিশ্চয়ই। এরপরে আমি আসবো হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। ডুয়াল নেচার, দ্বৈত সত্তা, বুধের মাধ্যমে রুলড। এই মিথুন রাশির 2026 এই সালটা কেমন যাবে? কারণ বছরটা হচ্ছে সূর্যের এবং মিথুন হচ্ছে বুধের মাধ্যমে রুলড। কোনো রকমের বুধাদিত্য যোগ কি এবারে দেখা যেতে পারে? না, ডেফিনেটলি। দেখো, মিথুনের যে ক্যারেক্টার ডুয়াল ইন নেচার, না, তার মানে তাদের এই ডুয়ালিটি তাদের কমাতে হবে, 1 নম্বর কথা। আর তাদের যে বুধ, শৈশবের বুধ, অর্থাৎ বাচ্চা সুলভ, তো তাদের বাচ্চা ব্যাপারটা ভালো ডেফিনেটলি থাকবে। বাট আমার মনে হয় কোথাও না কোথাও একটু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে না একটু ম্যাচিওর্ড ব্যাপারটা একটু তাদের মধ্যে ফোকাস করা উচিত। ম্যাচিউরিটি না আনা পর্যন্ত মিথুন রাশি কিন্তু 2026 জয় লাভ করতে পারবে না। কেন? তার কারণ তুমি বলে রবি আর বুধের একটা কানেকশন, ডেফিনেটলি তুমি ঠিকই বলেছো। নিউমোলজি করে যদি আমরা ভাবি রবি আর যদি রাশির অধিপতি যদি বুধ ভাবি, তাহলে রবি বুধকে অনেক বেশি আলো দিতে সক্ষম হয়। এবং বুধের যদি আমরা মাইথোলজিক্যাল আমরা কানেকশন দেখি, বুধ রবির আশীর্বাদেই সে আস্তে আস্তে বড়
বড় হয়েছে, যদিও সে চন্দ্রের অবৈধ সন্তান, একদম। তথাপি বুধকে কিন্তু সূর্যদেব প্রত্যাখ্যান করেনি, তিনি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। তো কাজেই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একটা ডেফিনেটলি একটা প্যারামিটারে এগিয়ে থাকবে। বাট আমার কোথাও না কোথাও একটা সমস্যা, যে সপ্তম তো মারক, তার মানে মারকপতি যখন রাশিতে থাকছে, তার মানে মে পর্যন্ত কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যার মধ্যে পড়তেই হবে। সে তুমি ফিনান্সিয়াল পার্ট বলো, সে তুমি এডুকেশনাল পার্ট বলো, বা তুমি ফাইন্যান্সিয়াল পার্ট বলো, বা তুমি বিজনেসের পার্ট বলো, সেই জায়গায় কিন্তু মিথুন রাশিকে একটু সমস্যায় পড়তেই হবে। বাট এই সপ্তমপতি যখন দ্বিতীয় যাবে, সেটাও মারক ভাব, বাট সেখানে সে উচ্চস্থ হয়ে যাবে। যখন সে উচ্চস্থ হয়ে যাবে, সে কিছু গেন তোমার জন্য দেবে। আর মিথুনের জন্য অষ্টমপতি কোথায় থাকছে? মিথুনের জন্য অষ্টমপতি, অষ্টম তো তোমার মকর, তাহলে মিথুনের যদি অষ্টম মকর হয়, তাহলে শনিদেব, আবার নবমকে শনিদেব কুম্ভ, তাহলে কোথায় বসে আছেন? তিনি দশমে বসে রয়েছেন। তার মানে দশমে বসে থেকে সে কোথায় দৃষ্টি দিচ্ছে? সে চতুর্থে দৃষ্টি দেবে। তার মানে মিথুনের ক্ষেত্রেও কিন্তু বৃষর মতো একটা কানেকশন, যে বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য হানি হতে পারে। তাহলে মিথুন রাশির মায়ের জায়গাটা সবার আগে সাবধানতা অবলম্বন করা দরকার। এবং যেহেতু অষ্টমপতি, কারণ অষ্টমপতি মানে সে কিছুটা তো বাধক, তো তার মানে সে তো বাধা তুলবেই। আর মিথুন রাশিকে থ্রু আউট দ্য ইয়ার সফলতার জায়গায় জার্ক পেতে 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 উঠতে হবে। তার কারণ আমি ধরো এই গ্লাসটা নেব, আমি এই গ্লাসটা একবারে নিতে পারছি না, আমাকে দুবার বা তিনবার ট্রাই করার পর আমি গ্লাসটা নিতে পারলাম। মানে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে, অনেক বেশি করতে হবে, লেবারটা অনেক বেশি দিতে হবে, হার্ড লেবার দিতে হবে। তো মিথুন রাশিকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার যদি মিথুন রাশি বলে না আমি এটা অ্যাকসেপ্ট করবো না, তাহলে মিথুনকে তো বছরটার থেকে পিছিয়ে যেতে হবে। বাট ওভারঅল আমি যদি বলি, মিথুন রাশিকে একটু একটু করে মে মাস পর্যন্ত মিথুন রাশিকে খুব মানে একদম সতর্কতার সাথে টুক 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 করে যেতে হবে। তারপর জুনের 5 তারিখের পর থেকে এবার তারা আস্তে আস্তে তাদের এক্সপ্যানশনটা আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে, তারা তাদের প্রকাশটা দেখাতে আরম্ভ করবে। যদি দেখাতে পারে, ডেফিনেটলি একটা ব্যাপক জায়গা থাকবে। আর রাহু কোথায়? রাহু নবমে বসে রয়েছে। আর কেতু কোথায়? কেতু 3 নম্বরে বসে রয়েছে। 3 থেকে আমরা কি দেখি? আমরা 3 থেকে আয়ু দেখি কৌস্তব। তার মানে আয়ু, যেখানে আয়ুর জায়গায় যদি আজকে কেতু বসে থাকে, তার মানে বুঝতে হবে মিথুন রাশির 2026 সাল অ্যাক্সিডেন্টের বছর। মিথুন রাশির 2026 সাল কোনো না কোনো শরীর খারাপের বছর। মিথুন রাশির 2026 সাল সম্পর্ক ছিন্নতার বছর, কারণ 3 থেকে আমরা সম্পর্কও দেখি। তাহলে সম্পর্ক ছিন্ন হতে পারে, অ্যাক্সিডেন্টাল কিছু জায়গা আসতে পারে, সেখান থেকে সাবধান। এবং বাড়িতে শোকের ছায়া নামতে পারে, সেই জায়গা থেকে সাবধানতার সাথে মা অ্যাড হচ্ছে, কারণ মায়ের জায়গা থেকেও কিছু না কিছু সমস্যা থাকছে। রাহু নবমে থাকছে, তার মানে বাবাও ছাড় পাচ্ছে না। নবম থেকে আমরা পিতা ধর্মভাগ্য, তাহলে রাহু সেই পিতার জায়গায় থাকছে। বাবা যদি বাড়ি থেকে দূরে থাকেন, তাহলে চিন্তা অনেক বেশি। আর বাবা যদি বাড়ির কাছে থাকে, তাহলে চিন্তা অনেক কম। তথাপি বাবার রাস্তাঘাটে যে পথ চলা, সেই পথ চলাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল শনি কোথায়? নবমপতি অষ্টমপতি দশমে, তাহলে কর্মের জায়গায় প্রথমে বাধা, আর বাধা যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তোমার উন্নতি। এই প্যারামিটারটা বুঝে নিতে হবে। মিথুনের ক্ষেত্রে তুমি বললে তৃতীয় কেতু, এমন কোনো রোগ কি হতে পারে যেটা ডায়াগনোসিসে প্রবলেম হতে পারে? মিথুনের ক্ষেত্রে যেটা আমার সব থেকে বড় সমস্যা যেটা লাগছে, যে কাফ অ্যান্ড কোল্ডের এক সমস্যা, 2 নম্বর অ্যালার্জিটিক সমস্যা, 3 নম্বর স্কিনের প্রবলেম, 4 নম্বর চোখের প্রবলেম, 5 নম্বর নার্ভের প্রবলেম। এই 3টে জায়গা থেকে তাদের একটা সমস্যা থাকছে। রাহু যেহেতু বায়ুতত্ত্বে থাকছে, আগুন থেকে বিশেষ সাবধানতা, অন্তত ছোটদের মানে যারা বাড়িতে যদি কারো মিথুন রাশির ছোট ছোট বাচ্চা থাকে, তাদের কিন্তু আগুন থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল আমি যদি বলি, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার সুযোগ রয়েছে, বাট অনেক স্ট্রাগল করার পর, আফটার আ লং টাইম তারা হয়তো একটা সুযোগ পাবে, কিন্তু অনেক স্ট্রাগল করার পর। আর ইনভেস্টমেন্ট সব থেকে বড় যে প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা কিন্তু 2026-এর জুন মাস থেকে। জুন মাসের আগে যদি মিথুন রাশি কোনো প্ল্যান করেছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু পেনাল্টি আসতে পারে, বা তোমাকে কোর্টের দ্বারস্থ হতে পারে, বা কোনো ল লিটিগেশনের আন্ডারে পড়তে হবে। আবারও আরেকটা জিনিস দেখো, অষ্টমপতি কোথায়? নবমে বসে রয়েছে, দশমে বসে রয়েছে তোমার, মানে মিথুনের ক্ষেত্রে। তার সাথে নবম থেকে রাহু নবমে বসে রয়েছে, সেখান থেকে রাহু শনির উপর দৃষ্টি ফেলছে। তার মানে মিথুন রাশির জাতক জাতিকারদের কিন্তু এবছর ল লিটিগেশনের ঝামেলা থাকছে, পুলিশি ঝামেলা থাকছে, এবং জেল হাজতের একটা কিন্তু ঝামেলা থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে মিথুন রাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতেই হবে। মেষ এবং বৃষর জন্য এই বছরটা যতটা প্রমিসিং লাগছে, মিথুনের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক। বাট আমি একটা জিনিস বলবো, যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ছোট ছোট ছেলে মেয়ে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তারপর যারা হয়তো নিট প্ল্যান করছে, তাদের জন্য কিন্তু ইয়ারটা ভীষণ রিমার্কেবল। এবং শুধু তাই না, যারা আফটার জুন পোস্টডকের কিছু প্ল্যান করছে, তাদের জন্য বছরটা কিন্তু একটা রিমার্কেবল বছর হতে চলেছে। যারা গান গায়,
তাদের জন্য আফটার জুন তাদের জন্য একটা বেস্ট একটা সময় আসতে চলেছে। তারা গানের জগতে একটা আলাদা প্ল্যাটফর্ম তারা কিন্তু খুঁজে পাবে। এবং যারা অ্যাভিয়েশনে রয়েছে তাদের জন্য বেস্ট পার্ট হতে চলেছে, কারণ রাহু অ্যাভিয়েশনের জায়গায় সেখানে একটা ব্যাপক সুযোগ দেবে। তো মিথুন রাশির জাতক জাতিকারা যারা অ্যাভিয়েশনে রয়েছে বা এয়ারক্রাফট মেনটেন্যান্সে রয়েছে বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে বা স্পেস নিয়ে পড়াশোনা করছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের জন্য ইয়ারটা একটা ব্যাপক একটা ইয়ার হতে পারে। এবং আমার মনে হয় বাড়ি থেকে দূরে যত থাকবে তত তারা বেটারমেন্ট ফিল করবে এবং বাড়ি থেকে দূরে বেশি উন্নতি। রাহু যখন নবমে বসে থাকছে, তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা থাকছে, সাপ্লাই চেন ম্যানেজমেন্টে যারা থাকছে, তাদের জন্য বেস্ট একটা বছর কিন্তু আমি দেখতে পাচ্ছি। শনি দশমে বসে রয়েছে, চতুর্থে দৃষ্টি, তার মানে বুঝতে হবে যে তুমি ফিনান্সিয়াল পার্টে কিছু কাজ করবে। এবং বৃহস্পতি যতক্ষণ তোমার রাশিতে বা দ্বিতীয় থাকবে থ্রু আউট দ্য ইয়ার, ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে যারা যারা জড়িয়ে রয়েছে তাদের জন্য বেটার একটা ইয়ার কিন্তু আমি বুঝতে পারছি। এবং তাদের জন্য একটা দারুণ বছর আসতে চলেছে। ইনভেস্টমেন্ট করব, নিশ্চয়ই করব। কখন করব? বৃহস্পতি যখন উচ্চ হবে তারপর আমি আস্তে আস্তে ইনভেস্ট করব। কোথায়? ব্যবসায় যদি আমি করে থাকি, বা আমি কোনো বড় ব্যবসা করে থাকি, বা আমি যদি কোনো সেলফ মেড প্রফেশনে থাকি, সেখান থেকে আমি অনেক টাকা রোজগার করেছি, এবার কিছু ইনভেস্টমেন্ট বাড়াবো, তাহলে বৃহস্পতিকে কর্কট রাশিতে আসতে দিতে হবে। তারপর কোনো রকমের গুপ্ত শত্রু থেকে প্রবলেম? ডেফিনেটলি 3 নম্বরে কেতু থাকছে, তার মানে তো ডেফিনেটলি তোমার ডান দিকে বাদিকে উচ্চে নিচে সব দিকে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে তোমার সজাগ থাকতে হবে এবং তোমাকে চারিদিক থেকে পোক করতে পারে। এবং 3 নম্বরে যেহেতু কেতু আছে এবং কোথায় আছে সেটা সূর্যের রাশি এবং সেটা অগ্নি রাশি, তার মানে অগ্নি রাশিতে যখন কেতু আছে, মিথুন রাশির জাতক জাতিকার উপর প্রচণ্ড পরিমাণে তন্ত্রক্রিয়া হতে পারে এবং তন্ত্রের দ্বারা তারা কিছু ক্ষতিগ্রস্ত জায়গায় আসতে পারে এবং সেটা খুব পরিচিত লোকের মধ্যে হবে বা নিজের ফ্যামিলির লোকেরা তাদেরকে তন্ত্রের মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে। এরপরে আসছে কর্কট রাশি, চন্দ্রের মাধ্যমে রুলড অ্যান্ড খুব ইমোশনাল একটা রাশি। কর্কট রাশির 2026 সাল কেমন যেতে চলেছে? দেখো, তবে সবার আগে আমাকে বলতে হবে কৌস্তভ 2026-এ মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি আর কুম্ভ রাশি আলাদাই প্ল্যাটফর্ম, কারণ এরা ম্যাসিভ রেজাল্ট তুলতে চলেছে এবং আর 5টা রাশিকে এরা পিছনে ফেলে এগিয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে, দেখো, এতদিন কর্কট রাশি কেঁদেছে, শনি অষ্টমে অষ্টমে অষ্টমে, আর পারছি না কুম্ভ রাশিতে। এখন শনি কোথায়? তোমার সপ্তমপতি অষ্টমপতি ভাগ্যের স্থানে চলে গেছে, সেখান থেকে সে কোথায় দৃষ্টি দিচ্ছে? 3 নম্বরে দৃষ্টি দিচ্ছে। বেশ। এবং শনি সেখান থেকে কোথায় দৃষ্টি দিচ্ছে? কর্কট রাশির একাদশে দৃষ্টি দিচ্ছে। শনি তো বৃষ রাশিতে দৃষ্টি দিচ্ছে, তাহলে বৃষ রাশি কর্কট রাশির একাদশ, তাহলে শনি সপ্তমপতি হয়ে সে যখন একাদশে দৃষ্টি দিচ্ছে, তার মানে সে রুটি রোজগারকে ক্রিয়েট করবে, রুটি রোজগারকে তুলবে। শুধু তাই না, রাশির ষষ্ঠ আর রাশির নবম কোথায় থাকছে? প্রথমে দ্বাদশে, তারপরে জুনের 5 যেই কানেক্ট করছে তখনই সে কোথায় আসে? রাশিতে চলে আসছে। এসে সে তার জন্য আরও বড় বড় অপরচুনিটি ক্রিয়েট করতে আরম্ভ করছে, বৃহস্পতি, এবং উচ্চস্থ হয়ে যাবে এবং রাশির ভাগ্যপতি তো সে। এবং ভাগ্যপতি যতই তোমার অষ্টমপতি নবমে থাকুক, রাশিতে বৃহস্পতি আসার পর সে কিন্তু শনির উপর দৃষ্টি দিয়ে ফেলবে। তার মানে ভাগ্যপতি ভাগ্যের জায়গায় দৃষ্টি দিচ্ছে, তার মানে শনি যতই খারাপ করার চেষ্টা করুক না কেন, বৃহস্পতি গিয়ে সেখানে কন্ট্রোল করবে। বছরটাও তো সূর্যের বছর, আর সূর্য আর বৃহস্পতির তো একটা আলাদাই একটা বনিবনা আছে। তো ন্যাচারালি, আর দেখো বছরের মধ্যে 2টো চন্দ্র আছে। খালি আমি কর্কট রাশিকে একটাই কথা বলবো, কর্কট রাশি ভাবুক রাশি। কর্কট রাশির মধ্যে একটা কি আছে যে তারা ইন্ট্রোভার্ট, তারা না বলতে চায় না, দুঃখটা এক সমুদ্র দুঃখ বুকের মধ্যে চেপে রাখে। তা আমি বলবো, বাবা, এবার এই দুঃখ চেপে রাখার জায়গা ছেড়ে দাও, এবার দুঃখ টুক্ষ হলো, এবার কিছু করো। কেন কিছু করবে? তার কারণ বৃহস্পতি তোমার রাশিতে আসছে, ওয়েলকাম জানাচ্ছে তোমাকে যে ভাই আমি আসছি, এবার তুমি নড়ে চড়ে বসো, এবার আমি তোমাকে কিছু দেবো। ষষ্ঠ কেন? রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে রোগ যারা মেডিকেল সেক্টরে আছে তারা বড় জায়গায় পৌঁছবে, ঋণ যারা ফিনান্সিয়াল সেক্টরে আছে তারা বড় জায়গায় পৌঁছবে, রিপু যারা শত্রু, তার মানে আমি যদি বলি অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে রিপুর মালিক সেও তো বৃহস্পতি, সে যখন কানেক্ট করবে, তার মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আছে, যেমন ধরো আইএএস অফিসার, আইপিএস, ডিএসপি, তোমার কমিশনারেট, ফরেস্ট রেঞ্জার, ফরেস্টের অফিসার, কোনো বিএডিও, কোনো বিএলআরও বা এডিএম বা কোনো ডিএম, তার মানে উচ্চপদস্থ যারা রয়েছে তাদের জন্য রিমার্কেবল একটা জায়গা আসতে চলেছে, তাদের পদোন্নতির জায়গা। বা তুমি এতদিন ডিএম আছো, এখনও এডিএম আছো, তুমি এখনও ডিএম হওনি, তাহলে তোমার জন্য সেই প্যারামিটার খুলতে চলেছে। ভাই তোমাকে সেটা অ্যাকসেপ্ট করে, কারণ বৃহস্পতি বলছে আমি আসছি তোমার জায়গায়। রোগ, ঋণ, রিপু, জ্বালা। শনি সপ্তম, শনি অষ্টম, তার মানে সপ্তম থেকে আমরা কি দেখি? ক্রিয়েটিভিটি। ষষ্ঠপতি থেকেও আমরা কি দেখি? ক্রিয়েটিভিটি। তার মানে ষষ্ঠপতিও তোমাকে ক্রিয়েটিভিটি দেওয়ার জন্য আসছে, শনিও তোমাকে ক্রিয়েটিভিটি দেওয়ার জন্য আসছে। সমস্যা কে করবে? শুধু কেতু।
কেন? কেতু তোমার দ্বিতীয় মননে বসে রয়েছে যে ভাই করোনা 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 না, কেতুর কাজই হচ্ছে তোমাকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে ফেলে দেওয়া। বাট আমি ওই কেতুকে ভুলে যাব। এই কেতুকে তুমি হিল করবে কিভাবে? তাহলে কেতুকে তুমি যদি মেডিটেশনের মধ্যে দিয়ে হিল করো, বা কেতুকে তুমি যদি স্পিরিচুয়াল কাজের মধ্যে দিয়ে হিল করো, তাহলে তোমার জন্য বেটারমেন্ট। কেন? তোমার অষ্টমপতি যে নাকি নিগুড় তত্ত্বের বা যে নাকি তোমার স্পিরিচুয়ালের কারক গ্রহ, সে তো শনি, সে তো নবমে বসে রয়েছে, পিতা ধর্ম ভাগ্যে, ভাগ্য সেখানে 3 নম্বরে দৃষ্টি দিচ্ছে। তার মানে আরেকটা ক্রিয়েটিভ জায়গা, 3 থেকে আমরা ক্রিয়েটিভ জোন দেখি। তার মানে কেতু যতই কাজ করুক না কেন, তুমি যদি স্পিরিচুয়াল এন্টিটিতে সারাদিনে একটু জপ করা, সারাদিনে একটু মেডিটেট করা, বা যেভাবে বুদ্ধিস্ট যদি হয়ে থাকে সে তার বুদ্ধিস্টের মতো কাজ করবে, জৈন যদি হয়ে থাকে সে তার পরম্পরা মতো কাজ করবে, হিন্দু যদি হয়ে থাকে হিন্দুর মতো কাজ করবে, মুসলিম যদি হয়ে থাকে সে বারবার গিয়ে নামাজ পড়বে, আজান করবে, যাই করবে না করবে। তার মানে তুমি যদি স্পিরিচুয়াল এন্টিটির মধ্যে দিয়ে থাকো, তো কর্কট রাশির তো ভাই ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার মতো একটা বছরে এসছে। কর্কট রাশি বেসিক্যালি একটা ভালো বছর। কর্কট রাশির সব থেকে ভালো সময় যেটা, যে তার বাবার যত নেগেটিভিটি ছিল কর্কট রাশির, যারা যারা কর্কট রাশির বাবারা যাদের নেগেটিভিটি, সেই নেগেটিভিটি কাটতে আরম্ভ করবে এবার আস্তে আস্তে। শুধু ফাইন্যান্সটাকে আমি বলবো না, তুমি 100 টাকা রোজগার করছো, তো 100 টাকাকে একটা জায়গায় ইনভেস্ট করো না, তাকে 5টা টুকরো করে দাও, 5 20 100, তাহলে 20 টাকা করে তুমি 5টা খাতে ইনভেস্ট করো। যদি এরকমভাবে ইনভেস্ট করতে পারো, তাহলে দেখবে না তোমার টাকাটা ছড়িয়ে ছিটিয়ে একটা বড় জায়গা কানেক্ট করছে। কেন? তার কারণ হচ্ছে কর্কট রাশি, দেখো কর্কট রাশি ভীষণ ল্যাভিশ একটা চন্দ্রের রাশি। তার মানে সে যতই সাপ্রেস হোক না কেন, যতই সমুদ্র ভেতরে চেপে রাখুক না কেন, তার মোটিভ হচ্ছে যে আমি ভালো খাবো, ভালো ঘুরবো, ভালো পড়বো। এটা কিন্তু কর্কট রাশির একটা নীতি। মেয়েদের দেখেছি লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে সুন্দর পরিপাটি হয়ে সেজে গুজে, এবং কর্কট রাশি দেখবে যার জন্য ফুড হ্যাবিট প্রচণ্ড বেশি, খেতে খুব ভালোবাসে, যার জন্য এরা একটু ফ্লাফি হয়ে যায়। তো আমি বলবো একটু ওয়ার্কআউট করে নিজের শরীরটাকে একটু ঠিক রাখা, কারণ সেখান থেকে যেন কোনো রকম রোগ না আসে। কারণ 2026 কর্কট রাশির জন্য একটা রিমার্কেবল ইয়ার। এইরকম বছর আর পাওয়া যাবে না, এইরকম প্ল্যানেটারি পজিশন তো আর পাওয়া যাবে না। বৃহস্পতি এখন তো আমাদের কর্কট রাশিতে এসে উচ্চস্থ হবে, আবার তো 12 বছর লাগবে তার উচ্চস্থ হতে। তাহলে আমার জন্য এখন ভাই সিট বেল্ট বেঁধে নেওয়া উচিত, বা আমার এখন নড়ে চড়ে বসা উচিত, ভাই এবার আমার কিছু একটা হবে, এবার আমার জীবনে কিছু একটা হবে। বৃহস্পতি ষষ্ঠপতি রাশিতে আসছে, তার মানে মেষ রাশির মতো গভর্নমেন্ট সার্ভিসের জায়গায় কারা কারা এগিয়ে রইল? দেখো কর্কট রাশি এগিয়ে রইল, কারণ 6 থেকে আমরা গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, বিদেশ যাত্রা ইত্যাদি ইত্যাদি জায়গা দেখে থাকি। আবার বৃহস্পতি যখন তোমার রাশিতে কানেক্ট করছে, তাহলে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের জন্য ভালো হচ্ছে। যারা ক্রিয়েটিভ, তোমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য বেস্ট পার্ট। তার কারণ রাহু কোথায়? রাহু তো অষ্টমেই বসে রয়েছে, আর অষ্টম মানেই তো ক্রিয়েশন, অষ্টম মানেই তো আমার আলাদা কিছু, যারা হাটকে কিছু করা। তার মানে কর্কট রাশিকে 2026-এ একটু যারা হাটকে কিছু করতে হবে। সবাই যে স্রোতে যাচ্ছে, আমি সে স্রোতে যাব না, আমি তার থেকে আলাদা কিছু করব, কিছু নতুন ইমপ্লিমেন্টেশন, নতুন কিছু মানুষকে দেখাবো, নতুন কিছু টেস্ট মানুষকে শেখাবো, এবং নিজের মধ্যে সেই টেস্টকে আমি এনহ্যান্স করব। যদি এটা করতে পারে তাহলে ব্যাপক একটা জায়গা। আর আমি বলবো 2026-এ জুনের থেকে কর্কট রাশিকে প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। শুধু তাই না, শেয়ার মার্কেটে কর্কট রাশির একটা অনবদ্য জায়গা আসছে, ব্যাপক একটা জায়গা, সেখানে একটু ইনভেস্টমেন্ট করা উচিত। যারা মাছের ব্যবসা করছে, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করছে, তাদের জন্য একটা ব্যাপক সময়। কোল্ড ড্রিঙ্কস, যারা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করছে, তাদের জন্য একটা ব্যাপক সময়। এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবসাটা কখন আসবে? যখন বৃহস্পতি পার্মানেন্টলি চলে আসবে। যাদের কফি শপ রয়েছে, আইসক্রিম পার্লার রয়েছে, যাদের পেট্রোলিয়াম পাম্প রয়েছে, তাদের জন্য একটা ব্যাপক সময়। আবার দেখো, তোমাকে আরেকটা হিসেব শেখাই, বৃহস্পতি আর রাহু দুজনেই বায়ুতত্ত্বে থাকবে কতক্ষণ? মে মাস পর্যন্ত। তার মানে এখন তো ইভির যুগ। তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা যারা ভাবছেন আমি এবার ইভির চার্জিং স্টেশন তৈরি করব, তাদের জন্য বেস্ট একটা পার্ট। শনি দশমে বসে রয়েছে, তার মানে মাছ নিয়ে যদি আমি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, তাও সামুদ্রিক মাছ, সি ফুড নিয়ে, তাহলে তাদের জন্য একটা বেটারমেন্ট আমি দেখতে পাচ্ছি। আর পেট্রোলিয়ামের জায়গা, সেটা একটা ব্যাপক একটা জায়গা আসছে। এবং শুধু তাই না, আমার মনে হয় কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই বছর একটু প্ল্যাটিনামে ইনভেস্ট করা উচিত, আর একটু গোল্ডে ইনভেস্ট করা উচিত। কেন? তার কারণ দেখো, আমি একটা কথা বলবো যে 2026-এর শেষ হতে হতে গোল্ড প্রায় 3-3.5 লাখ ছুঁয়ে যাবে। হ্যাঁ, এটা আমি তোমার চ্যানেলে বলে গেলাম। গোল্ড 3 থেকে 3.5 লাখ টাকা ছুঁয়ে যাবে। এখন মনে হয় 1,31,000 বা 1.5 লাখের মধ্যে চলছে। গোল্ড কিন্তু 3 থেকে 3.5 লাখ ছুঁতে বাধ্য। এবং গোল্ডের বন্ড যদি কর্কট রাশির জাতক জাতিকারা 2026-এ আফটার মে যদি ইনভেস্ট করতে আরম্ভ করে, তাহলে তারা কিন্তু একটা ব্যাপক জায়গায় থাকবে। শুধু তাই না, যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছে, তারা যদি এই 2026-এ
গোল্ড এবং সিলভার দুটোই যদি স্টক করতে আরম্ভ করে তাহলে তারা একটা রিমার্কেবল জায়গা কিন্তু পেতে চলেছে 2026-এ, এবং তারা 2030-এ বলবে হ্যাঁ সম্রাটদা থ্যাংক ইউ, আপনার জন্য আজকে আমি প্রচুর টাকা লাভ করে রাখলাম, এবং এটা করে রাখা উচিত। মানে ব্যাপারটা হচ্ছে এখন সোনা 1.5 লাখের কাছাকাছি গেছে অল টাইম হাইতে সোনা রয়েছে। অল টাইম হাই না, এটা মাল্টিপল হয়ে যাবে, আমি সেটাই ভাবছি, দুগুণ হয়ে যাবে। তুমি বলছো যে 3 লাখ হিট করবে 26-এর শেষে। ডেফিনেটলি। দেখো আমি তোমাকে বলি, আমি তোমার চ্যানেলেও বলেছি, বহু চ্যানেলেও বলেছি যে 2025-এর শেষটা কিন্তু খুব একটা ভালো না, 2026-এর শুরুটাও কিন্তু খুব একটা ভালো না, ম্যাসিভ প্রকৃতির জন্য। তার কারণ 2026 ভূমিকম্প হলো। আমি সেটাও একটা চ্যানেলে বলে এসেছিলাম যে 17 তারিখের পর থেকে আমরা পিকচার শুরু দেখবো। এখনও তো ট্রেলার দেখলাম, এবার পিকচার দেখবো। 2026 নিয়ে আমরা অনেক মাতামাতি করছি, বাট 2026-এ ভূমিকম্প আরও বাড়বে, প্লেটলেট বাড়বে, সুনামি হতে পারে, সমুদ্রের জলস্ফীতি, প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ড ঠান্ডা পড়বে, প্রচণ্ড বর্ষণ হবে, প্রচুর বন্যা আমরা দেখব। তার মানে ক্লাইমেটের যে ডিজাস্টার সেটা আমরা কিন্তু দেখতে আরম্ভ করবো। শুধু তাই না, রাজনীতির ক্ষেত্রে একটা উথাল পাথাল তুমি দেখতে পাবে। এই মনে হয় চলে গেল, এই মনে হয় অনেক কিছু উল্টে গেল, সেটা বিহার দেখিয়ে দিল। কিন্তু বিহারের কিন্তু অন্যরকম প্রেডিকশন হয়েছিল, বাট প্রেডিকশন কিন্তু উল্টে গেল। আমাদের ক্ষেত্রেও কিন্তু, রাজ্যের ক্ষেত্রেও বা ন্যাশনাল লেভেলের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আসতেছে। কেন? বৃহস্পতি কোথায় আসছে? কর্কট রাশিতে। বৃহস্পতি রাশিচক্রের কে? রাশিচক্রের ভাগ্যপতি, রাশিচক্রের সে দ্বাদশপতি, মোক্ষপতি। কোথায় আসবে? চতুর্থে বসবে। কাকে দৃষ্টি দেবে? রাশির দশমকে দৃষ্টি দেবে। তার মানে বুঝতেই হচ্ছে যে সে কিন্তু দেশ ও দুনিয়ার জন্য কিছু নিয়ে আসছে এবং কিছু দোলাচল নিয়ে আসছে। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি থাকতে হবে। আর কর্কট রাশির জন্য 2026 বিউটিফুল একটা প্যারামিটার। আর যারা প্ল্যান করছে বিদেশে যাব, প্রমোশন নিয়ে বিদেশে যাব, বিদেশে ব্যবসা করতে যাব, বা বিদেশের যা কিছু প্ল্যান করছে, 2026-এর শুরু থেকে, মানে তোমার পডকাস্টে যেদিন দেখবে তারপর থেকে 1 তারিখ থেকেই যদি তারা মাঠে নেমে পড়ে, তারা কিন্তু বিদেশে চলে যাবে অনায়াসে, এবং বিদেশে গিয়ে তারা তাদের কেরিয়ার ব্যাপক একটা জায়গায় নিয়ে আসবে। জুনের 5 তারিখ থেকে আমরা বুঝতে পারছি কর্কট রাশি বা অন্যান্য রাশির ক্ষেত্রে অনেকটা বেটারমেন্টের জায়গা আসছে। কিন্তু এই যে প্রথম 5টা মাস কর্কট রাশির কেমন যাবে? প্রথম 5টা মাস কর্কট রাশির জন্য ভালোই যাবে। তার কারণ দেখো, তোমার 6 আর 9 যখন দ্বাদশে বসে রয়েছে, যেমন আমি মেষের ক্ষেত্রে বললাম, তার মানে দ্বাদশ মানে মোক্ষের জায়গা, তার মানে সে কিছু ব্লেসিংস দেবে। ওই যে বললাম রাহু আর বৃহস্পতির একটা কানেকশন থাকছে। হ্যাঁ, কিছু মতানৈক্য, কিছু মত পার্থক্য, কর্কট রাশি একটা জিনিস দেখবে যে কারোর সাথে সম্পর্ক নতুনভাবে গড়ে উঠছে, কারো সঙ্গে সম্পর্ক আবার পুরনো সম্পর্ক কাট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখবো। কেন দেখবো? তার কারণ কর্কট রাশির জন্য একটা নিউ জার্নি আসছে, একটা নিউ ক্রিয়েশন আসছে, একটা নিউ পাথ, এবং সেই পাথটা ভীষণ সুন্দর। এবং শুধু তাই না, কর্কট রাশির এই 2026-এর জুনের 5 তারিখের পর থেকে 5 বছর 7 মাস অপূর্ব, মার্ভেলাস। তার কারণ বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত বৃশ্চিক রাশি পৌঁছয় 5 বছর, তারপরে আরও 7 মাস ধনুরাশিতে ব্যাপক ফল দেবে, তারপরে সে মকর রাশির দিকে যাবে, মানে নিচস্থর দিকে। তার মানে এই 5 বছর 7 মাস হচ্ছে মানে উচ্চস্থ থেকে সে একটা জার্নি করছে। তার মানে তার একটা ফ্রুটফুল জার্নি, এবং সে কর্কট রাশির জন্য কিছু ভালো বার্তা তো বয়ে নেবে। খালি কর্কট রাশিকে যেটা করতে হবে, দুম করে কোনো কিছু আমি ইমপ্লিমেন্ট করব না মে মাস পর্যন্ত, কারণ বৃহস্পতি বায়ু তত্ত্বে রয়েছে। দেখো, আগুনের একটা কারক গ্রহ, তো বৃহস্পতি তো অগ্নিকারক গ্রহ, সে যখন বায়ুতে থাকে তার আগুন বাড়তে আরম্ভ করে। তার মানে আমি যদি কোনো ভুল করি, তার মানে আমার সফলতা জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে। তো এই জায়গা থেকে আমি কর্কট রাশিকে শুধু দাঁড়াতে বলবো। বাকি কর্কট রাশি যদি প্ল্যান ওয়াইজ চলে, এবং যারা কর্কট রাশির আমাদের অনুষ্ঠান দেখছে তাদের নিজস্ব ন্যাটাল চার্ট নিয়ে তাদের পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে বসে, আমি বলবো তাদের গুণে নেওয়া উচিত কর্কট রাশি 2026-এ কীভাবে জয়লাভ করবে। কর্কটরা কি এই বছর জমি জায়গা পারচেস করতে পারে বা বাড়ি গাড়ি? খুব ভালো প্রশ্ন। দেখো, জমি বাড়ি তো নিশ্চয়ই করতে পারে, কিন্তু কর্কটের জন্য একটা প্যারামিটার আছে। কি প্যারামিটার? যতক্ষণ বৃহস্পতি বায়ু তত্ত্বে আছে, ফ্ল্যাটে ইনভেস্ট করো। যখনই বৃহস্পতি জলতত্ত্বে আসবে, অর্থাৎ আফটার জুন মাস থেকে, তখন আমরা জমি জমা ইনভেস্ট করব। তো কর্কটের ক্ষেত্রে এই প্যারামিটারটা একটু ইউজ করাটা আমার মনে হয় উচিত। বাহন তো ডেফিনেটলি কিনবে, বাট ওই বাহনের ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো, বৃহস্পতি যতক্ষণ না উচ্চস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর বাহনে ইনভেস্ট করা উচিত না। উচ্চস্থ হয়ে যাক, তারপরে তুমি গাড়ি কেনার দিকে তুমি একটু এগোতে পারো, কোনো সমস্যার কিছু নেই। আর কর্কট রাশিকে যেটা অ্যাভয়েড করতে বলবো, ব্লুইশ কালার, গ্রিন কালার আর ব্ল্যাক কালার, কর্কট রাশিটা যদি একটু অ্যাভয়েড করে তাহলে খুব ভালো হয়। 2026-এর জন্য কর্কটের বেস্ট কালার হচ্ছে সাদা, লাল, পিঙ্ক, ইয়েলো, ক্রিম অ্যান্ড বেজ। এই হচ্ছে সবথেকে বেস্ট কালার। এই কালারের উপর যদি থাকে তাহলে বেস্ট হয়। এবং থ্রু আউট দ্য ইয়ার যদি তারা প্রফেশনাল জায়গায় সাদা আর পিঙ্ক যদি ইউজ করতে পারে, তাহলে তাদের প্রফেশনাল গ্রোথ আমরা একটু বাড়তি দেখতে পাবো। আমরা কালচক্রের 4টে রাশির ব্যাপারে জানলাম।
এরপরে আসছে সিংহ রাশি, যে ইটসেলফ রবির দ্বারা রুলড। সিংহ রাশির কেমন যাবে? দেখো, আমাদের একটা ভুল ধারণা আছে যে রবির বছর আর রবির রাশিকে আমরা খুব ভালো দেবো, তা নয়। কারণ ফ্যামিলির লোক অনেক সময় কি হয়, আমাদের একটু বিট্রে করতে পারে। তো রবি এবছর কিন্তু সিংহ রাশির সাথে একটু বিট্রে করতে পারে, গাদ্দারি করতে পারে। কেন? তার কারণ দেখো, সিংহ রাশির জার্নিটা খুব ইজি না 2026-এর, বিকজ শনি বসে রয়েছে অষ্টমভাবে। শনি কে? শনি তোমার ষষ্ঠপতি, শনি তোমার সপ্তমপতি। কোথায় গেছে? অষ্টমে। সব থেকে বড় যেটা সমস্যার মধ্যে পড়বে সিংহ রাশি, তার হেলথ নিয়ে। এবং রাশিতেই কেতুর অবস্থান, তার সপ্তমে রাহু অবস্থান করছে। আর 6 মানে রোগ ঋণ রিপুজ্বালা, 7 মানে মারক, মানে 7 থেকে আমরা রুটি রোজগার, বিবাহ ইত্যাদি ইত্যাদি। সে কোথায়? বাধক জায়গায় বসে রয়েছে। তার মানে ঋণ নিয়ে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, হেলথ নিয়ে কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, মেন্টাল জায়গায় কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় সমস্যা সিংহরাশি যেটা পড়বে, সেটা মেন্টাল জায়গা। তার কারণ কিছু না হলেও তারা ভাববে আমার অনেক কিছু হয়ে গেছে। কারণ কেতু যে সাইকোলজিক্যাল গেমটা খেলে, সেটা সিংহরাশির সঙ্গে সব থেকে বেশি গেম খেলবে। তো সেই জায়গায় আমার মনে হয় সিংহরাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর হ্যাঁ, যারা হার্ড ওয়ার্ক করতে বিলিভ করে বা যারা হেরে যায় না, তাদের জন্য বছরটা কিন্তু একটা দারুণ বছর হতে চলেছে। কেন? তার কারণ শনি তাকেই দেবে যখন সে দেখবে যে না, এ তো বেশ ডেডিকেটেডলি কাজ করছে, বারবার পড়ছে, কিং সলোমনের মতো আর কি, বারবার পড়ছে বাট তবু হারছে না। তার মানে আমি ভাঙবো তবু মচকাবো না, এই নীতি যদি হয়, তাহলে সিংহরাশির জাতক জাতিকারা 2026-এর শেষে একটু গেইন করবে। বাট যারা হেরে যাবে, তাদের জন্য বছরটা কিন্তু ডিজাস্টার হয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ভালো হবে, তার কারণ পঞ্চমপতি বৃহস্পতি, সে তো উচ্চস্থ জায়গায় আসছে, অষ্টমপতি বৃহস্পতি, সে উচ্চস্থ জায়গায় আসছে। তার মানে যারা ডেডিকেটেডলি কাজ করবে, তারা ফিনান্সিয়ালি গেইন করবে, তারা বাড়ি গাড়ি করবে, তাদের ইনভেস্টমেন্ট বাড়বে, নতুন সুযোগ কিছু আসবে। বাট শনি বাধা দেবেই, শনি বাধা দিতে 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 দেখো 8th হাউসে শনি। এবং সব থেকে বড় কথা যেটা, যে দুরারোগ্য ব্যাধিতে সিংহরাশির জাতক জাতিকারা পড়তে পারেন। পেটের জায়গা থেকে মারাত্মক সমস্যায় পড়তে পারেন, লিভার ওরিয়েন্টেড জায়গা থেকে, কিডনির জায়গা থেকে মারাত্মক সমস্যায় পড়তে পারেন। কর্কট রোগ থেকে তাদের কিন্তু একটা সমস্যা থাকতে পারে, ক্যান্সার। হ্যাঁ, কর্কট রোগ থেকে তাদের একটা সমস্যা থাকতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় সিংহরাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা 50 ঊর্ধ্ব মা মাসিমা বা বয়স্ক মানুষরা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা একটু বাড়তে চলেছে। তো এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। সি ফুড খাওয়ার প্রতি তাদের, বা একটু মাছ খাওয়ার প্রতি তাদের একটু ন্যাক বাড়াতে হবে। মিট একটু কমাতে হবে, যদি মিট কমায় তাহলে খুব ভালো হয়। অ্যালকোহল থেকে দূরে যেতে হবে, তার কারণ শনি অষ্টমে বসে রয়েছে। অ্যালকোহল যদি খায়, তাহলে সিংহরাশি জাতক জাতিকাদের সমস্যার মধ্যে অল্প বিস্তর পড়তে হবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, তাদের জন্য বছরটা একটু হলেও সমস্যার বছর হতে পারে। বা যারা ব্যাংকের হয়তো প্রফেশনারি জায়গায় রয়েছে, বা হয়তো লোন ডিপার্টমেন্টে যারা কাজ করছে, যাদের টার্গেট আছে, টার্গেট ওরিয়েন্টেড জায়গায় সিংহরাশি জাতক জাতিকাদের অ্যাচিভ করতে একটু সমস্যা হবে। বাট হ্যাঁ, যারা টেকনিক্যাল গ্রাউন্ডে রয়েছেন, তাদের জন্য বছরটা একটা রিমার্কেবল বছর। এবং যারা এআই নিয়ে কাজ করছে, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে, এথিক্যাল হ্যাকিং নিয়ে যারা কাজ করছে, বা যারা অ্যানিমেশন নিয়ে কাজ করছে, গ্রাফিক্স নিয়ে যারা কাজ করছে, এডিটিং নিয়ে যারা কাজ করছে, ডিজাইনিং নিয়ে যারা কাজ করছে, তাদের জন্য একটা ব্যাপক একটা বছর কিন্তু এটা হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, যে শনির কারণে যারা শিল্পকলায় যুক্ত রয়েছে, তাদের অনেক বাধা পেতে হচ্ছে। কিন্তু অপরচুনিটি তাদের কাছে আসবে, বিকজ রাহু সপ্তমে বসে রয়েছে। কিন্তু ওই অপরচুনিটিটাকে ধরতে সিংহরাশির নানা রকমের বেগ পেতে হবে। তবে এর মধ্যে একটা ভালো খবর শোনাবো, সেটা কি, সিংহরাশির ক্ষেত্রে জুন মাস পর্যন্ত বৃহস্পতি যতক্ষণ না উচ্চস্থ হবে, ততক্ষণ পর্যন্ত একটা ব্যাপক সময়, অর্থাৎ 6 মাস, মানে আমরা প্রথম 6 মাস সিংহরাশির জন্য একটা ব্যাপক প্ল্যাটফর্ম দেবো। কেন? তার কারণ বৃহস্পতি একাদশে থাকবে, তারপর সে দ্বাদশে উচ্চস্থ হবে। তার মানে মে মাস পর্যন্ত বৃহস্পতি একাদশে থাকবে, ততক্ষণ পর্যন্ত সার্ভিস লাইফে উন্নতি, ব্যবসার জায়গায় উন্নতি, এডুকেশনাল উন্নতি আমরা দেখতে পাবো। এবং এডুকেশনের জায়গায় আমরা সারা বছরই সিংহরাশিকে টু সাম এক্সটেন্ট দেখতে পাবো। এবং কিছুটা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে 2026-এ সিংহরাশি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি ফেলে রাখবে। যারা পোস্টডক, রিসার্চ ইত্যাদি নিয়ে যারা ভাবছে, তাদের জন্য সময়টা বেস্ট হতে পারে কখন, যখন বৃহস্পতি কানেক্ট করবে কর্কট রাশি, তার মানে জুন মাস থেকে। তো এই একটা প্যারামিটার আমি দেখতে পাচ্ছি। বাট বৃহস্পতি যতক্ষণ একাদশে বসে থাকবে, পঞ্চমে দৃষ্টি দেবে, ততক্ষণ পর্যন্ত কিছু নতুন একটা জায়গা জেনারেট করবে, বা নতুন কিছু জিনিস ক্রিয়েট করবে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য, সেটা বলাই বাহুল্য। হ্যাঁ,
তবে সার্ভিস লাইফে, ব্যবসার জায়গায়, সব জায়গায় শত্রুতার জায়গা থেকে, তার কারণ ষষ্ঠ থেকে তো আমরা কি দেখি, রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে এখন যদি তোমার বসের সাথে খুব বড় মারামারি লাগে বা বাকবিতণ্ডা হয়, তার মানে সেটা কিন্তু তোমার চাকরির জন্য হার্মফুল। এবং সিংহ রাশির কিছু কিছু ক্ষেত্রে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার কিছু বাজে খবর আমরা শুনতে পারি। সেই রকম কিছু জায়গা কিন্তু আমরা সিংহ রাশির জন্য দেখতে পাচ্ছি। তো সিংহ রাশির জন্য 2026 ভীষণ চ্যালেঞ্জিং। ইনভেস্টমেন্ট ডেফিনেটলি হবে, ইনভেস্টমেন্ট করবেন, বাট ষষ্ঠপতি অষ্টমে বসে রয়েছে। লোন নিয়ে যদি করতে হয়, কতক্ষণ কিভাবে লোনটা নিয়ে আপনি ইনভেস্ট করবেন তার জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমার মনে হয় বৃহস্পতি যতক্ষণ একাদশে বসে রয়েছে ততক্ষণ পর্যন্ত প্রমোশনগুলো নিয়ে যান। বৃহস্পতি যেই দ্বাদশে আসবে, তারপর যখন ষষ্ঠে দৃষ্টি দেবে, তখন বিদেশ যাত্রার প্ল্যানিং করুন, তখন আর প্রমোশন না নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর লোন বেশি বাড়ানোর দরকার নেই, তার কারণ বৃহস্পতি উচ্চস্থ থাকাকালীন লোন নিয়ে অনেক কিছু করার একটা মানসিকতা থাকবে, কিন্তু বৃহস্পতি 1 বছর থাকবে, তারপর যখন চলে আসবে 2027 কিন্তু প্রবলেমে পড়তে হবে। তো কাজেই 2026 জুন থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত যদি লোন নিতে হয়, অ্যাকর্ডিং টু চার্ট, আপনার চার্টে যদি ভালো দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা চলে, তাহলে আপনি লোন নিয়ে কাজ করুন। আর যদি মনে হয় যে না, সাপোর্টিভ কোনো দশা নেই, তাহলে আপনার লোন থেকে দূরে চলে যাওয়া উচিত। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে এই বছরটা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে, ভীষণ চ্যালেঞ্জিং, আর 5টা রাশির থেকে। তো সেই ক্ষেত্রে কি কি মেজার্স নিতে পারে যে ক্ষেত্রে একটু প্রবলেমটা কম থাকবে? মেজারমেন্ট একটাই, যে দেখো, মানসিকভাবে তোমাকে তৈরি থাকতে হবে, আর তোমার কাছে বারংবার প্রতিকূলতা আসবে, আর প্রতিকূলতাকে জয় করার মানসিকতাকে গড়ে তুলতে হবে। না পারবো, একবার ব্যর্থ হয়েছি, দুবার ব্যর্থ হয়েছি, 3বার ব্যর্থ হয়েছি, বাট 4বারের বেলায় আমি ঠিক উঠে দাঁড়াবো। এই মানসিকতা যারা দেখাবে সিংহরাশি জাতক জাতিকারা, তারা ডেফিনেটলি তোমার কমেন্ট বক্সে বলবে, হ্যাঁ কৌস্তবদা ভালো আছি, সত্যি সম্রাটদা ঠিক বলেছিলেন, এবং এই পন্থা অবলম্বন করে আজকে আমরা বেটার জায়গায় পৌঁছে কি কি গেছি। কালার ইউজ করবে বা অ্যাভয়েড করবে? সিংহ রাশির জাতক জাতিকাদের অল্প বিস্তর কালো ইউজ করা উচিত। আমি এতক্ষণ তো কালো না করেছি অনেককেই, আচ্ছা, তো সিংহ রাশির জাতক জাতিকাকে কালো একটু ইউজ করা উচিত। তার সাথে পিঙ্ক, অরেঞ্জ এবং সাদা তাদের একটু বেশি করে ইউজ করা উচিত। বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে যাবে, তারপর থেকে ইয়েলো কালারের প্রতি একটু ন্যাক দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইয়েলো অ্যাভয়েড করুন। মিথুন রাশি থেকে সে যখনই কর্কট রাশিতে চলে আসবে, তারপর ইয়েলোর ব্যবহার বেশি করতে পারে তারা, মানে জুনের পর থেকে, মানে মে মাসের পর থেকে, জুন থেকে তারা আরম্ভ করতে পারে, তাতে কোনো সমস্যার কিন্তু কিছু নেই। হ্যাঁ, তবে সিংহ রাশির মতো যারা তোমার মতো পডকাস্টার বা সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, তাদের জন্য ব্যাপক একটা সময়, যারা ট্যুরিজমে রয়েছেন তাদের জন্য ব্যাপক একটা সময়, আর বাকি যারা টেকনিক্যাল গ্রাউন্ডে রয়েছেন, যারা রেলওয়েজে রয়েছেন, বা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবছর রেলওয়েজে চাকরি পাওয়ার একটা সুযোগ কিন্তু থাকলো, যদি তার কোনো অপরচুনিটি আসে। তো এরপরে আমরা আসছি কন্যা রাশির ক্ষেত্রে। বুধের একটু ম্যাচিওর রাশি, এবং আর একটা জায়গা যেটা কন্যা রাশির এই যে বছরটা, এই বছরটা একটু হয়তো ডাইসি বা একটু হয়তো ভালো যাওয়ার ব্যাপার রয়েছে, যেটা আমি বুঝতে পারছি। কন্যা রাশির কেমন যাবে 2026? কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলি, দেখো, কন্যা রাশির ক্ষেত্রে বছরটা কিন্তু ভীষণই বেসিক্যালি ভালো, বাট একটা জিনিস দেখো, রাশির উপর শনি দৃষ্টি পড়ে রয়েছে, তার মানে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এটা হবে মোটো অফ লাইফ। তার মানে এখন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের 2026 প্রথম মানে দিন থেকে, 1 জানুয়ারি থেকে তাদের যেটা জার্নি হবে, তাদের উচিত আমি একটু স্লো চলবো, বাট খুব স্টেডি চলবো। এটা যদি করতে পারে, তাহলে শনি কিন্তু বসে রয়েছে তাকে উপহার দেওয়ার জন্য। কেন? তার কারণ শনি পঞ্চমপতি রাশির, শনি ষষ্ঠপতিও, তার মানে যে রক্ষক সে আবার ভক্ষকও। কোথায় দৃষ্টি দিয়েছে? রাশির উপরই দৃষ্টি ফেলে রয়েছে। কেন? সে তো সপ্তমে বসে রয়েছে। বাট আমি যদি খুব স্লোলি চলি, প্রত্যেকটা জিনিসকে যদি আমি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে চলি, তাহলে দেখব 2026 শেষে কন্যা রাশির জাতক জাতিকারা অভূতপূর্ব একটা জায়গায় রাখছে। কর্মজীবনে কন্যা রাশির জাতক জাতিকারা 2026 ম্যাজিক দেখতে পাবে। কেন? বা মিরাকেল দেখতে পাবে। বৃহস্পতি প্রথমে 10-এ থাকবে, তারপরে একাদশে আসবে। এই বৃহস্পতিকে কন্যা রাশির 4, আবার কন্যা রাশির 7, তার মানে সফলতার কারক গ্রহ, আবার সপ্তম মানে রুটি রোজগার। তার মানে বোঝো, তার মানে সে যখন 10মে থাকবে সে কর্ম ক্রিয়েট করবে, সে অর্থ ক্রিয়েট করবে। আবার একাদশে যখন আসবে সে অর্থও ক্রিয়েট করবে, কারণ 7 আর একাদশের কানেকশন। অর্থ ক্রিয়েট করার পাশাপাশি আমাদেরকে ভালো খবর শোনাবে যে হ্যাঁ দাদা, এতদিন আমার মেয়েটার বিয়ে হচ্ছিল না, এতদিন আমার ছেলেটার বিয়ে হচ্ছিল না, এবার কিন্তু তার জন্য পাত্র বা পাত্রী আমার জন্য জোগাড় হয়ে গেছে, আমার মেয়েটার বা ছেলেটার বিয়ে এবার লেগে গেছে। তো সেই রকম একটা মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে কিন্তু আসতে চলেছে। কন্যা রাশিকে পেটের জায়গা থেকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে, চুলের জায়গা থেকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে, এবং আই সাইড থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের সাবধানে থাকাটা উচিত। এবং আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে যারা একটু মানে একটু সুগার, ডায়াবেটিস,
কিডনির জায়গা থেকেও অল্প বিস্তর সাবধানতা আমার মনে হয় অবলম্বন করতেই হবে কন্যা রাশির জাতক এবং জাতিকাকে। নার্ভ রিলেটেড প্রবলেম? নার্ভ রিলেটেড প্রবলেম টু সাম এক্সটেন্ট আসবে, তবে যা আসবে সাইকোলজিক্যাল জায়গা থেকে। তার কারণ চন্দ্রের উপর শনি যখনই দৃষ্টি পড়ে, তার মানে তোমার রাশির উপর যখন দৃষ্টি পড়ছে, শনি কী করবে? শনি একটু ভাবুক করে তুলবে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা 2026 একটু ভাববেন বেশি। তো না ভেবে, ভাবিয়া করিও কাজ সে তো নিশ্চয়ই ঠিক, তবে ভেবে কাজটাও করবেন, কিন্তু শুধু ভাবনায় রাখবেন না, ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে। যদি আমি এক্সিকিউট করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমি বছরটা দারুণ একটা জায়গা তুলে আনবো। রাহু ষষ্ঠে বসে রয়েছে, মেডিকেল, কেতু দ্বাদশে বসে থাকছে, তার মানে বিত্তশালী যোগ তৈরি করছে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 জ্যাকপটের বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ার। তার কারণ বিত্তশালী যোগ, কেতু যখনই দ্বাদশে থাকবে তার ফাইন্যান্স জেনারেট করে কেতু, তার মানে কেতু অনেক অর্থ তাকে দেওয়ার জন্য রেডি থাকবে। বাট কন্যা রাশিকে নিতে জানতে হবে। শনি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, বা অনেকে বলবে আপনার ডাইয়া চলছে, ওসব ভাবলে চলবে না। একটু স্লো করব, কোন কাজটা নিচ্ছি, কেন নিচ্ছি, তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড চেক করে নেব, তার জন্য একটা রুটিন, একটা আমরা হোমওয়ার্ক করে নেব। হোমওয়ার্ক করে তারপরে আমরা মাঠে নামবো। যদি করতে পারি ব্যাপক একটা জায়গা। হ্যাঁ, লোন নেওয়া থেকে প্রচণ্ড সাবধান তোমাকে হতেই হবে। আর কিছু যেহেতু ষষ্ঠপতি সপ্তমে কানেক্টেড, তার মানে বিবাহের জায়গায় কিছু দুঃখও পেতে পারে। তার মানে যারা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছে, তাদের ডিভোর্সের জায়গা তৈরি হতে পারে, সেরকম একটা কানেকশান কিন্তু দেখা যাচ্ছে। আর তার মধ্যে 6-এর সঙ্গে যদি রাহুর কানেকশান থাকে, তার মানে কিছু পুলিশি ঝামেলা, আইনের জটিলতা অবশ্যই আসতে পারে, এবং যারা নেগেটিভ কর্মের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য। নেগেটিভ কর্ম নেগেটিভ কর্ম মানে যারা টাকা হাওলাত করে, বা মানি এক্সচেঞ্জ করছে, বা যারা গোল্ড নিয়ে কিছু কাজকর্ম করছে, যারা ক্যাশে কাজ করে, যারা পাকা চালানে কাজ করে না, এই রকম জায়গায় কিন্তু তোমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুতা দেখো, রাহু বসেই রয়েছে, তার মানে শত্রুতার একটা জায়গা থাকবে। বাট হ্যাঁ, বৃহস্পতি কোথাও না কোথাও শত্রুর জায়গাকে অবশ্যই দমন করবে। এবং কেন? তার কারণ জুন মাসে যখন বৃহস্পতি উচ্চস্থ হবে, তারপর সে পঞ্চমে দৃষ্টি দেবে, চতুর্থ আর সপ্তম। তার মানে তোমার কাজের জায়গায় যে শত্রুতা ছিল, সেই কাজের জায়গায় শত্রুতার জায়গা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। বাট মে মাস পর্যন্ত তোমার বস তোমার প্রচণ্ড শত্রু হয়ে যেতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই কিছু পার্ট কন্যা রাশিকে একটুখানি মেনটেন করে চলতেই হবে। কালার কন্যা রাশির জন্য আমি বলবো ব্ল্যাক বিশেষ করে পড়া, তার কারণ শনি রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছে এবং শনি নিজের কালার ব্ল্যাক। তো ব্ল্যাক, ব্লু, অবশ্যই গ্রিন তো এই রাশির নিজস্ব কালার। তো গ্রিনের প্রতি এদের একটু রাখা উচিত, এই ধরনের 3টে কালার। এবং তার সাথে পিঙ্ক কালার প্রচণ্ড পরিমাণে এ বছরের জন্য। দেখো, সূর্যের বছর, তো সূর্যের বছরে পিঙ্ক যত পড়বে তুমি, তত বেটারমেন্ট হয়। আর যেহেতু বুধের রাশি তুমি, কন্যা রাশি, তাহলে তুমি যদি পিঙ্ক পড়ো, তাহলে তোমার জন্য আলাদাই একটা প্ল্যাটফর্ম তুমি পেতে চলেছো। আর যেহেতু ষষ্ঠপতি রাশির উপর দৃষ্টি ফেলছে, তার মানে আবারও কি হলো? সেই সরকারি চাকরির জায়গা। তার মানে কিছু সরকারি চাকরির জায়গায় আমরা নতুন খবর পেতে পারি যে কন্যা রাশি জাতক জাতিকারা সরকারি চাকরি কিছু না কিছু পাচ্ছে। এবং দিনের শেষে আমরা এটাও দেখব যে কিছু প্রমোশন তারা পাচ্ছে। এবছর কন্যা রাশির ভালো প্রমোশন পাওয়ার কথা, এবছর ভালো চাকরি পাওয়ার কথা, এবছর বিদেশ যাওয়ার কথা। তার কারণ রাহু বসেই রয়েছে কোথায়? তোমার রাশি হইতে ষষ্ঠে বসে রয়েছে। তো ন্যাচারালি রাহু তোমার বাড়ি থেকে দূরে তোমায় নিয়ে যাবে। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য ব্যাপক একটা সময় একটা আসছে। তার মানে যারা ঘুরে ঘুরে কাজ করে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কেতু দ্বাদশে বসে রয়েছে, তার মানে এমআরদের জন্য এখন ভালো সময়। যারা ঔষধ নিয়ে কাজ করে তাদের জন্য ভালো সময়। যারা ঔষধ ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করছে তাদের জন্য ভালো সময়। এবং শনি যখন সপ্তমে বসে রয়েছে, তার মানে তুমি যদি তন্ত্রবিদ হও, বা তুমি যদি যোগা টিচার হও, বা তুমি যদি মেডিটেশন নিয়ে কাজ করছো, বা তুমি আয়ুর্বেদ নিয়ে কাজ করছো, বা তোমার দশকর্মার দোকান আছে, তোমার মূর্তির ব্যবসা রয়েছে, তোমার হয়তো ঠাকুরের জামা কাপড়ের ব্যবসা রয়েছে, তাদের জন্য কিন্তু একটা আলাদাই বছর কিন্তু এটা আমি বলবো, যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। এবং সাথে পেট্রোলের ব্যবসা যারা করছেন, যারা ডিজেলের ব্যবসা করছেন, যারা কফি শপ যাদের আছে, যারা বার কাম রেস্টুরেন্ট করতে চাইছেন, বা যাদের ব্যবসা আছে, রাহু ষষ্ঠে বসে যে ট্যুরিজমকে তারা ভালো একটা ইন্ডিকেশন দেখাচ্ছে। যারা লজিস্টিক্স নিয়ে কাজ করছেন তাদের জন্য একটা ব্যাপক একটা সময় আমি দেখতে পাচ্ছি। যারা ক্লাব বিজনেস করবেন তাদের জন্য ব্যাপক একটা সময়। এবং এই বছর আমার মনে হয় কন্যা রাশির জাতক জাতিকারা যদি মনে করেন আমি কোনো ক্লাব বিজনেসে ইনভেস্ট করব, তাহলে তারা অনায়াসে করতে পারে। কালচক্রের আমরা 6টা রাশি, অর্থাৎ প্রায় অর্ধেক রাশির কথা জেনে ফেলেছি এতক্ষণে। তো মেষ থেকে কন্যা, তুমি সবার আগে এই 2026-এ কাদেরকে আগে রাখবে? তাহলে তো আমি বলবো মেষ তো খুবই ভালো, কিন্তু মেষ খুব চিন্তায় থাকবে। বৃষ ব্যাপক, কর্কট ব্যাপক, আর কন্যা ব্যাপক। তার মানে বৃষ, কর্কট আর কন্যা এরা আলাদা প্যারামিটারে রয়েছে। মেষ চাইলে এদেরকে ছাপাতে পারে, আর যদি না চায় তাহলে এদের থেকে পিছিয়ে যেতে পারে। তাহলে বৃষ, কর্কট আর কন্যা
এই তিনজনের মধ্যে 1, 2, 3 কে থাকবে? সবার আগে থাকবে বৃষ, কারণ শনি একাদশে থাকছে। তারপর যদি তুমি দাও তাহলে কর্কট, তারপর যদি তুমি দাও তাহলে কন্যা। কিন্তু তিনের মধ্যে লড়াই হবে, মেষ না কন্যা, মেষ না কন্যা। কারণ দুজনে, একজনের রাশির দ্বাদশে আর একজন রাশির উপর দৃষ্টি। তার মানে কে টেকনিক্যালি শনিকে ইউজ করতে পারবে? যদি পারে তাহলে ডেফিনেটলি মেষ হয়ে এগিয়ে যেতে পারে, কন্যাও এগিয়ে যেতে পারে। নাইস। রাশিচক্রের সব থেকে হালকা রাশি, যেটা বলা হয় নাকি হালকা সো কল্ড, সেটা হচ্ছে তুলা রাশি, সপ্তম কাল চক্র থেকে। এই তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, খুব শৌখিন একটা রাশি। এই তুলা রাশির 2026 সাল কেমন যেতে চলেছে? ডেফিনেটলি খুব ভালো প্রশ্ন, এবং তুলা রাশির জন্য আলাদাই একটা প্যারামিটার আসতে চলেছে, ডেফিনেটলি আসতে চলেছে। বাট কালপুরুষের ষষ্ঠে তুলা রাশি সাপেক্ষে শনি বসে রয়েছেন। হ্যাঁ, আমরা দেখব কি কালপুরুষের তুলা রাশি সাপেক্ষে যে 3 আর তুলা রাশির যে 6 ষষ্ঠপতি, যে নাকি বৃহস্পতি, সে কোথায় বসে রয়েছে? নবমে, এবং সেখান থেকে সে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আমরা দেখো বলি তুলা রাশিকে অনেক হালকা হালকা হালকা, বাট এই কিন্তু হালকা নয় নয়। নয়। কিন্তু তুলা রাশির মধ্যে ব্যাপারটা হচ্ছে, তুলা রাশির আমরা একটা দাঁড়িপাল্লার দেখি, তখন তার মধ্যে মানে আমরা যখন আইনের ছবি দেখি, দাঁড়িপাল্লা রয়েছে তার মধ্যে, কিন্তু তার চোখটা বাঁধা। তার মানে তুলা রাশির কোথাও না কোথাও নজর, তুলা রাশি চোখ দিয়ে দেখে না, মন দিয়ে দেখে। তো তুলা রাশিকে এই জায়গাটা একটুখানি ঠিক করতে হবে 2026-এ। কেন? তার কারণ হচ্ছে, দেখো তুলা রাশির জন্য প্রচুর স্কোপ আসতে চলেছে। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি যখনই রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আমি আবারও বলি, ষষ্ঠ থেকে আমরা কি কানেক্ট করি? গভর্নমেন্ট। আবার ষষ্ঠ থেকে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে আজকে যদি এই বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত তুলা রাশির উপর দৃষ্টি ফেলে রাখবে, ততক্ষণ পর্যন্ত তার রোগের জায়গা বাড়তে আরম্ভ করবে, তার রিপুর জায়গা বাড়তে আরম্ভ করবে, শত্রুর জায়গা বাড়তে আরম্ভ করবে। এবং ঋণ, ঋণ মানে তাহলে রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে মেন্টাল জায়গায় তার একটা সমস্যা কিন্তু আসতেই চলেছে। শুধু তাই নয়, চতুর্থপতি, পঞ্চমপতি ষষ্ঠে বসে রয়েছে। তুলা রাশিকে 2026-এ যেটা সাবধানে থাকতে হবে, তুলা রাশি জাতক জাতিকা যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানের কিছু ডিস্টারবেন্স আমরা 2026-এ দেখতে পাবো, এবং মায়ের জায়গায় কিছু খারাপ সম্ভাবনা আমরা দেখতে পাবো। পঞ্চমে রাহু বসে রয়েছে, তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের 2026 প্রচণ্ড ভ্রমণ হবে, ব্যাপক ভ্রমণ হবে। আবার ষষ্ঠে যেহেতু শনি কানেক্টেড, পঞ্চমপতি ষষ্ঠে কানেক্টেড, তার মানে প্রতিষ্ঠা নড়ে যেতে পারে। মানে প্রতিষ্ঠা, রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে প্রতিষ্ঠা, আমি উচ্চ প্রতিষ্ঠায় রয়েছি, আমি সেখান থেকে আস্তে আস্তে নামতে আরম্ভ করলাম। সাডেন ডাউনফল আমরা দেখতে পারি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। সেই জায়গায় তুলা রাশিকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ষষ্ঠ থেকে রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে তোমার বৃহস্পতি কোথায় আছে? 3 মানে সম্পর্ক, সে আছে তোমার রাশির প্রতি দৃষ্টি দিয়ে। কতক্ষণ থাকবে? মে মাস পর্যন্ত। তার মানে তুমি সম্পর্কের জায়গা থেকে কিছু ক্ষয়ক্ষতি দেখতে পারো, ব্রেকআপ হতে পারে। তার মানে প্রেম যারা করছে তাদের একটা সমস্যা আসতে পারে। শুধু তাই না, যারা বৈবাহিক জীবনের মধ্যে রয়েছে তাদের কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পারি। কেন? ষষ্ঠপতি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হঠাৎ করে একটা মনোমালিন্যতা, সেখান থেকে ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা। বাবা বা মানে পিতা পুত্রের সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, এই একটা জায়গা আমরা কানেক্ট করছি। সন্তান বাবার অর্থ নষ্ট করতে পারে। তুলা রাশি জাতক জাতিকা যদি আপনি হন, আপনার যদি সন্তান থাকে, আপনার প্রচুর অর্থ, আপনার ছেলের 25 বছর বয়স, কিন্তু সে কোনো এমন পাল্লায় পড়ে আপনার বহু অর্থ আপনার নষ্ট করে দিতে পারে, যদি তুলা রাশি জাতক জাতিকা হয়। দেখো কত সেন্টিমেন্টাল জায়গা হচ্ছে এবং কত ক্যালকুলেটিভের জায়গা, আমরা এক একটা রাশিতে এক একটা জিনিস পাচ্ছি। বাট হ্যাঁ, বিদেশ যাত্রা ডেফিনেটলি হবে, ভ্রমণ প্রচুর হবে, প্রমোশন প্রচুর হবে, সরকারি চাকরির যোগ রয়েছে। বিজনেসের জায়গায় যদি ইনভেস্ট করতে হয় তাহলে ভীষণ মেপে ইনভেস্ট করতে হবে, কারণ বৃহস্পতি দৃষ্টি রেখেছে তোমার কোথায়? রাশির উপর। হ্যাঁ, বৃহস্পতি যখন তোমার রাশি দশমে চলে আসবে, চতুর্থে দৃষ্টি দেবে, তখন বেটারমেন্ট। বাট সেই সময় ষষ্ঠপতি যখন মায়ের জায়গায় দৃষ্টি দেবে, মায়ের শরীর স্বাস্থ্যের হানি। দেখো বৃহস্পতিকে নিয়ে আমাদের একটা খারাপ ধারণা আছে, ভুল ধারণা। কেন? তার কারণ বৃহস্পতি মানেই শুভ, বৃহস্পতি মানেই শুভ। আরে বাবা, আমার তো সে রাশিচক্রের ষষ্ঠপতি, রোগ, ঋণ, রিপু, জ্বালার কারক গ্রহ। আমার মা দীর্ঘদিন ধরে ভুগছে, আর আমি আজকে তুলা রাশি জাতক জাতিকা। আমার মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে যখন বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাবে, এবং সে যখন আমার চতুর্থে দৃষ্টি দেবে। তার মানে মায়ের জন্য বাড়িতে কোনো শোক নেমে আসতে পারে, তাহলে মায়ের জায়গা থেকে, মাতৃকুল থেকে কোনো খারাপ খবর আসতে পারে। এতদিন পর্যন্ত আপনার নামে কথা হয়েছিল যে আপনি মামাবাড়ির সম্পত্তিটা পাবেন, বাট দেখা গেল কি না, মামাবাড়ির সম্পত্তিটা নষ্ট হয়ে গেল, যেই বৃহস্পতি জুন মাসে কানেক্ট করবে। কেন? চতুর্থে দৃষ্টি দিল ষষ্ঠপতি, তার মানে আমি আমার জায়গাটা হারিয়ে ফেললাম। তো এইরকম কিছু জায়গা আমরা কিন্তু দেখতে চলেছি। ষষ্ঠ ঘর যদি রোগ, ঋণ, রিপু, জ্বালার জায়গা হয়, বৃহস্পতি সেখানের অধিপতি কানেক্টেড, তাহলে কি টিউমার বা ক্যান্সার জাতীয় জায়গা আসতে পারে, যেহেতু ষষ্ঠের সাথে কানেক্টেড?
যেহেতু ষষ্ঠের সাথে কানেক্টেড, একটা জায়গায় তুমি ঠিকই বলেছো, কিন্তু সেই বৃহস্পতি যখন জলে আসবে তারপর কিন্তু টিউমার, টনসিল, অ্যালার্জিটিক জায়গা, ডাস্ট অ্যালার্জি, কাফ অ্যান্ড কোল্ড, বা হার্টে সমস্যা, বা আমাদের ফুসফুসে কফ জমে যাওয়া এইরকম, বা লাং ক্যান্সার, এইরকম জায়গাগুলো আমরা তখন দেখতে পাবো জুনের 5 তারিখের পর। জুনের 5 তারিখের পর থেকে। তো সেই জায়গা থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতেই হবে। কাকে? তুলা রাশিকে। এবং তুলা রাশির জন্য আমি বলবো বছরটা 50-50, আইদার অর, হবে কি হবে না, এইরকম একটা দোদুল্যমান জায়গায় রয়েছে। আর যদিও তত্ত্বটা বায়ু, তার মানে তার তো একটা এয়ারই একটা ব্যাপার আছেই। এমনি তুলা রাশি ভীষণ ডেডিকেটেড, তুলা রাশি ভীষণ সফট, তুলা রাশি ভীষণ ইমোশনাল, এবং তুলা রাশি মাথা দিয়েই বেশি ভাবে, এই মাথা দিয়ে কম ভাবে, মন দিয়ে বেশি ভাবে। তার কারণ চোখটা নেই তো, আমরা দেখতে পাচ্ছি। তার মানে মাথা দিয়ে সে ভাবছে না, ইমোশনালি খুব ভাবছে। তো কাজে ইমোশনাল গ্রাউন্ডে গিয়ে আমি যেন কোনো ক্ষয়ক্ষতি না করি, সেই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। বাচ্চাদের এডুকেশন ভীষণ সাফারিং একটা জায়গায় রয়েছে, এডুকেশন থেকে আমরা সমস্যা পাবো। হ্যাঁ, যারা যারা মেডিকেলকে কানেক্ট করতে চায় তাদের জন্য আলাদা ব্যাপার, বাট ওভারঅল আমি দেখবো তুলা রাশির জাতক জাতিকাদের রেজাল্টে কিন্তু একটা সমস্যা, বা বাচ্চাদের পড়াশোনায় মন বসবে না, বই খুলে রাখবে, আমেরিকার কথা ভাববে, সেরকম একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ওভারঅল তুলা রাশি জাতক জাতিকাদের জন্য বছরটা কিন্তু একটা ডিস্টার্বিং বছর আসতে চলেছে। তার কারণ মেন্টাল জায়গা কোথাও না কোথাও ভালো থাকবে না, ভাবনার জায়গা কোথাও না কোথাও ভালো থাকবে না। আর তোমার একাদশে কেতু, তার মানে সে তোমার সফলতার জায়গাটাকে নষ্ট করতে তো চাইবেই ভাই। পঞ্চমে রাহু বসে রয়েছে, তার মানে প্রতিষ্ঠার জায়গাকে নষ্ট তো করতে চাইবেই। এবং যদি মনে করো যে তোমার রাহুর দশা চলছে, তাহলে তো ভাই মারাত্মক অবস্থা হতে পারে। তো সেই জায়গায়, এবং রাহুর দশা যদি চলে থাকে, রাহু শনির উপর যে দৃষ্টি ফেলে রেখেছে, তার মানে বাড়িতে কোনো শোকের ছায়া বা শোকের খবর যদি রাহুর দশা চলে থাকে, পিতার হেলথের বিরাট কোনো ক্ষয়ক্ষতি আমরা দেখতে পারবো। মাতার শরীর স্বাস্থ্যে বিরাট ক্ষয়ক্ষতি কখন দেখব? জুন মাসের পর থেকে দেখতে আরম্ভ করব। তো সেই জায়গা থেকে তুলা রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমার মনে হয় 2026 তুলা রাশির জন্য ফিঙ্গার ক্রসড। একটু কি কি কালার ইউজ করবে, কি কি করবে না? তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু একটা মেন্টাল জায়গায় একটা সমস্যা আসতে চলেছে, আমি বলবো কালো বর্জন করুন। ব্লু যদি পড়তেই হয়, ডার্ক না পড়ে একটু লাইটিশ ব্লু বা অ্যাকোয়ামেরিন টাইপের কালার যদি তারা ইউজ করতে পারে খুব ভালো হয়। আইদার যদি সাদা যদি ইউজ করতে পারে সব থেকে বেস্ট হয়, কারণ সাদা তুলা রাশির জন্য 2026-এর বেস্ট কালার। এবং এর পাশাপাশি অল্প বিস্তর আমরা লালের দিকে যেতে পারি, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু, কারণ ইমোশন দিয়ে ভাবে না, তার মানে আমার মনকে একটু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস করার দরকার আছে, আমি হারবো না এই মনোভাবটা আমার মধ্যে দরকার। তার জন্য কি আমাকে সাপোর্ট করবে? লাল। যদিও লাল তার 2 আর 7, কিন্তু তথাপি লাল রং তাদের জন্য একটা বেটার জায়গা দেবে। তার মানে আমরা কি কি পেলাম? লাল, আমরা পেলাম একটুখানি হালকা ব্লু, আর আমরা যেটা যা বলবো, আর মোটামুটি একটু অফ হোয়াইট লেভেলের যদি কিছু পড়াশোনা করা, একটু একটু যদি পড়া যায়, তাহলে আমার মনে হয় তুলা রাশি জাতক জাতিকারা অনেক বেটারমেন্ট। আর আমার মনে হয় তুলা রাশি জাতক জাতিকাকে 2026-এ প্রচুর জল খেতে হবে, এবং হাই প্রোটিন তারা যেন ইনটেক না করে। মনকে শুদ্ধ রাখা, মনকে শান্ত রাখা, যত মন শান্ত থাকবে তত আমি আমার কাজকে সুন্দরভাবে করে ফেলতে পারবো। তার কারণ অনেক হার্ডলস তুলা রাশির জন্য 2026-এ দাঁড়িয়ে রয়েছে, বাট সেটা পার করতে গেলে ডেডিকেশন লাগবে। ওকে, তুলা রাশির পরে যেটা আসছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। মেষের মতোই বৃশ্চিক মঙ্গলের মাধ্যমে রুলড, বাট বৃশ্চিক জলতত্ত্বের আন্ডারে পড়ছে। বেশ, বৃশ্চিকের কেমন যাবে সম্রাটদা? বৃশ্চিকের জন্য 2026-এর শুরুটা ভালো না, বাট অ্যাজ দ্য ডে প্রগ্রেস আমরা দেখব বৃশ্চিক আস্তে আস্তে একটা ভালো স্মাইল দিচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে রাশির 3, রাশির 4, 5-এ বসে থাকছে, আর রাশি হইতে চতুর্থে রাহু বসে থাকবে, ন্যাচারালি দশমভাবে কেতু বসে থাকছে। বৃহস্পতিকে আমরা শুরু করব অষ্টম থেকে। তার মানে ওই জন্যই বললাম জার্নিটা প্রথম দিকে খুব একটা সুটেবল না, বাট অ্যাজ দ্য ডে প্রগ্রেস আমরা দেখতে পাবো বৃশ্চিকের একটা মুখে সুন্দর একটা স্মাইল আস্তে আস্তে আসতে চলেছে। এবং বৃহস্পতি যখন আলটিমেটলি যখন তুঙ্গস্থ হয়ে যাবে, এবং জুন মাস থেকে বৃশ্চিক রাশির অনবদ্য একটা বছর আসতে চলেছে। কোন কোন জায়গায় দেখো, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসায় যতটা সফল হবেন, নিউ ব্যবসার জার্নি স্টার্ট করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা, আমি বলবো যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা যুক্ত রয়েছেন, যেমন সিনেমাতে বা সিরিয়ালে বা স্পোর্টসে বা সৃজনশীলতার যে কোনো একটা পার্টে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য মে মাস পর্যন্ত সাবধান। মে মাসের পর থেকে তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম খুলতে চলেছে। তো সেই প্ল্যাটফর্মটাকে যদি তোমাকে নিতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ওয়েট টিল
জুন 5। জুন 5 তারপর থেকে তোমার জন্য দরজা খুলছে, এবং সেই দরজা দিয়ে তুমি যদি প্রবেশ করতে পারো, তোমার জন্য অর্থ, তোমার জন্য ভাগ্য, তোমার জন্য কর্ম সব অপেক্ষা করছে। তোমার নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি সবটাই বাড়তে আরম্ভ করছে। তার মানে বৃশ্চিকের একটা অনবদ্য বছর আমরা কিন্তু ভাববো। এবং শুধু তাই না, বৃশ্চিকের ক্ষেত্রে যেটা সবথেকে সুবিধাজনক জায়গা, যে বৃশ্চিক এবার জুন থেকে বৃশ্চিকের হাতে পয়সা আসবে, ইনভেস্টমেন্ট বাড়বে, বৃশ্চিকের বাড়ি হবে, বৃশ্চিকের গাড়ি হবে, বৃশ্চিকের ফ্ল্যাট হবে। বাট কখন? যখন বৃহস্পতি উচ্চস্থ হবে, তারপর ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত। আর শেয়ার মার্কেট বৃশ্চিক রাশির জন্য অনবদ্য একটা মার্কেট। রাহু বসে রয়েছে চতুর্থে এবং শনি পঞ্চমে, শনি পঞ্চম থেকে জলে। তার মানে সেই জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যাপক একটা বছর। অষ্টমে বৃহস্পতি থাকাকালীন আমার মনে হয় হেলথের পার্ট থেকে বৃশ্চিক রাশিকে অল্প বিস্তর সাবধানে থাকতে হবে, এবং বিশেষ করে হাঁচি, কাশি, কাফ অ্যান্ড কোল্ড এইরকম জায়গা থেকে, ভাইরাল ফিভার, হাই কোনো মানে যদি ছোট ছোট বাচ্চা হয় তাহলে তাদের তরকা হতে পারে, জ্বর হতে পারে, এইরকম জায়গা থেকে একটু সাবধানতা। কিন্তু বৃহস্পতি যখন আবার তোমার চলে আসবে, দ্বিতীয়পতি পঞ্চমপতি যখন চলে আসবে দশমে, তখন থেকে কিন্তু কাফ অ্যান্ড কোল্ডের পাশাপাশি ডেঙ্গু একটা সম্ভাবনা কিন্তু আছে। পায়ের দিক থেকে কোনো কাটা ছেঁড়া হতে পারে, পায়ের উপর কিছু ভারী পদার্থ পড়ে যেতে পারে, সেটা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং জুন মাস থেকে জলে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো জায়গায় জার্নি করেন, সে বা জলে কোনো কাজ করে থাকেন, বা জলের কোনো পেশায় যদি যুক্ত থাকেন, তাহলে সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজন। কি কি কালার ইউজ করবে, আর ব্যবসার দিক থেকে বৃশ্চিক রাশির কোন কোন ব্যবসার দিকে এগোনো উচিত? বৃশ্চিক রাশির দেখো, যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের জন্য ব্যাপক একটা সময়, যারা রাখি মালের ব্যবসা করছে তাদের জন্য একটা ব্যাপক সময়, যারা স্টকিস্টের কাজ করছেন তাদের জন্য ব্যাপক সময়, যারা ঘুরে ঘুরে মাল বিক্রি করেন তাদের জন্য একটা ভালো সময়, যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ব্যাপক সময়। বৃহস্পতি যখন জলে চলে আসবে, এবং কেতু যেহেতু তোমার রাশির কোথায় বসে রয়েছে, দশমে বসে রয়েছে, তো ন্যাচারালি যারা মেডিকেল প্রফেশন তাদের জন্য একটা ব্যাপক সময় আসছে জুন মাস থেকে। যারা ঔষধ ব্যবসা করেন তাদের জন্য একটা ব্যবসা ভালো আসবে। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত বায়ুতত্ত্বে থাকবে, ডক্টরস অন কল বা যারা অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করে তাদের জন্য একটা ব্যাপক একটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য আসতে চলেছে। ইনভেস্টমেন্টের জায়গাতেও বৃশ্চিক রাশির খুবই ভালো, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। কিন্তু ব্যবসা যদি ইনভেস্ট করতে হয়, আমি খালি বলবো 2026-এর জুন মাস থেকে ইনভেস্টমেন্টটা শুরু করুন, তার আগে দয়া করে করবেন না। আর হ্যাঁ, দশমে কেতু বারবার কিন্তু কর্ম পরিবর্তন করে। তার মানে বৃশ্চিক রাশির 2026-এ কিন্তু কর্ম পরিবর্তন হতে পারে। করছিলেন ব্যবসা, হলো চাকরি, করছিলেন চাকরি, হয়ে গেল ব্যবসা। তো এইরকম একটা টার্নিং পয়েন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং যেহেতু রাহু চতুর্থে থাকছে, তার মানে চতুর্থ থেকে বাহন, তার মানে যারা অটোমোবাইল সেক্টরে রয়েছেন তাদের জন্য ভালো, যারা লজিস্টিক্সে রয়েছেন তাদের জন্য ভালো, যারা শিপিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য ভালো হবে। কখন থেকে? আফটার মে। তো এইরকম জায়গাগুলো আমরা বৃশ্চিক রাশির জন্য যারা দেখতে পাচ্ছি। হোমস্টে বা হোটেলের বিজনেস করতে চান তাদের ক্ষেত্রেও ব্যাপক একটা সময় আসতে চলেছে। কিন্তু যারা হোমস্টে বা হোটেলের বিজনেস করছেন তারা যদি একটু ওয়েট, এখন হোমস্টে আপনি লিজ নিয়ে নিন, কিন্তু যদি আপনার ব্যবসাটা বাড়বে কিন্তু মোটামুটি ওই জুন মাস থেকে। জুনের আগে পর্যন্ত আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, অ্যাজ বিকজ পঞ্চমপতি আর দ্বিতীয়পতি অষ্টমে থাকবে, এবং সেই সময় আপনার কোনো না কোনো যদি সমস্যা এসে যায়, মেডিকেল কারণে আপনার অনেক এক্সপেন্স বেড়ে যেতে পারে। ওকে, কি কি কালার ইউজ করবে? বৃশ্চিক রাশির জন্য আমি বলবো সব থেকে ভালো কালার হচ্ছে নস্যি কালার, বাদামি কালার ভীষণ ভালো একটা কালার, লাল তো অবশ্যই, অরেঞ্জ অবশ্যই, পিঙ্ক অবশ্যই, ক্রিম কালার, বেজ কালার, এটা এই কালারগুলো এদের জন্য ভীষণ ভালো। এবং অবশ্যই প্রফেশনাল কালার হওয়া উচিত কিন্তু সাদা। এবং বৃশ্চিক রাশি যখন বৃহস্পতি চলে আসবে তোমার কর্কট রাশিতে, তখন থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাল, হলুদ আর সাদা এটা নিয়েই যদি বছরটা শেষ করতে পারে তাহলে বেস্ট ইয়ার হতে পারে। অ্যাভয়েড করবে কোনগুলো? অ্যাভয়েড তো ডেফিনেটলি আমার মনে হয় নীলকে করা উচিত আর গ্রিনকে করা উচিত। তার কারণ এই বছরে বৃহস্পতি যতক্ষণ বুধের রাশিতে থাকবে ততক্ষণ, মানে যতক্ষণ মিথুন রাশিতে থাকবে ততক্ষণ তো সবুজ পড়াই উচিত না। বৃহস্পতি আসার পরে অল্প বিস্তর সবুজ পড়তে পারেন, কিন্তু প্রফেশনাল জায়গায় না। ওকে, 2026-এ আমি যেটা দেখতে পাচ্ছি, আগের বছরগুলোতে শনির যেরকম প্রাধান্য ছিল, এই বছরের বৃহস্পতির প্রাধান্যটা অনেকটা বেশি। অনেক বেশি। এবং এখন আমরা কথা বলবো কালচক্রের নবম রাশি, বৃহস্পতি তার অধিপতি, ধনু রাশি। এই ধনু রাশির 2026 কেমন যেতে চলেছে? আমার বেসিক্যালি না ধনুরাশি নিয়ে বলতে ইচ্ছে করছে না, তার কারণ অপূর্ব একটা সময় আসছে ধনুরাশির জন্য। বেসিক্যালি একটা ভালো সময়, মানে আমি ধনুরাশির জন্য আর কি বলবো, মানে 2026-এর শুরুটা ধনুরাশি যখন করবে, রাশির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকবে। 1 নম্বর অগ্নিকারক রাশি, এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি, এবং বৃহস্পতি এই রাশির মালিক। রাশির 3 নম্বরে রাহু, 4 নম্বরে শনি, নবমভাবে কেতু। তুমি ভাবো তো স্পিরিচুয়াল ব্যাপারটা কতটা
বাড়তে চলেছে ধনুরাশি, এবং ধনুরাশি জাতক জাতিকাদের জন্য 2026 স্পিরিচুয়ালি খুব ভালো একটা যাবে, এবং যারা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়ে বছরটা কাটাবে তাদের জন্য তো একটা রিমার্কেবল ইয়ার আসতে চলেছে। সমস্যা বাবার জায়গায় ধনুরাশির প্রথম, তার কারণ নবমভাবে কেতু বসে থাকবে, তার মানে সমস্যার ওই একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আর ধনুরাশির জন্য আমি একটা সাবধানতা বলবো, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে অর্থাৎ পথ দুর্ঘটনার মধ্যে যেন তারা না পড়েন, এবং কিছু কিছু ক্ষেত্রে রাহু যতক্ষণ পর্যন্ত মানে নভেম্বর পর্যন্ত প্রায় 3 নম্বরে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত ধনুরাশিকে সম্পর্কের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। বাকি জায়গা থেকে কিন্তু আমার আর কোনো ধনুরাশির ক্ষেত্রে কোনো চাপ নেই, বেসিক্যালি কোনো চাপ নেই। রাশির অধিপতি চতুর্থপতি, দেখো চতুর্থ থেকে আমরা বাহন, আমরা ঘর সব দেখি, মা সে কোথায় আসবে, অষ্টমে উচ্চস্থ হবে। তার মানে ভাবো তো, আমার রাশি আমার চতুর্থপতি সে যখন অষ্টমে উচ্চস্থ হবে, আমি বাড়ি করব, গাড়ি করব, এতদিন যা যা ব্যর্থতা গুনেছি সেই ব্যর্থতার থেকে এবার আমি আস্তে আস্তে বেরোতে আরম্ভ করবো, এবং 2026-এর শুরু থেকেই আমরা দেখব ধনুরাশি সর্বক্ষেত্রে একটা বিরাট জায়গা তারা কিন্তু পাচ্ছে। বাবার জায়গা থেকে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করতে হবে, পথ দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মাল্টিন্যাশনাল লেভেলে আছেন তাদের ব্যাপক একটা জায়গা, মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের জন্য ব্যাপক জায়গা, বৃহস্পতি অষ্টমে যখন চলে আসবে যারা ফাইন্যান্সে রয়েছেন তাদের জন্য ব্যাপক একটা জায়গা আসতে চলেছে। হ্যাঁ, সরকারি চাকরির জায়গা কিন্তু খুব একটা কিন্তু ধনুরাশির জন্য জাতক জাতিকাদের জন্য 2026 নয়। সরকারি চাকরির ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা অল্প বিস্তর ডিজার্ট হবে বা তারা হয়তো সেই জায়গায় ব্যর্থ হতে পারে, বাট আমি যদি দেখি সরকারি চাকরি বাদ দিয়ে, তাহলে এভরি সেক্টরে তারা কিন্তু ব্যাপক জায়গা পেতে চলেছে। তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, ইনভেস্টমেন্টের গ্রোথ হবে, বাড়ি গাড়ি হবে, নতুন চাকরি হবে, নতুন প্রমোশন আমরা দেখতে পাবো। মে মাস পর্যন্ত প্রচুর প্রমোশন তারা পেতে চলেছে, এবং আফটার দ্যাট তাদের একটা বাড়ি থেকে দূরে যাওয়ার, মানে রাহু তো 3 নম্বরে আছে, তার মানে বাড়ি থেকে দূরে আমার একটা গমন হবে, আমি আবারও বাড়ি থেকে দূরে গিয়ে কেরিয়ারকে সেট করতে পারি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, বৃহস্পতি যখন অষ্টমে উচ্চস্থ হবে তখন কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা যারা বাড়ি থেকে দূরে আছেন তাদের কিন্তু আবার বাড়িতে ফেরত আসতে হতে পারে। অর্থাৎ আমার কলকাতায় জন্ম, আমি আমেরিকায় আছি, আমেরিকা থেকে আমাকে আবার কলকাতায় এসে আমার চাকরি জয়েন করতে হচ্ছে, এই একটা সম্ভাবনা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য রয়ে গেল। মায়ের শরীর স্বাস্থ্য টুকটাক যাবে, একটু পিঠ ব্যথা বা ওই হাড়ের ব্যথা বা ওই পেটের সমস্যা, কিডনির সমস্যা, এই টুকটাক কিছু কিছু যাবে, সেটা বয়স অনুপাতে হবে। বাট ওভারঅল তুমি যদি ভাবো কৌস্তব, 2026-এ ধনুরাশি যদি মনে করে আর 5টা রাশির থেকে আমার মানে এগিয়ে কে আছে, তাহলে আমি বলবো ধনুরাশি কিন্তু আর 5টা রাশির থেকে অনেক অংশে এগিয়ে রয়েছে, এবং তাদের জন্য রিমার্কেবল একটা জায়গা আসতে চলেছে সর্বক্ষেত্রে। রাহু 3 নম্বরে বসে রয়েছে, তার মানে ক্রিয়েটিভ পার্ট থেকে তুমি উন্নতি পাবে, ইন্ডাস্ট্রি থেকে উন্নতি পাবে, যারা ম্যানুফ্যাকচারিং ওয়ার্ল্ডে রয়েছে তারা একটা উন্নতি পাবে। নবমে কেতু বসে রয়েছে, তার মানে মেডিকেল থেকে আমি উন্নতি পাচ্ছি। রাহু 3 নম্বর, শনির ওপর দৃষ্টি, বৃহস্পতি অষ্টমে আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরিরত বা চাকরিরতা তারা অনেক বেনিফিট তারা কিন্তু পেতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রাহু হয়তো সার্ভিস মানে আমরা গভর্নমেন্ট সার্ভিস যেটা বললাম পাবে না, কিছু কিছু ক্ষেত্রে মেট্রো রেল বা রেলওয়েজের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ওপেনিংস আমরা ধনুরাশির জন্য দেখব। বাট ওভারঅল আমি ধনুরাশিকে বলবো, ভাই তোমরা বাজিটা জিতে নাও, তার কারণ তোমাদের জন্য 2026-এর 1 তারিখ থেকে নিয়ে 31শে জানুয়ারি 1 তারিখ থেকে নিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত পথ খোলা। শুধু খাটো, খেটে যাও, আর অ্যাকর্ডিং টু চার্ট যদি নিজেকে ডেভেলপ করতে পারো তাহলে দুর্ধর্ষ 2026, এবং আমার মনে হয় কমেন্ট সেকশন ভরে যাবে তোমার। এই যে ধনুরাশি রয়েছে, ধনুরাশির শত্রুতার জায়গা কীরকম থাকবে, কাদের থেকে বেঁচে থাকবে, এবং কি কি কালার তারা ইউজ করতে পারে? দেখো, ধনুরাশিকে আমি একটাই কথা বলবো, যদি তারা মুখটা বন্ধ রাখতে পারে, ডু ইয়োর ওয়ার্ক প্রপারলি, বেরিয়ে চলে এসো। মানে আমি একদম চোখ নাক পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখবো, মুখ বন্ধ রাখবো, আমাকে যে যা বলে বলুক ভাই, আমি আমার কাজ করব, বাড়ি ফিরে আসবো। এটা যদি করতে পারে তাহলে ধনুরাশির কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। বাট হ্যাঁ, ওই আমি বললাম সম্পর্কের জায়গা থেকে কিছু তো সমস্যা হবে। তার মানে তুমি যার সাথে বসে এক কলিগের সঙ্গে বসে ভাত খাচ্ছ একই থালায়, সেই কলিগ তোমাকে কিন্তু তোমার চাকরিতে তোমার বাধা আসতে পারে, সেই তোমার জন্য একটা ল্যাং মারার জায়গা তৈরি করতে পারে। তো এই জায়গা থেকে তোমাদের একটু সাবধানতা অবলম্বন, আর পথ দুর্ঘটনা বা কোনো হেলথের ড্যামেজ থেকে যদি কিছু হয় তবেই তারা কিন্তু ব্রেক পেতে পারে তাদের কেরিয়ারে। আদারওয়াইজ তাদের কেরিয়ারে আর ব্রেক পাওয়ার কোনো রকম কথা নয়, এবং ধনুরাশির জন্য সত্যি খোলা রয়েছে। আর কালার তুমি যখন বললে, তার মানে আমি ধনুরাশিকে একটাই কথা বলবো, ইয়েলো বেশি পরিমাণে পড়ো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি রাশির উপর দৃষ্টি পড়ে রয়েছে। তারপর থেকে পিঙ্ক, ক্রিম
আর সাদার উপর যদি চলা যায় আমার মনে হয় ভালো। এবং হ্যাঁ, বৃহস্পতি যখন উচ্চস্থ হবে তখন লালের ব্যবহার করা উচিত, গ্রিন, ব্লু, ব্ল্যাক অ্যাভয়েড করা উচিত। ওকে, বৃহস্পতির এই যে ধনুরাশি, ঠিক আছে, জমি জায়গা, হ্যাঁ, এই জমি কেন- জায়গা তো ডেফিনেটলি, আমি তো কি বললাম, এদেরও কর্কট রাশির মতো অনেকটা। কি বলতো, যতক্ষণ বৃহস্পতি বায়ুতত্ত্বে আছে ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাটে ইনভেস্ট করব, যখনই বৃহস্পতি জলতত্ত্বে আসবে তখন আমি জমিতে ইনভেস্ট করব। এইভাবে যদি করা যায় তাহলে বেটারমেন্ট। আর হ্যাঁ, যারা মিডলম্যানের কাজ করছে, যারা ব্রোকারি কাজ করছে, তাদের জন্যও কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর ব্যাপক জায়গা আসতে চলেছে। এরপরে আসছি আমরা কালচক্রের দশম রাশি, সেটা হচ্ছে মকর রাশি। খুবই ইন্টারেস্টিং, ভীষণ চাপের বলেই ভীষণ দিয়েছো। চাপের। তো মকর রাশির ব্যাপারে আমি জানতে চাই। দেখো, মকরের ক্ষেত্রে বছরটা একটু চাপ হবে, একটু চাপ হবে। কেন চাপ হবে তার কারণ হচ্ছে যে শনি রাশির অধিপতি 3 নম্বরে বসে রয়েছে, এবং 3 নম্বর আমি যদি ভাবি তাহলে দেখো কেন্দ্র পণ ফর অপচয়। তার মানে অপচয়ে কোথাও না কোথাও শনি তোমার রাশি হইতে বসে থাকছে। রাশির দ্বিতীয়কে রাহু, রাশির অষ্টমেকে কেতু। সব থেকে বড় সমস্যার মধ্যে পড়বে হেলথ। তার কারণ মকর রাশির জাতক জাতিকারা হেলথ থেকে এতটাই সমস্যা পাবে, যার কারণে তারা তাদের বড় বড় সুযোগগুলো হারাতে পারে। আমার কাছে হয়তো একটা বড় চাকরি এসছে, বাট আমি হেলথের কারণে সেই চাকরিতে আমি জয়েন করতে পারলাম না। আর কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমরা দেখতে পাবো, ব্রেনের সমস্যা আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026-এ দেখতে পাচ্ছি। তার কারণ রাহু দ্বিতীয়েই বসে রয়েছে। কিছু নার্ভাস সিস্টেমের উপর কিছু সমস্যা আমরা কিন্তু 2026-এ মকর রাশির ক্ষেত্রে দেখতে পাবো। প্রচণ্ড কাজের চাপ এদের উপর চেপে বসবে, এবং এরা যদি কাজের চাপটা না নিতে পারে তাহলে তো বলবে যে দাদা এত চাপ আর নিতে পারছি না, আমি চাকরিটা ছাড়লাম। তো সেই কারণে আমরা কিছু নেগেটিভ খবর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বৃহস্পতিকে 3 আর দ্বাদশ কোথায় বসে থাকছে, রাশি হইতে ষষ্ঠে, তারপরে কোথায় আসবে, সপ্তমে। তাহলে সপ্তমে আসা পর্যন্ত সে কিন্তু নেগেটিভ দেবে। সপ্তমে যেই চলে আসবে তারপর থেকে রাশির উপর যখন দৃষ্টি দেবে তখন মকর রাশিকে অল্প বিস্তর সামলাবে বৃহস্পতি, এবং মাথার মধ্যে যে ঘোটলাগুলো চলছিল, যে ব্ল্যাক পয়েন্টগুলো যে চলছিল, সেই পয়েন্টটা আস্তে আস্তে হোয়াইট হতে আরম্ভ করবে, কারণ বৃহস্পতি রাশিকে দৃষ্টি দিয়ে অল্প বিস্তর সামলাতে আরম্ভ করবে। কিন্তু দেখো, মকর রাশির জাতক জাতিকাদের যাদের মে মাস পর্যন্ত সংসারে আগুন লাগতে পারে, গৃহে ভাঙন ধরতে পারে, যাদের ওই ধরো শরিকি ব্যাপার আছে, শরিকি দ্বন্দ্ব নিয়ে তাদের কোর্ট কেস হতে পারে, কোর্টে যেতে পারে, সেখান থেকে কিছু পুলিশি ঝামেলা হতে পারে, আইনের জটিলতার জায়গা দেখা যেতে পারে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ভুল পথে চলে যেতে পারে মকর রাশির জাতক জাতিকা যদি হয়, কারণ দ্বিতীয় রাহু বসে রয়েছে এবং অষ্টমে কেতু। তার মানে লং টার্মের কিছু ডিজিজ তোমার লাইফে কিন্তু আসতে পারে। জলের যাত্রা থেকে মকর রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে। পাহাড়ে যদি বেড়াতে যায় তাহলে সেখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন মকর রাশিকে করতে হবে। কিন্তু মকর রাশির ফিনান্সিয়াল জায়গা যদি তুমি আমাকে বলো, তাহলেও মোরলেস মে মাস পর্যন্ত প্রচণ্ড সাবধান। কিছু ইনভেস্ট করব, কেন করব, কিসের জন্য করব, সেটা বারংবার প্রশ্ন করে তারপরে ইনভেস্ট করা উচিত। কারণ বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত ষষ্ঠে থাকবে ততক্ষণ পর্যন্ত রোগ, ঋণ, রিপু, জ্বালা এটা কিন্তু তুলতে আরম্ভ করবে। তাহলে মকর রাশির ক্ষেত্রেও লোনের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা আমি অবলম্বন মকর রাশিকে করতে বলবো। দুম করে একটা লোন নিয়ে ফেললাম, কিন্তু সেটা পরিশোধ করতে তার কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যারা দূরের পরিকল্পনা করছে মকর রাশি, বাড়ি থেকে দূরে যাব, বাড়ি থেকে দূরে গিয়ে প্রতিষ্ঠা পাবো, তাহলে তাদের জন্য যাত্রাপথ কিন্তু খোলা রয়েছে এবং তাদের জন্য বেশ কিছু সেক্টর খোলা রয়েছে। তা আমি মকর রাশির জাতক জাতিকাকে বলবো, এই মুহূর্তে যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে পারবে তাদের জন্য বেটার অপরচুনিটি, যারা বাড়ির কাছাকাছি থাকবেন তাদের জন্য অল্প বিস্তর একটা স্ট্রাগলের ফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মস্তিষ্কের জায়গা থেকে কিন্তু ভীষণভাবে সাবধানে থাকতে হবে, এবং মকর রাশির মেন্টাল জায়গা থেকে, মেন্টাল অ্যাগনি থেকে মকর রাশিকে সাবধানে থাকতে হবে, এবং মকর রাশির নার্ভের প্রবলেম বা দুরারোগ্য ব্যাধি থেকে মকর রাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতেই হবে। বা আমরা দেখতে পারি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে মাথায় চোট আঘাত লাগার ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে থাকছে, মাথা ফেটে যেতে পারে, উঁচু জায়গায় যদি বেড়াতে যায় সেখান থেকে পড়ে যেতে পারে, ছাদের থেকে পড়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে মকর রাশি কি কি কালারকে প্রেফারেন্স দেবে? মকরের ক্ষেত্রে আমি বলবো ব্ল্যাক আপাতত অ্যাভয়েড করা উচিত, গ্রে কালার অ্যাভয়েড করা উচিত প্রচণ্ড পরিমাণে কেতুর জন্য, কারণ অষ্টমে কেতু বসে থাকছে। আমার মনে হয় একটু লাইট শেডেড জিনিসগুলো বা ব্রাইট কালার মকর রাশির জাতক জাতিকারা যদি পড়তে পারে তাহলে তাদের জন্য বেটারমেন্ট। এবং বৃহস্পতি যখন মকর রাশিতে দৃষ্টি দেবে তখন থেকে বৃহস্পতি যদি বৃহস্পতির কারণে মকর রাশির জাতক জাতিকারা যদি অল্প বিস্তর লাইট শেডেড ইয়েলো বা অ্যাকুয়ামেরিন এইরকম ধরনের কালার যদি ইউজ করতে পারে আমার মনে হয় মকর রাশির জন্য অত্যন্ত ভালো।
আর মকর রাশির প্রচণ্ড পরিমাণে চ্যান্ট করা উচিত 2026-এ। তার কারণ মেন্টাল স্টেবিলিটি হাই হবে। রাহু দ্বিতীয় বসে রয়েছে। হ্যাঁ, রাহু দ্বিতীয় বসে থাকলে একটা মজা আছে, যারা বাচিক শিল্পী, গলার কাজ করছেন তাদের জন্য ভালো, যারা গান গাইছেন তাদের জন্য ভালো, যারা মূকাভিনয় করছেন তাদের জন্য ভালো, যারা অভিনয় করছেন তাদের জন্য ভালো, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভালো, যারা ইডি, সিআইডি, সিবিআই এই ধরনের গুপ্তবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য ভালো। মকর রাশির জাতক জাতিকারা যদি অ্যাস্ট্রোলজার হন তাদের জন্য ভালো, যারা তন্ত্র কাজ করছেন তাদের জন্য ভালো। আবার মকর রাশির জাতক জাতিকারা ভৌতিক এক্সপিরিয়েন্স করবে 2026-এ। কেন? অষ্টমে কেতু বসে রয়েছে, রাহু দ্বিতীয় বসে রয়েছে, তার মানে প্যারানর্মাল জায়গা। রাহু তো প্যারানর্মাল জিনিসের জন্য কারক গ্রহ, এবং শনির সাথে একটা কানেকশন রাহুর থাকছে, তার মানে ভৌতিক জায়গার কিছু এক্সপিরিয়েন্স কিন্তু তারা করবে। আবার মকর রাশির জাতক জাতিকারা ভালো গুরু লাভ করতে পারেন এই 2026-এর, আমরা কিন্তু সেটা বলে রাখলাম, মানে যেহেতু অষ্টমে কেতু রয়েছে। আর স্পিরিচুয়ালি যদি চলতে পারো তাহলে বছরটা তোমার হাতে চলে আসবে ভীষণ কুল অ্যান্ড কাম ওয়েতে। তোমাকে বছরটা চলতে হবে, তার কারণ তোমার উপর প্রচুর প্রেশার আসবে, বাট তোমাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো বছর তোমার, অ্যাকসেপ্ট না করতে পারলে বছরটা তোমার থেকে দূরে চলে যাবে। আর বছর শনির রাশি তো, বছরটা কার? রবির, তার মানে একটা তো অ্যান্টি ব্যাপার তো থাকেই, ক্ল্যাশ। তার মানে কোথাও না কোথাও আইডিওলজির একটা ক্ল্যাশ হবে, বাবার সাথে কিছু বিরোধ একটা আমরা দেখতে পাচ্ছি, অস্থিরতা কোথাও না কোথাও একটা কাজ করবে, ডিপ্রেশন। রাহু দ্বিতীয় বসে রয়েছে, ডিপ্রেশনের জায়গা তো থাকছেই। কিন্তু দেখো এই ডিপ্রেশন থেকে যদি আমি বলি, যারা ম্যাজিকশিয়ান তারা আবার ভীষণ ভালো করবে, যারা গান গাইছেন তারা ভীষণ ভালো করবেন, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আমরা। যারা ইউটিউবার তারা তো ভালো করবেই, কিন্তু যারা ইউটিউবে যোগা, মেডিটেশন, তারপরে তোমার যারা অনেক সময় ডক্টরি বা মেডিকেল নিয়ে যারা ব্লগিং করছে তাদের জন্য ভীষণ ভালো। আর বৃহস্পতি যতক্ষণ ষষ্ঠে থাকবে, ট্রাভেল ওরিয়েন্টেড ব্লগিং তাদের জন্য ভীষণ ভালো। নাইস। এরপরে আমরা আসবো একটু কমপ্লিকেটেড রাশি, সেটা হচ্ছে কুম্ভে। আরে বাবা, আচ্ছা। 11th কালচক্রের কুম্ভ রাশি 2026 কেমন যাবে? দেখো, এতদিন 2025 পর্যন্ত কুম্ভ রাশির যা যা বিগড়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এবার ঠিক হতে আরম্ভ করবে। যদিও দেখো কুম্ভ রাশির নতুন প্ল্যাটফর্ম আসছে, কুম্ভ রাশির জন্য নতুন ডাইমেনশন খুলছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখো এমনিতে তো এরা ভীষণ সাস্টেন করে এবং এরা ভীষণ ভালো হয়, এদের মানসিক দিক থেকে এরা খুব ভালো হয়, আর এরা বলে কম করে বেশি। তো এই জায়গাটা আমি কুম্ভ রাশির জন্য খুব ভালোবাসি, তার কারণ এরা বেশি বলতে পছন্দ করে না। আর হ্যাঁ, এরা একটু সফট হার্টেড হয়, একটু কাইন্ড হার্টেড হয়, এরা একটু দান করতে ভালোবাসে, দয়া দাক্ষিণ্য দেখাতে ভীষণ ভালোবাসে। তো ন্যাচারালি 2026-এ শনি যেহেতু তার দ্বিতীয় বসে রয়েছে, তো আমি তো বলবো যারা গানের প্রফেশনে রয়েছেন, যারা স্পোর্টসের প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো, এবং ডান্সের প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো। বৃহস্পতি পঞ্চমে থাকছে, তার মানে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপনা যারা করছেন তাদের জন্য ভীষণ ভালো। যারা হায়ার স্টাডি করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, পোস্টডক করতে চাইছেন, মে মাসের মধ্যে সেরে ফেলুন। মে মাসের পর থেকে বৃহস্পতি যখন ষষ্ঠে আসবে, তারপর থেকে আপনারা যদি মনে হয় পোস্টডক করবেন বা সেটা যদি বাইরে থেকে করতে চান, বিদেশ থেকে করতে চান, তাহলে আপনাদের জন্য একটা বেস্ট পার্ট আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতি যখন ষষ্ঠে আসবে, রাশির দ্বিতীয়পতি যখন ষষ্ঠে যাবে, তার মানে ফাইন্যান্সিয়াল প্রফেশন তখন ভালো হবে, ব্যাংকিং সার্ভিস তখন ভালো হবে, ব্যাংকের কিছু চাকরি আমরা দেখতে পাচ্ছি, অধ্যাপনার চাকরি আমরা দেখতে পাচ্ছি। রাহু যেহেতু রাশিতে বসে রয়েছে, রেলওয়েজের কিছু চাকরি, ভ্রাম্যমান কিছু জায়গায় তাদের উন্নতি, যারা মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের জন্য একটা ব্যাপক, লজিস্টিক্সে তাদের জন্য একটা ব্যাপক, তারপরে যারা ডিস্ট্রিবিউশন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ব্যাপক জায়গা আমরা দেখতে পাচ্ছি। আবার যাদের বার কাম রেস্টুরেন্ট রয়েছে তাদের জন্য মে মাসের পর থেকে আমরা খুব ভালো একটা ব্যবসা আমরা দেখতে পাবো, কারণ দ্বিতীয়পতি ষষ্ঠে চলে যাচ্ছে। আবার যাদের নার্সিংহোম আছে, যাদের হসপিটাল আছে, বা যারা নতুন কিছু ফরমেশন তৈরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা ব্যাপক সেক্টর আমরা দেখতে পাচ্ছি 2026। এবং কুম্ভ রাশির কাছে নতুন কিছু অপশান আসবে, কারণ রাশির অধিপতি দ্বিতীয় আছে, তার মানে অর্থে আছে, তার মানে সে কিছু অর্থকে তুলবে, অর্থের জন্য কিছু সুযোগকে তোমার সামনে ক্রিয়েট করবে। তার মানে এবার কুম্ভ রাশিকে ভেবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। যদি লাগানো যায় তাহলে ডেফিনেটলি একটা ব্যাপক জায়গা আমরা দেখতে পাচ্ছি। বাট কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের নিয়ে আমার একটু সমস্যা রয়েছে। শনি দ্বিতীয় থাকলে ভাবুক হয়, তার মানে শনি দ্বিতীয় থাকলে তারা একটু লেজি হয়ে যায়, ঘুম থেকে উঠতে পারে না, বা একটা ল্যাথার্জিটিক একটা জীবনযাপন করা। এটা যদি হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, তাহলে 2026 আর 27-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খারাপ হতে চলেছে। এবং যারা মা বাবারা আমাদের এই পডকাস্ট দেখছে তাদের একটু সাবধান হয়ে যাওয়া উচিত, এবং আমার মনে হয় এক্সট্রা কেয়ার নেওয়া উচিত তাদের
সন্তানের ক্ষেত্রে। বাট বৃহস্পতি কোথাও না কোথাও একটু হলেও সামলাবে, বাট তাও আমার মনে হয় সিলি মিস্টেক করার জায়গা কিন্তু রয়ে গেল। অর্থাৎ পরীক্ষার খাতায় গিয়ে আমি জানা প্রশ্নটা ভুল করে চলে আসলাম, বা এমন হলো যে আমি খুব তাড়াহুড়ো করলাম, যার কারণে আমি দাড়ি কমা দিতে ভুলে গেলাম, আমার সেন্টেন্স ইনকমপ্লিট হয়ে গেল। তো এই কিছু জায়গা আমরা কুম্ভ রাশির জন্য দেখতে পাচ্ছি। বাট ফিন্যান্স কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অভূতপূর্ব আসছে। শুধু তাই না, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট, বিভিন্ন জায়গায় যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেগুলো অত্যন্ত ভালো। গোল্ডে ইনভেস্টমেন্ট করা কুম্ভ রাশির জন্য অত্যন্ত ভালো। রাহু যতক্ষণ পর্যন্ত রাশিতে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যদি সিলভার, প্ল্যাটিনাম, হিরে এইরকম জায়গায় ইনভেস্টমেন্ট বাড়াতে পারি, তাহলে কুম্ভ রাশির জন্য ব্যাপক একটা জায়গা আসতে চলেছে। এবং কুম্ভ রাশির সম্পর্কের জায়গায় নতুন কিছু আসতে চলেছে। তার মানে যাদের বিবাহ বিচ্ছেদের মতো জায়গায় রয়েছে তারা নতুন সম্পর্ক পাবেন, বা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আবার রিম্যারেজ করার জায়গা, সেই জায়গাটা নতুন কিছু পাবেন। কিন্তু বৃহস্পতি যে ষষ্ঠে চলে আসবে তখন কি হবে, আমরা দেখবো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আবার প্রেমে পড়ে যাচ্ছে। তো সেই একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি জুন থেকে। তাহলে সেই জায়গায় বাবা মারা যদি মনে হয় যে না প্রেম করা যাবে না, তাহলে তাদের সাবধান হতে হবে। আর যারা বলছেন না আমার ছেলে প্রেম কেন করছে না, তাদের জন্য তো একটা সুসংবাদ আসছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের মধ্যে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে হতে পারে, বিবাহের মতো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হতে পারে, সেটাও একটা আমরা দেখে নিচ্ছি। কি কি কালার অ্যাভয়েড করা উচিত, কি কি পরা উচিত? এদের দেখো, আমার তো মনে হয় কুম্ভ রাশিকে ব্ল্যাকের উপর বেশি থাকা উচিত। এমনি দ্বিতীয় শনি বসে রয়েছে, তার মানে ব্ল্যাক যত তুমি পড়বে তত তোমার অরা বাড়বে। রাহু তোমার রাশিতে বসে রয়েছে, স্টিল কালার, গ্রে কালার। অনেকে গাড়ি কিনতে যায় যে আমি কি কালারের গাড়ি কিনবো, তাহলে আমি বলবো স্টিল কালারের গাড়ি, গ্রে কালারের গাড়ি, হোয়াইট কালারের গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি, ব্লু কালারের গাড়ি, এগুলো তাদের জন্য বেস্ট। এবং থ্রু আউট দ্য ইয়ার সাদা, নীল, কালো, সবুজ এগুলো যদি পড়তে পারে তাহলে তাদের জন্য একটা বেস্ট। এবং যেহেতু কুম্ভের সপ্তমকে সিংহ, তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু যেহেতু আর রাহু বসে রয়েছে রাশিতে, তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা অল্প বিস্তর পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ পড়লে তারা তাদের মেন্টাল জায়গাটা কোথাও না কোথাও সাস্টেন করতে পারবে। আর রাহু যতক্ষণ পর্যন্ত বসে রয়েছে রাশিতে এবং সপ্তমে যেহেতু কেতু, আরও একটা বিষয় আমাকে বলতে হবে যে যাদের যারা বিবাহ করে ফেলেছেন, অর্থাৎ জীবন সঙ্গীর কোনো জীবন নিয়ে সমস্যা কিন্তু আসতে পারে এবং সেটা খুব ফ্যাটাল জায়গায় যেতে পারে। সেই জায়গায় কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থাৎ বৈবাহিক সম্বন্ধ যারা করছেন বা বৈবাহিক সম্বন্ধে যারা আবদ্ধ রয়েছেন, সেখানে তাদের জীবনসঙ্গীর হেলথ নিয়ে বা কোনো ফ্যাটাল কিছু বা কোনো শোকের কোনো জায়গা তৈরি হতে পারে। কি কি কালার অ্যাভয়েড করবে? কী কী কালার অ্যাভয়েড করবে বলতে, দেখো হলুদ তো আমি পুরোপুরি অ্যাভয়েড করতে বলবো, আর লাল থেকে কুম্ভ রাশি যেন আপাতত দূরে থাকে। তার কারণ রাহু বসে রয়েছে, তো প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ করে দিতে পারে বা ভীষণ ডমিনেশন দিতে পারে বা কারো কথা শুনবো না সেরকম একটা জায়গা আসতে পারে। তো লাল যদি বন্ধ করতে পারে খুব ভালো হয়, এবং তার পাশাপাশি একটু হলুদ। কালপুরুষের একদম অন্তিম রাশিতে এবার আমরা চলে এসেছি, সেটা হচ্ছে মীন রাশি। বৃহস্পতির মাধ্যমে রুলড। খুব চাপে আছে মীন রাশির জাতক জাতিকারা, কারণ অ্যাকর্ডিং টু দেম সাড়ে চলছে এবং বেশ কিছু কমপ্লিকেশন রয়েছে মীন রাশির ক্ষেত্রে। তো মীন রাশির এই 2026 কেমন যেতে পারে? দেখো, আমরা বেসিক্যালি সাড়ে বলে কিছু মানি না। তাহলে তো কুম্ভ রাশিরও সাড়ে চলছে, কুম্ভ রাশিও তো ভয়ে আড়ষ্ট হয়ে যাওয়ার কথা। বাট আমার মনে হয় না তা করা উচিত। তার কারণ রাশির অধিপতি দ্বিতীয় বসে রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে, তার মানে অর্থ আসবে। এবার আমি যদি ভাবি সাড়ে তাহলে তো আমার শেষ হয়ে যাবে। মীন রাশির ক্ষেত্রেও ঠিক একই সেম। একাদশপতি দ্বাদশপতি রাশিতে এসে উপস্থিত হয়েছে। কোথায় দৃষ্টি দিচ্ছে? একাদশপতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে। তার মানে কর্মের প্রোডাকশন বাড়বে, তার মানে কর্মের জায়গা উন্নত হবে। নিউ জার্নি মীন রাশির জন্য আসতে চলেছে, নতুন পরিকল্পনা আসতে চলেছে। এতদিন প্রচণ্ড ব্যাট প্যাচ গেছে, এবার ভালো প্যাচ আসতে চলেছে। কেন? তার কারণ বৃহস্পতি চতুর্থে বসে দশমে দৃষ্টি, রাশির অধিপতি সফলতায় বসে রয়েছে। তার মানে বছরের শুরু থেকে সফল করতে করতে নিয়ে যাবে। একাদশপতি রাশিতে বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তার মানে তোমার জন্য নতুন কর্ম জেনারেট করবে, তোমার জন্য নতুন ব্যবসা, নতুন প্রফেশন তোমার জন্য জেনারেট করবে। যারা মীন রাশির জাতক জাতিকারা যারা ল প্রফেশনে যুক্ত রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত রয়েছেন, ফিনান্সিয়াল পোর্শনে যারা যুক্ত রয়েছেন, যারা শেয়ার ট্রেড করছেন, তাদের জন্য তো 2026 অনবদ্য। তার কারণ শনি একাদশপতি, সে তো সফলতার কারক গ্রহ। হ্যাঁ, যেটা আমার কথা সেটা হচ্ছে যে মীন রাশিকে তাড়াহুড়ো করা যাবে না। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধীরে চলো বাবা, কচ্ছপের গতি নাও, শামুকের গতি নাও। যদি নিতে পারো তাহলে তুমি সবার আগেই পৌঁছে যাবে। হতে পারে তুমি খুব ধীরে ধীরে চলছো, বাট তুমি কিন্তু পৌঁছবে অনেক মানে
সবার আগে। তো এই ব্যাপারটা কিন্তু মীন রাশিকে কিন্তু একটু বুঝে নিতে হবে। কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আসবে, স্কিনের প্রবলেম আসবে, ওষুধ থেকে কিছু প্রবলেম আসতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। ভুল ডায়াগনোসিস। ভুল ডায়াগনোসিস হতে পারে, এবং শুধু তাই না, তার কারণ মীন রাশি সাপেক্ষে দেখো দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু। তাহলে ষষ্ঠে কেতু যদি থাকে তার মানে ভুল ডায়াগনোসিস হতে পারে। আমার হয়তো একটু মাইগ্রেন হয়েছে, আমি একটা ওষুধ খেয়ে নিলাম ডাক্তার না দেখিয়ে, সেখান থেকে আমার কোনো স্কিনে কোনো একটা সমস্যা এসে গেল, সেখান থেকে আমার 20 লাখ চলে গেল বা 2 লাখ চলে গেল, সেরকম কিছু একটা জায়গা কিন্তু আসতে পারে। আর ইনভেস্টমেন্ট যেটা আমি করব সেটা খুব বুঝে শুনে করতে হবে, অ্যাজ বিকজ ষষ্ঠে কিন্তু কেতু বসে রয়েছে। কারণ কেতু ভাই তোমাকে ছাড়বে না, রাহু দ্বাদশে বসে রয়েছে, দেশ বিদেশ ঘোরাবে, তোমার জন্য ভালো ভালো অপরচুনিটিস নিয়ে আসবে, বাড়ির কাছে উন্নতি, তার কারণ শনি দ্বাদশপতি রাশিতে বসে আছে, সপ্তমে দৃষ্টি, তার মানে মায়ের কাছেও উন্নতি, আবার মায়ের থেকে যদি দূরে মানে মাতৃভূমি থেকে যদি আমি দূরে যাই সেখান থেকেও আমার উন্নতি, অ্যাজ বিকজ রাহুর জন্য। বৃহস্পতি যে নাকি দশমকে কানেক্ট করে বসে রয়েছে, তার মানে কিছু সরকারি চাকরি মীন রাশি পেতে পারে। পঞ্চমে যখন সে কানেক্ট করবে, রাশির উপর দৃষ্টি দেবে, তখন থেকে আমার হায়ার স্টাডি, আমি অধ্যাপনার দিকে যেতে পারি, আমি রিসার্চ ওয়ার্কের দিকে যেতে পারি। এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে বড় কথা যে 2026 সালে মীন রাশির জাতক জাতিকারা পেটেন্ট নিতে পারে নিজের নামে, তো সেটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। তো সেইগুলো আমি কেন করব না? ইঞ্জিনিয়ারিং ট্রেডে মীন রাশির দারুণ একটা জায়গা আসতে চলেছে। বৃহস্পতি যখন জলরাশিতে আসবে, মেডিকেল সেক্টরে দারুণ একটা জায়গা আসতে চলেছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের গোল্ডে ইনভেস্ট করা উচিত, মীন রাশির জাতক জাতিকাদের সিলভারে ইনভেস্ট করা উচিত, গোল্ডের বন্ড কিনে রাখা উচিত, এবং এসআইপি অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আমাকে প্রচুর পরিমাণে এখন ইনভেস্ট করে রাখা উচিত। শনি রাশিতে বসে 3 নম্বর দৃষ্টি দিচ্ছে, যাদের সাথে সম্পর্ক আমার খারাপ ছিল এবার সেই সম্পর্কগুলো দৃঢ় হবে। তার মানে এই জায়গায়, তার মানে আমার কলিগই যে আমার চাকরিটা খেতে যাচ্ছিল সেই কলিগই এবার বলবে যে না দাদা এনাকে প্রমোশনটা দিয়ে দিন, না স্যার এনাকে প্রমোশনটা দিয়ে দিন। তার মানে এই জায়গাগুলো কিন্তু একটা ক্রিয়েট একটা হচ্ছে। বাট আমরা বলছি কি, শনি রাশিতে বসে রয়েছে, তোমার তো ভাই সর্বনাশ, তোমার সাড়ে সাথী চলছে। এই সাড়ে সাথীর ভয় দেখিয়ে ভাই লাভ নেই। মীন রাশির উচিত এখন আগামী দিনে লড়াই করা, এবং লড়াই করে নিজের বিজয় পতাকা উত্তোলন করা, পরিষ্কার কথা। যদি বলো কালার, তাহলে কালার আমি বলবো মীন রাশির জাতক জাতিকাদের জন্য ব্লু আর ব্ল্যাকটা একটু পরিমাণে অ্যাভয়েড করা উচিত। তবে যেহেতু রাশিতে শনি বসে রয়েছে, শুক্রবার আর শনিবার যদি তারা একটু ব্ল্যাক পরে তাদের জন্য বেটারমেন্ট। আদারওয়াইজ যত অফ হোয়াইট কালার তারা ইউজ করবে, বা ব্রাইট শেডেড কালার যারা ইউজ করবে, ব্রাইট অ্যান্ড লাইট, এটা যদি ইউজ করতে পারে তাদের জন্য বেস্ট হতে পারে। প্রফেশনাল কালার বেসিক্যালি সাদা মীন রাশির জন্য সবসময় অসাধারণ। তো কালপুরুষের 12টা রাশির ইন ডিটেলড একটা প্রেডিকশন আমরা পেলাম, বাট এখনই কেউ কোথাও যাবেন না, কারণ এখনও এই পডকাস্টের সব থেকে ইন্টারেস্টিং পোর্শন বাকি রয়েছে। আমি কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন তোমাকে করব সম্রাটদা, আর সেই কোশ্চেনগুলোর উত্তর তুমি দেবে, ঠিক আছে? চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, কেরিয়ার ওয়াইজ কোন 3টে রাশি সব থেকে এগিয়ে থাকবে? 3 নম্বরে কে থাকবে, 2 নম্বরে কে থাকবে, 1 নম্বরে কে থাকবে? তাহলে আমি তো সবার আগে 3-এ রাখবো হচ্ছে ধনুকে। আর যদি বলো যে সেকেন্ড পোর্শন কে থাকছে, সেকেন্ড পোর্শনের লড়াইটা থাকবে পুরোপুরি কর্কট রাশি আর মীন রাশির সাথে। আচ্ছা, আর যদি ফার্স্ট বলো তাহলে ফার্স্ট জায়গায় থাকছে কিন্তু বৃষ রাশি, এবং তার সাথে বৃষ রাশিকে টপকে যেতে পারে যদি চায় মেষ, বাট সেখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করবেই। বাট সামহাও আমার মনে হয় 3-এ ধনু, 2-এ কর্কট আর 1-এ বৃষ। ওকে, 2026 এই বছরটা জবের জন্য ভালো নাকি বিজনেসের জন্য ভালো? 2026 দেখো এটা রাশি ওয়াইজ এটা আমাদের সেগমেন্ট করতে হয়, তবু আমি বলবো 2026-এ কিছু রাশি জবের জন্য খুব ভালো পাবে, আর কিছু রাশি কিছু রাশি ব্যবসার জন্য খুব ভালো পাবে। যেমন ব্যবসার জন্য আমি যদি বলি 3-2-1 করি, আমি যদি করি তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মীন রাশি ব্যবসায়িক ক্ষেত্রে 3 নম্বরে থাকছে, ব্যাপক একটা জায়গা, এবং বৃশ্চিক রাশি 2 নম্বর পোর্শনটা হোল্ড করছে। আর ব্যবসায়িক ক্ষেত্রে সব থেকে বেশি জুনের পরে যারা হাহাকার মাছিয়ে দেবে সেটা হচ্ছে কর্কট রাশি। জবের ক্ষেত্রে যেটা আমি বলবো, কুম্ভ রাশি 3 নম্বরে থাকবে, কেমন? আচ্ছা, কন্যা রাশি 2 নম্বরে থাকবে, আর মেষ রাশি 1 নম্বরে থাকবে। ওকে 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 2026-এ কি কোনো গ্লোবাল রিসেশন আসতে চলেছে? ব্যাপক হারে, এবং সোনার দাম হু করে বাড়তে আরম্ভ করবে। সোনা 3 থেকে 3.5 লাখ, 3 পার করে যেতে পারে, সেরকম একটা অ্যাজাম্পশন আমাদের মধ্যে রয়েছে। সাইমালটেনিয়াসলি রূপো কোনো অংশে কম যাবে না, তবে আমার মনে হয় কোথাও না কোথাও সোনা বিশাল বাজার নিতে চলেছে। গ্লোবাল রিসেশন ডেফিনেটলি হবে, তার কারণ আমরা রুথলেস একটা কিংয়ের বছরে আমরা যাচ্ছি। তো কিং
রক্তচোষা, তাই তো আমরা তো বলি কিং রক্তচোষা। তো আমার মনে হয় গ্লোবাল জায়গায় যারা বসের সাথে সান্নিধ্য মেনটেন করে চলবে তাদের জন্য চাকরি থাকবে, নতুবা চাকরি থেকে স্যাক হয়ে যাওয়ার একটা বিরাট বড় জায়গা থাকবে, তার কারণ এটা বসেদের বছর। 2025 যেমন যুদ্ধের বছর ছিল, 2026-এও কি কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো রেজিম চেঞ্জ এইগুলো দেখতে পাচ্ছ? 2026-এ অল্প বিস্তর তো আমরা ওয়ার দেখতেই পাচ্ছি, এবং সবথেকে বেশি আমরা দেখব যে প্রাকৃতিক বিপর্যয়ের জায়গাটা খুব মারাত্মকভাবে আসবে। কিছু রিফরমেশন হবে, কিছু কিছু ভৌগোলিক মানচিত্র চেঞ্জ হয়ে যাবে, কিছু দেশকে আমরা হারিয়ে ফেলব, ভূমিকম্পের একটা ব্যাপক ব্যাপার থাকবে, এবছর আগুন লাগার ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে থাকবে, অ্যাক্সিডেন্টাল জায়গা মারাত্মক পরিমাণে থাকবে, আবারও আমরা প্লেন ক্র্যাশ দেখতে পারি, সেরকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখব কিছু পলিটিক্যাল সমস্যা আমরা 2026-এ দেখতে চলেছি, যার জন্য সিট বেল্ট রেডি রাখো। 2026-এ ইলেকশন আছে, কি মনে হয় কি হবে? টান টান উত্তেজনা, এবং অনেক সমীক্ষাকে হারিয়ে দেবে 2026, কারণ অনেকে অনেক রকম সমীক্ষা করবে, কিন্তু সেই সমীক্ষা ফেল হয়ে যাবে। আর 2026-এ হারিয়ে ফেলবো এরকম একটা জায়গা বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে আসতে চলেছে। বেঙ্গলেও আমরা সেটা দেখব, ন্যাশনাল লেভেলেও সেটা আমরা দেখব। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা স্পিরিচুয়াল ইনক্লাইনেশন কোন রাশির 2026-এ সব থেকে বেশি থাকবে? তাহলে আমি বলবো সব থেকে বেশি থাকবে হচ্ছে মকর রাশি সবার আগে, তার কারণ তাদের স্পিরিচুয়াল ইনক্লাইনেশন অনেক বেশি বাড়তে আরম্ভ করবে। তার পাশাপাশি কুম্ভ রাশি প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়াল হয়ে যাবে, ধনু রাশি প্রচণ্ড স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থাকবে, সাথে কর্কট রাশি, তার কারণ কর্কট রাশি দ্বিতীয় কেতু থাকছে, তার মানে কর্কট রাশির ক্ষেত্রেও স্পিরিচুয়াল জায়গাটা খুব ভালো। ধনু রাশি ভালো গুরু পাবে, মকর রাশির জাতক জাতিকারা ভালো গুরু পাবেন, কর্কট রাশির জাতক জাতিকারা নতুন ডোমেনে হাঁটতে আরম্ভ করবেন স্পিরিচুয়াল জার্নিতে। 2026-এ সব থেকে বেশি গুপ্ত শত্রুতে ভয় কোন কোন রাশি থাকতে পারে? 2026-এ মীন রাশিকে আমি 3 নম্বরে রাখবো, তার কারণ মীন রাশির ক্ষেত্রে একটা ভয় আমরা দেখতেই পাচ্ছি। তারপরে আমি যেটা দেখব যে সেটা হচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশি 2 নম্বরে আমি রাখবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি 2026, এবং আমি 1 নম্বরে রাখবো মিথুন রাশিকে। 2026-এ সম্রাটদা সব থেকে বেশি হেলথ নিয়ে ভুগবে কোন 3টে রাশি? মকর রাশি সব থেকে বেশি ভুগবে, এবং তাকে আমি 1-এ রাখবো। মকর রাশিকে আমি 1-এ রাখবো সবার আগে। আচ্ছা, মকর রাশির পরে যদি আমি কাউকে স্থান দিই তাহলে মিথুন রাশি। মিথুন রাশির জায়গাটাও খুব একটা আমরা ভালো পাচ্ছি না, এবং তার পাশাপাশি হেলথ নিয়ে ভুগবে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা। অবশ্যই কিছুটা পোর্শন মেষের সঙ্গে আমি তুলাকে রাখবো। আমার আজকের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে 2026-এ কোন কোন রাশির নতুন রিলেশনশিপ স্টার্ট হতে চলেছে? তাহলে তো সবার আগে আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন রিলেশন স্টার্ট হতে চলেছে, নতুন জার্নি একটা স্টার্ট হবে। মেষ রাশির ক্ষেত্রেও তাই, মেষ রাশির ক্ষেত্রেও একটা নতুন জার্নি স্টার্ট হতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাস থেকে নতুন একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং ভালো সম্পর্ক কিছু আমরা দেখতে পাচ্ছি, এবং নতুন প্রেম তাদের জীবনে আসতে চলেছে বৃহস্পতি যখন রাশিতে কানেক্ট করবে। সাথে বৃশ্চিক রাশি, তারাও কিন্তু মোটামুটি একটা প্রেমের জীবনের দিকে এগোচ্ছে, এবং মীন রাশি। সম্পর্ক হারিয়ে ফেলতে পারে কারা? সম্পর্ক হারিয়ে ফেলবে ম্যাক্সিমাম ওয়েতে ধনু রাশি, সম্পর্ক হারিয়ে ফেলবে বৃষ রাশি, সম্পর্ক হারিয়ে ফেলবে হচ্ছে সম্পর্কের জায়গা থেকে যদি আবার তুমি বলো তাহলে মকর কিছুটা তো অবশ্যই হারিয়ে ফেলবে সম্পর্কের জায়গাটা। এবং সম্পর্কের জায়গায় আরও একটা জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিংহ রাশি সম্পর্কের জায়গায় নতুন কিছু জার্নি স্টার্ট করতে পারে, বা নতুন কোনো ব্যথা পেতে পারে। অসাধারণ একটা কনভারসেশন ছিল সম্রাটদা তোমার সাথে, খুব ভালো লাগলো আজকের এই কনভারসেশন। 2026-এর জন্য এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো? আমাদের সঙ্গে ছিলেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। আজকের এপিসোড দেখার পর আপনাদের মনের মধ্যে যে যে প্রশ্নগুলোর উদয় হচ্ছে সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখুন। সম্রাটদা আমাদের সাথে আগামী পডকাস্টে সেই প্রশ্নের উত্তরগুলো দেবেন, এবং আপনার কি রাশি সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং আপনার সমস্ত বন্ধু বান্ধব পরিবার পরিজনের মধ্যে এই পডকাস্টটা শেয়ার করে দিন, যাতে মানুষ জানতে পারে, মানুষ সাবধান হতে পারে, এবং আর একটা কথা, সঠিক পথে চলতে পারে। থ্যাংক ইউ সম্রাটদা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। খুব ভালো থেকো আর খুব ভালোভাবে এগিয়ে চলো। থ্যাংক ইউ তোমাকে এবং তোমার টিমকে যে তুমি আমাকে আবারও সাদর আমন্ত্রণ জানিয়েছো। এবং আমি তোমাকে আরেকটা কথাও বলবো, তুমি যেরকম অডিয়েন্সকে জানালে, ভিউয়ার্সদের জানালে, তো আমি বলবো শুধু রাশি না, আপনারা নক্ষত্র হিসেবেও আপনারা কমেন্ট করুন। আমি নিশ্চয়ই
বাধ্য থাকবো আপনাদেরকে সেই সব মানে প্রশ্নের উত্তর দিতে। প্রত্যেকে ভালো থাকুক, 2026 মার্ভেলাস কাটুক। আর আমার মনে হয় 2026 চাইলে মেষ থেকে মিন প্রত্যেকে জয়লাভ করতে পারে। নমস্কার। নমস্কার।